জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অ্যান্ড্রয়েডের সর্বশেষ লেকচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুলকার নাইন। আজকের লেকচারে আমরা SQLite ডেটাবেস নিয়ে কেমন করে ব্যবহার করতে হয়, তারপরে অ্যান্ড্রয়েডের শেয়ার্ড প্রেফারেন্স কীভাবে ইউজ করতে হয়, এই দুইটো জিনিস নিয়ে আমরা একটা ডিকশনারির মতো অ্যাপ বানাবো। তো আজকের লেকচারে আসলে বিষয়বস্তু প্রচুর, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি বিষয়গুলো একটার পর একটা কভার করে চলে যাব। তো তাহলে শুরু করে দেওয়া যাক জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অ্যান্ড্রয়েডের সর্বশেষ লেকচার। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা আজকে একটা অ্যাপ বানাবো, যেখানে এরকম একটা লিস্টের মধ্যে সবগুলো মানে সিরিয়াল ওয়াইজ অ্যালফাবেটিক্যালি থাকবে কিছু একটা। তারপরে এইখানে যদি আপনি কিছু একটা লিখে সার্চ দেন, সেই বিষয়ক ইনফরমেশন আমরা পরে একটা অ্যাক্টিভিটিতে দেখতে পাবো, অথবা না পেলে এখানে ওয়ার্ড নট ফাউন্ড। তো এই জিনিসগুলো কেমন করে SQLite ডেটাবেস দিয়ে সেভ করে রাখতে হয়, সেই জিনিসগুলোই আমাদের আজকের লেকচারের মূল বিষয়বস্তু। তাহলে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের লেকচার। তো প্রথমে আমরা কিছু জিনিসপত্র আমাদের প্রস্তুত করে নিতে হবে। যেমন একটা ডিকশনারির জন্য তো আপনার অনেক ধরনের ইনফরমেশন দরকার, যেমন ধরুন এ ফর সামথিং। তো আমরা আজকে যে ডিকশনারিটা বানাবো সেটা কম্পিউটার সায়েন্স রিলেটেড একটা ডিকশনারি, মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড যেসব আমাদের কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ড বা সায়েন্স রিলেটেড কিওয়ার্ডগুলো দিলে যাতে চলে আসে সেই ডেটাগুলো, এই ধরনের একটা ডিকশনারি। তো আমি ইন্টারনেট থেকে এক জায়গা থেকে এইভাবে ডাউনলোড করে রেখেছি। এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা টেক্সট ফাইল। তো এইখানে এটা কিওয়ার্ড, আর এটা ডেফিনিশন বা সেই বিষয়ে সব কিছু। তো এরকম প্রত্যেকটা জিনিস এরকম আপনারা স্ক্রল করলে দেখতে পাবেন যে ধরুন অ্যানাদার বা এই যে ANR, এইভাবে এটা ডেফিনেশন, এটা কিওয়ার্ড। তো এরকম আমরা যদি কিওয়ার্ড দিয়ে সার্চ করি, তাহলে আমাদের এইখানে যাতে পুরো ডেফিনেশনটা চলে আসে, এইরকম আমরা অ্যাপটা বানাতে চাচ্ছি। তো এই পুরো জিনিসটা মানে অনেক বড়, কিন্তু এখানে দেখবেন যে মানে প্রায় 15,000-এর উপরে এন্ট্রি আছে এর মধ্যে। তো 15,000-এর উপরে এন্ট্রি থাকার কারণে এটাকে আমরা একটা ডেটাবেসের মধ্যে সেভ করে রাখতে চাই। তো এটা তো প্রথমে আমাদের কাছে একটা টেক্সট ফাইল হিসেবে আছে। তো প্রথমে তো আমাদের দরকার এই টেক্সট ফাইলটা থেকে ডেটাটা আমাদের কেমন করে আমরা আমাদের ডেটাবেসে সেভ করতে পারি, সেই বিষয়টা দরকার। তো সেই জন্য আমরা তো এর আগেই ফাইল ইনপুট আউটপুট শিখেছি। তো সেই ফাইল ইনপুট আউটপুট ব্যবহার করে আমরা এই টেক্সট ফাইলটা থেকে আমরা ডেটাগুলো এক্সট্রাক্ট করব। ধরুন আমাদের একটা ক্লাস বানাবো আমরা এই ধরনের, যেখানে প্রথমে এইটা একটা ওয়ার্ড, আর সেই ওয়ার্ডের ডেফিনিশনটা হলো এটা। কিন্তু এই টেক্সট ফাইল থেকে কেমন করে বুঝবো এই ওয়ার্ড, আর কেমন করে বুঝবো যে এটা ডেফিনিশন, এই জন্য আমাদেরকে একটা ফাইল ইনপুট আউটপুট স্ট্রিমের জন্য একটা ক্লাস বানাতে হবে। তো তাহলে শুরু করে দেওয়া যাক কেমন করে এই বিষয়গুলো করা যায়। তো আমরা আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপ এডিটি খুলে আমরা একটা নতুন প্রজেক্ট খুলি। তাহলে আমরা এখানে তো নতুন প্রজেক্ট আমরা এখানে আগের মতো করে এখানে এইভাবে অ্যাপ্লিকেশন প্রজেক্ট, তারপরে নেক্সট। তো ধরুন আমাদের অ্যাপটার নাম দিব ধরুন CSE ডিকশনারি। তো এটা আমাদের অ্যাপের নাম। তো ধরুন এরকম কোনো একটা আইকন আমরা সিলেক্ট করে দিয়ে নেক্সট দিয়ে দিলাম। তো আমাদের নতুন একটা প্রজেক্ট তাহলে তৈরি করা হয়ে গেল। তো প্রথমেই চলুন তাহলে আমরা একটা ক্লাস বানিয়ে নিই, যেই ক্লাসে আমাদের একটা আইডেন্টিটি, মানে একটা ওয়ার্ড আর এর ডেফিনেশন মিলে একটা আমাদের ক্লাস থাকবে। তো সেই ক্লাসটা আমরা বানিয়ে ফেলি। তো এটার নাম ধরুন আমরা দিব, এখানে নতুন একটা ক্লাস অ্যাড করব। আমরা মেইন অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে এর মধ্যে ক্লাসটা দিব। তাহলে আমাদের ওয়ার্ড ডেফিনিশন। তো এই নামের একটা আমরা ক্লাস বানিয়ে ফেলাম। তো যেই ক্লাসের মধ্যে দুইটা আমাদের স্ট্রিং থাকবে, যেই দুইটা প্রথমটা ওয়ার্ড আর সেকেন্ডটা ডেফিনেশন। তাহলে আমাদের একটা স্ট্রিং, একটা ওয়ার্ড, আর একটা ডেফিনিশন। তো এই স্ট্রিং, ওয়ার্ড আর ডেফিনেশনের জন্য আমাদের কিছু কনস্ট্রাক্টর বানাতে হবে। তো প্রথমেই কনস্ট্রাক্টর একটা যেটা বানাবো, কারণ আমাদের যখন স্ট্রিংগুলো আমরা পড়বো, এগুলো এক একটা আলাদা আলাদা স্ট্রিং। তো এই কারণে আমরা চাই যে আমাদের কতগুলো স্ট্রিং আমরা, কারণ আমরা তো নির্দিষ্ট কোনো স্ট্রিং নেই এখানে, কোনোটাতে 5টা থাকতে পারে, কোনোটাতে 10টা থাকতে পারে। আমরা একটা অ্যারে লিস্টের মাধ্যমে স্ট্রিংটাকে ইনপুট নিয়ে আমরা তারপরে স্ট্রিংয়ে অ্যাসাইন করব। তো সেই জন্য আমাদের ধরুন একটা কনস্ট্রাক্টর বানাবো, যেখানে প্রথমে একটা স্ট্রিং থাকবে, তারপরে একটা অ্যারে লিস্ট থাকবে, এই টাইপের একটা কনস্ট্রাক্টর। তো আমাদের কনস্ট্রাক্টর কেমন করে বানাতে হয়, পাবলিক, ধরুন এইখানে রিটার্ন টাইপ তো লাগবে না, আমাদের নেমটা আমাদের ওয়ার্ড ডেফিনিশন। তো এই ওয়ার্ড ডেফিনিশন টাইপের আমাদের একটা কনস্ট্রাক্টর আমরা বানাবো এখানে, ওয়ার্ড ডেফিনিশন। তো ওয়ার্ড ডেফিনিশনের মধ্যে প্রথমে আমরা কি দিতে চেয়েছিলাম, একটা স্ট্রিং দিতে চেয়েছিলাম যেটা আমাদের ওয়ার্ড, আর পরে আর একটা অ্যারে লিস্ট দিতে চেয়েছিলাম যেটা আমাদের, এটা স্ট্রিং টাইপের অ্যারে লিস্ট। তো সেটা নাম ধরুন দিলাম অল ডেফিনিশনস। তো এটা অল ডেফিনিশনস, আর এটা অ্যারে লিস্ট। তো এই দুটো দিয়ে আমরা কেমন করে এটাকে বানাতে পারি। তো প্রথমেই আমাদের যে কাজটা করব তা আমরা এই ওয়ার্ডটাকে ওয়ার্ডে অ্যাসাইন করে ফেলবো। তাহলে আমাদের দিস ডট ওয়ার্ড ইকুয়ালস টু আমাদের ওয়ার্ড।
এটা তো আমরা অ্যাসাইন করে ফেললাম। তারপরে আমাদের এই অ্যারে লিস্টের মধ্যে তো আমাদের প্রচুর স্ট্রিং আছে, এই স্ট্রিংগুলোকে আমরা একটা স্ট্রিংয়ে সেভ করতে চাই। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে স্ট্রিং বিল্ডার নামে একটা হচ্ছে ক্লাস আছে, তো সেই ক্লাসটাকে আমরা ইউজ করব। তো স্ট্রিং বিল্ডার আমরা একটা নাম দিলাম হচ্ছে স্ট্রিং বিল্ডার ইকুয়ালস টু নিউ আমাদের স্ট্রিং বিল্ডার টাইপের। তো স্ট্রিং বিল্ডারটা করে কি, আমরা একটা পিছনে পিছনে জোড়া লাগাতে পারি। অ্যাপেন্ড মানে জোড়া লাগানো না, সেই জোড়া লাগানো আমরা হচ্ছে জোড়া লাগানোর কাজটা করবো। তাহলে সেটা কেমন করে করতে পারি আমরা, ধরুন আমরা দিলাম যে স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেন্ড, আচ্ছা স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেন্ড করবো না, আমরা হচ্ছে একটা ফর লুপ চালালে আমাদের হয়ে যাবে। তাহলে ফর ইচ একটা লুপ দিয়ে এখানে স্ট্রিং আমাদের এই যে অল ডেফিনিশনের প্রত্যেকটা স্ট্রিংকে নিয়ে আমরা জোড়া লাগাবো এর সাথে। তাহলে কার সাথে জোড়া লাগাবো, আমরা স্ট্রিং বিল্ডার ডট অ্যাপেন্ড কার সাথে কি জোড়া লাগাবো, সেই স্ট্রিংটা। তো এইভাবে পুরো লুপটা আমরা ফর লুপ দিয়ে আমরা সবগুলো স্ট্রিংকে জোড়া লাগায় একটা স্ট্রিং বানালাম, যেটা হচ্ছে এখন স্ট্রিং বিল্ডারের মধ্যে আছে। তো এটাকে তো অ্যাসাইন করে দিলেই হবে। তাহলে আমাদের ডেফিনিশন ইকুয়ালস টু, আবার ডিসি লিখে দিই কারণ পরে আবার কখন আমরা অন্য কিছু ইউজ করবো, দিস ডট ডেফিনিশন ইকুয়ালস টু হচ্ছে আমাদের স্ট্রিং বিল্ডার ডট হচ্ছে টু স্ট্রিং। তো এইভাবে আমরা এই অনেকগুলো যেখানে একটা অ্যারের মধ্যে ছিল সবগুলোকে নিয়ে একটা স্ট্রিং বানিয়ে আমরা একটা কনস্ট্রাক্টর বানিয়ে ফেললাম। ধরুন এখানে হচ্ছে আরেকটা কনস্ট্রাক্টর আমরা দিতে চাই, যেখানে হচ্ছে শুধু স্ট্রিং দিলে আরেকটা স্ট্রিং দিবে, এরকম তো আমাদের হচ্ছে সিচুয়েশন হতে পারে। তো এটাকে জাস্ট কপি করলাম, আমরা কপি করে পেস্ট করলাম এখানে অ্যারে লিস্টের জায়গায়, শুধুমাত্র স্ট্রিং দিলেও যাতে কনস্ট্রাক্টর আমরা পাই, এই ব্যবস্থাটা এখানে করা হচ্ছে। তাহলে দিস ডট ওয়ার্ড করা হলো, দিস ডট ডেফিনিশন, এখানে আমাদের কি ছিল, অল ডেফিনিশনস। তো এখানে আমরা দুইটা কনস্ট্রাক্টর এটা বানিয়ে ফেললাম। তো আমরা যখন এই ফাইলটা থেকে রিড করবো, সেই ফাইল থেকে রিড করে এরকম আমরা একটা করে অবজেক্ট বানাবো এবং সেই অবজেক্টটাকে আবার আর একটা অ্যারে লিস্টের মধ্যে আমরা রাখবো। তো ঠিক আছে, সেই অবজেক্টকে অ্যারে লিস্টের মধ্যে আমরা রাখার জন্য আমরা একটা ফাইল এখন রিডার বানাবো, যে এই ফাইলটা দিয়ে আমরা রিড করতে পারবো। তো সেটার জন্য আবার এর মধ্যে গিয়ে আমরা একটা নতুন ক্লাস তৈরি করব, যে এই ক্লাসটার নাম হবে হচ্ছে আমাদের, সেটার নাম দেবো আমরা ডিকশনারি লোডার, ডিকশনারি লোডার। তো এই লোডারটা হচ্ছে আমাদেরকে জাস্ট লোড করে দিবে, মানে এটাকে আমরা কিছু স্ট্যাটিক মেথড ইউজ করব এই ক্লাসটার। তো সেই ক্লাসের স্ট্যাটিক মেথডগুলো কেমন করে করা যায়, তাহলে হচ্ছে আমরা একটা পাবলিক স্ট্যাটিক একটা মেথড বানিয়ে ফেলি। যে স্ট্যাটিক মেথডের তাৎপর্য তো আমরা আগে শিখেছি যে আমাদের এটার কোনো অবজেক্ট তৈরি না করে আমরা ডাইরেক্ট এই মেথডটাকে ইউজ করতে পারবো। তো রিটার্ন টাইপ কি আমাদের এখানে, এখানে হচ্ছে আমাদের রিটার্ন টাইপ হবে ভয়েড, যেহেতু আমরা কোনো কিছু রিটার্ন করছি না। তারপরে আমরা এখানে কিছু আচ্ছা কিছু হচ্ছে আমাদেরকে এই মেথডটার একটা নাম দিতে হবে। তাহলে ধরুন আমরা হচ্ছে যেহেতু আমাদের টেক্সট ফাইল থেকে ডেটাগুলো নিয়ে আমরা লোড করতে চাই আমাদের ডেটাবেজে, তো সেটার নাম দেবো হচ্ছে আমরা লোড ডেটা, এই মেথডটার নাম। তো এইটা যেহেতু আমাদের একটা স্ট্যাটিক মেথড, আমরা এর মধ্যে দুইটা প্যারামিটার দিব। একটা হচ্ছে আমরা কোন ফাইলটা থেকে রিড করছি সেরকম একটা ফাইলেরই আমরা বাফার রিডারই একটা হচ্ছে এখানে প্যারামিটার পাস করব, আর একটা প্যারামিটার যেটা পাস করবো সেটা হচ্ছে আমরা নতুন যে ডেটাবেসটা তৈরি করব সেই ডেটাবেস হেল্পারের হচ্ছে একটা প্যারামিটার পাস করব। তো ঠিক আছে, সেটার জন্য তাহলে আমরা এখনই SQLite ডেটাবেসটা তৈরি করে ফেলি। তাহলে আমাদের হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে SQLite ডেটাবেস তৈরি করা। তো SQLite ডেটাবেস তৈরি করার জন্য প্রথমে আমরা হচ্ছে এখানে একটা নতুন ক্লাস বানাবো। তো সেটার ধরুন আমাদের নাম দিব হচ্ছে ডিকশনারি ডেটাবেস হেল্পার। তো এটা হচ্ছে একটা হেল্পার ক্লাসের মতো। আসলে তো ডেটাবেসগুলো হচ্ছে আমাদের যদি কেউ হচ্ছে আমাদের শিক্ষক.com-এ MySQL এর টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কেমন করে ডেটাবেস কাজ করে। ডেটাবেসকে একটা টেবিলের সাথে কল্পনা করলে আমাদের বুঝতে সুবিধা হতে পারে। যেমন ধরুন হচ্ছে আমরা এক্সেলের টেবিল ইউজ করেছি না, উপরে কিছু কলাম থাকে আর নিচে হচ্ছে আমরা এর মধ্যে ডেটা রাখতে পারি। ধরুন হচ্ছে একটা কলাম হচ্ছে নাম, একটা কলাম হচ্ছে একজন স্টুডেন্টের রোল নাম্বার, আর একটা কলাম হচ্ছে তার বয়স, তার হচ্ছে ছবি, এরকম অনেকগুলো কলাম থাকতে পারে। আমরা এখানে ধরুন প্রথম একটা স্টুডেন্ট, তার কিছু আমরা এরকম ইনফরমেশন রাখতে পারি। তো এরকম হচ্ছে ব্যাপারটা ডেটাবেস। কিন্তু আমাদের এই SQLite ইউজ করতে হলে আমাদের সব কিছু প্রোগ্রামেটিক্যালি আমাদেরকে তৈরি করতে হবে। তো তার জন্য আমরা এখানে তাহলে প্রথমে একটা SQLite হচ্ছে ডেটাবেস হেল্পার তৈরি করবো এখানে। তো এখানে ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পরে এটাকে হচ্ছে এক্সটেন্ড করতে হবে আমাদের, এক্সটেন্স, এটা হচ্ছে SQLite ওপেন হেল্পার। তো এই ওপেন হেল্পার এই ক্লাসটাই হচ্ছে আমাদেরকে হেল্প করে যে এই জাভা থেকে যেহেতু SQL-এর যে বিষয়গুলি এক্সিকিউট করা বা অন্য যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে আমাদেরকে হেল্প করে হচ্ছে SQLite ওপেন হেল্পার।
তো এর জন্য তো আমাদেরকে ইম্পোর্ট করতে হবে কিছু জিনিসপত্র প্লাস হচ্ছে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই যে আনইমপ্লিমেন্টেড মেথডগুলো হচ্ছে এটা আমরা ইমপ্লিমেন্ট করে দিলাম এখানে। অন ক্রিয়েট, অন আপগ্রেড এরকম কিছু মেথড আছে। তারপরে আরও বলবে যে এখানে অ্যাড কনস্ট্রাক্টর, তো এখানে হচ্ছে অ্যাড কনস্ট্রাক্টর একটা দিলাম, আর কিছু না, আর কিছু লাগবে না আমাদেরকে। তো এখানে হচ্ছে একটা ডেটাবেস কেমন করে তৈরি করা হয়, আমরা হচ্ছে যদি ডেটাবেসে হচ্ছে কেমন করে যে কমান্ডগুলো আমরা যদি জানি যে ক্রিয়েট টেবল, তারপর হচ্ছে টেবিলের নাম, তারপরে প্যারামিটারগুলো এরকম করে একটা কমান্ড লিখলে হচ্ছে আমাদের কমান্ড লাইনে কিন্তু তৈরি করতে পারি আমরা একটা ডেটাবেস। তো এরকম হচ্ছে ধরুন এই যে এরকম এসকিউএল এর অনেক টাইপের স্টেটমেন্ট আছে, যেমন হচ্ছে আমরা যখন টেবিল তৈরি করতে চাই এরকম করে ক্রিয়েট টেবল, তারপর হচ্ছে এখানে টেবিলের নাম, তারপরে এখানে ধরুন এখানে কোন টাইপের, আপনি ধরুন এখানে আমরা যেমন এখন লিখব হচ্ছে ওয়ার্ড, এটা ডেটা টাইপ হবে হচ্ছে ধরুন টেক্সট, এটা হচ্ছে এটাও একটা ডেফিনিশন, এটাও হবে টেক্সট। তো এরপরে ধরুন আমরা এর মধ্যে আইডি রাখতে চাইলে সেটা ইন্টিজার। তো এরকম অনেক কিছুভাবে এই ধরনের স্টেটমেন্টগুলো আমরা ইউজ করতে পারি। এই যে কোনো টেবিল থেকে যখন আমরা সিলেক্ট করব তখন সিলেক্ট ফ্রম টেবল স্টার মানে সব কিছু, এই বিষয়গুলো আমরা একটু ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন যে কেমন করে সিলেক্ট করতে হয় বা কেমন করে হচ্ছে ইনসার্ট করতে হয়, ডিলিট করতে হয়, আপডেট করতে হয়, আপগ্রেড করতে হয়, এই বিষয়গুলো। তার জন্য আমরা হচ্ছে এইখানে গিয়ে তো প্রথমে এইখানে তো একটা কনটেক্সট পাস করতে হয়, কনটেক্সট পাস করতে হয় স্ট্রিং হচ্ছে আমাদের ধরুন আমরা ডেটাবেসে নেমটা পাস করব, তো যেই নামটা পাস করব সেই নামেই আমাদের ডেটাবেস তৈরি হবে। তো এখানে ধরুন এই নাম ইউজ না করে আমরা একটা কনস্ট্যান্ট হচ্ছে একটা নাম ইউজ করতে চাই যে আমাদের ডেটাবেসের সেই নামটাই হবে। তো এটার জন্য আমরা কেমন করে লিখতে পারি, আমাদের হচ্ছে ফাইনাল, তো এটা হচ্ছে স্ট্যাটিক, এটা হচ্ছে স্ট্রিং, ধরুন নামটা দিব হচ্ছে ডিকশনারি আন্ডারস্কোর ডেটাবেস। তো এটা হচ্ছে একটা আমরা ভ্যালু দিব স্ট্রিং, ধরুন এটার নাম দিলাম হচ্ছে আমরা ডিকশনারি। তো যেহেতু এটা কনস্ট্যান্ট মানে আমরা এটাকে কখনো চেঞ্জ করতে চাই না, সেই জন্য আমরা এটাকে ফাইনাল স্ট্যাটিক এভাবে করে দিলাম যে এটা হচ্ছে আমাদের ডিকশনারি। তো এই যে সুপার কনস্ট্রাক্টর নামটা পাঠালেই হচ্ছে আমরা সেইভাবে তৈরি করতে পারি। তো আমরা ধরুন এখানে নেমের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে আমাদের ডিকশনারি ডেটাবেস, মানে এই নামের আমরা ডেটাবেস তৈরি করতে চাই। তো এটা তো হচ্ছে আমাদের গেল হচ্ছে ডেটাবেসটা কনস্ট্রাক্টর। তো কনস্ট্রাক্টরের পরই হচ্ছে আমরা সেটাকে ইনিশিয়ালাইজ করতে চাই। তো ইনিশিয়ালাইজ করার জন্য কি করতে হয়, আমাদের অন ক্রিয়েট মেথড এটাকে ব্যবহার করতে হয়। তো আমাদের আবার এই যে কনটেক্সটটা যেটা পাস করলাম এটা হচ্ছে আমাদের পরে কাজেও লাগতে পারে। ধরুন আমরা এখানে একটা ফিল্ড তৈরি করে কনটেক্সটটাকেও সেভ করে রেখে দিই, কনটেক্সট। তো এইখানে যখন আমরা এই কনস্ট্রাক্টরে পাস করলাম তারপরে হচ্ছে আমরা কনটেক্সটটাকে সেভ করতে চাই, দিস ডট কনটেক্সট ইকুয়ালস টু কনটেক্সট। তো এখানে হচ্ছে কনটেক্সটটাকে আমরা সেভ করে ফেললাম। তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে অন ক্রিয়েট মেথডের মধ্যে আমরা একটা টেবিল তৈরি করবো। তো একটু আগে আমরা দেখলাম না যে এখানে যে ক্রিয়েট টেবিল এরকম এই টাইপের স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট করা যায়। তো এক্সিকিউট করার জন্য এখানে দেখছেন যে একটা এসকিউএলআইট ডেটাবেস টাইপের কিন্তু আমাদেরকে একটা আর্গুমেন্ট দিচ্ছে। তো আর্গুমেন্টটা আমরা ধরুন নামটা চেঞ্জ করে ডেটাবেস বানায় ফেললাম। বানানোর পরে আমাদেরকে এগুলো হচ্ছে স্ট্রিং আকারে যে কমান্ডগুলো আমাদেরকে দিতে হয় সেই কমান্ডগুলো আমাদেরকে স্ট্রিং আকারে দিতে হয়। ধরুন হচ্ছে আমাদের একটা নতুন একটা টেবিল তৈরি করতে চাই, তো সেই টেবিল তৈরি করার জন্য আমরা যে হচ্ছে স্ট্রিংটা দিব সেটা হচ্ছে আমাদের কোয়েরি স্ট্রিং। তো কোয়েরি স্ট্রিংটা এরকম টাইপের হচ্ছে একটা স্ট্রিং হয়, ধরুন হচ্ছে কন্ট্রোল ভি, এরকম যে স্ট্রিং একটা ক্রিয়েট টেবল, সেখানে হচ্ছে আমাদের ডেটাবেসের নাম দিব, তারপরে কোন কোন টাইপের এরকম ডেটা থাকবে এই টাইপের একটা স্ট্রিং তৈরি হয়। তো আমরা ধরুন যেহেতু আমরা এইখানে সবসময় আমরা একই টাইপের হচ্ছে টেবিল তৈরি করতে চাচ্ছি, মানে একবার তৈরি করলে তার তৈরি করার দরকার নেই, তো এটাকেও ধরুন আমরা ফাইনাল আকারে হচ্ছে রেখে দিতে চাই। তাহলে এখানে কমান্ড ভি দিলাম, কমান্ড ভি দেওয়ার পর এখানে ফাইনাল স্ট্যাটিক হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে আমাদের ক্রিয়েট ডেটাবেস স্ট্রিং দিলাম। তো ক্রিয়েট ডেটাবেস কোয়েরি হচ্ছে আমরা ক্রিয়েট টেবল, তারপরে এখানে হচ্ছে আমরা ডেটাবেসের নামটা দিব হচ্ছে আমাদের ডিকশনারি ডেটাবেস। তারপরে যে কাজগুলো করব আমরা হচ্ছে ধরুন এই যে এখানে যে আইডি, তারপরে ওয়ার্ড, ডেফিনেশন এগুলোকেও ধরুন আমরা একটা ফাইনাল করে ফিল্ড বানিয়ে ফেলি এখানে, তাহলে হচ্ছে আমাদের পরে যদি কোনো কারণে আমরা নাম চেঞ্জ করতে চাই তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে ফাইনাল স্ট্যাটিক, তারপরে হচ্ছে স্ট্রিং, ধরুন প্রথমটার নাম কি, এটার নাম দিলাম হচ্ছে আইটেম আইডি, সেটা আমরা রাখলাম হচ্ছে ধরুন আইডি। তারপরেরটাকে আমরা করব হচ্ছে এটাকেই জাস্ট কপি পেস্ট করে কয়েকটা করে ফেলি আমরা, তাহলে আইটেম আইডি। তারপরেরটা হচ্ছে আইটেম, ধরুন আমরা যেহেতু ওয়ার্ড এখানে দিয়ে দিই যে হচ্ছে ওয়ার্ড, সেটা হচ্ছে এখানে আমরা দিলাম ওয়ার্ড।
এটা আসলে করার মূল উদ্দেশ্য পরে যেহেতু আমরা যদি আমরা এখান থেকে চেঞ্জ করি বা এই কনস্ট্যান্টগুলোকে ব্যবহার করে আমরা পরে যখন ইনসার্ট করব বা হচ্ছে এই জিনিসগুলোকে রিট্রাইভ করব সেই ব্যাপারগুলো খুব সহজ হবে, এই জন্য আমরা উপরে এখানেই করে নিচ্ছি জিনিসগুলো। তারপরে হচ্ছে আইডি আমাদের ওয়ার্ড, তারপরে হচ্ছে ডেফিনিশন, এখানে ধরুন আর একটা হচ্ছে আমাদের ডেফিনিশন। তো ইচ্ছা করলে এটাকে আমরা নাম দিয়ে দিতে পারি যে ডেফিনিশন কলাম, এটাকে আমরা হচ্ছে আইটেম আইডি ধরুন কলাম দিয়ে দিলাম এটাকে, আর এটাকে হচ্ছে ওয়ার্ড কলাম। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কোন কলাম থেকে নিতে চাচ্ছি। তো এটা হচ্ছে আইডি, ওয়ার্ড আর ডেফিনিশন, এই তিনটা জিনিস আমরা এখানে বানিয়ে ফেললাম। তো এই তিনটা জিনিস দিয়ে আমাদেরকে হচ্ছে তো আসলে তো স্টেটমেন্টটা এমন যে ক্রিয়েট টেবিল, তারপরে টেবিলের নাম দিতে হবে, যেহেতু আমাদের টেবিলের নাম আমরা এইখানে সেভ করতে চাচ্ছি এই জিনিসগুলো ব্যবহার করে, তো এইখানে এই ভ্যারিয়েবলটাকে আমরা ইউজ করলাম, তো ডেটাবেস। তারপরে যে হচ্ছে ফিল্ডটা, সেই ফিল্ডটা হবে হচ্ছে আমাদের আইডি। তো আইডিটা হচ্ছে আমরা কেমন করে দিতে পারি, এই যে উপরে আমরা বলছি যে আইটেম আইডি কলাম, তো এইটাকে আমরা ইউজ করি আইটেম আইডি কলাম। তো এখানে কিন্তু এটাকে রিপ্লেস করলে আপনারা পুরো একটা স্ট্রিংয়ের মতো পাবেন যে ক্রিয়েট টেবল আইডি, তারপরে ইন্টিজার প্রাইমারি। তো এখানে হচ্ছে কোন টাইপের এটা বলে দিতে হয় সেকেন্ড বিষয়টা। তো সেকেন্ড বিষয়টা ধরুন এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের, যেটা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট করবে আমাদের ডেটাবেস। তো সেটার জন্য আমরা অটো ইনক্রিমেন্ট লিখে দিলে আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, প্রথম এন্ট্রিটাকে সে 0, তারপর একটা 1, তারপর একটা 2, এভাবে সে অটো ইনক্রিমেন্ট করতে থাকবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। প্রাইমারি কি মানে এইটা দিয়েই আমরা আমাদের যে কোনো কিছুকে অ্যাড্রেস করতে পারবো, মানে এটা কিন্তু সবসময় ইউনিক হবে। তো এই বিষয়গুলো হচ্ছে এসকিউএল এর বিষয়। আপনারা যদি আমাদের শিক্ষক.com-এ হচ্ছে মাই এসকিউএল এর টিউটোরিয়ালগুলো দেখেন, ওইখান থেকে বিষয়গুলো আরও ক্লিয়ার হবে। তো আমরা যেহেতু ওই বিষয়গুলোকে এখানে ইউজ করছি, শুধু জাস্ট আমাদের কমান্ডটা জানলেই হবে। ধরুন এই যে এই কমান্ডটা এখানে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট দিলাম, তারপরে এই যে ওয়ার্ডটাকে আমরা রিপ্লেস করে দিই, এখানে হচ্ছে প্লাস ওয়ার্ড কলাম আর টেক্সট। এটা যেহেতু আমাদের স্ট্রিং টাইপের, এটা টেক্সট, তারপর হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার কার, এরকম হচ্ছে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায় এই জিনিসগুলোকে। এইখানে হচ্ছে ধরুন এর পরেরটাতে গেলে দেখবেন যে এরকম অনেক কিছু আছে, যে ফ্লোট, তারপরে হচ্ছে আরও অনেক কিছু। তো এই জিনিসগুলো আমরা পরে ইন্টারনেট দেখে দেখে শিখে নেব, তাহলে হবে। তো আমরা আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ব্যবহার করতে পারি কেমন করে, সেটাই আমাদের ব্যবহার করা দরকার। তো এটাও টেক্সট দিলাম যে এটা হচ্ছে আমাদের টেক্সট টাইপের। তারপরে ডেফিনেশনটাকেও আমরা এখানে রিপ্লেস করে দিলাম হচ্ছে এখানে ডেফিনিশন কলাম। তো এইটা হচ্ছে আমাদের যেই তো এরকম একটা আমরা স্ট্রিং তৈরি করছি, যেখানে ক্রিয়েট ডেটাবেস কোয়েরিটা হচ্ছে আমাদের ক্রিয়েট টেবল, তারপরে ডেটাবেস নেম, তারপরে হচ্ছে কোন কোন টাইপের কলাম, সেটা কোন কোন টাইপের হচ্ছে কি জিনিস, এইভাবে হচ্ছে আমরা একটা টেবল তৈরি করতে পারি। তো আমরা যখন এখানে অন ক্রিয়েট দিব, তো অন ক্রিয়েট করার সাথে সাথে আমরা হচ্ছে এটাকে তৈরি করে ফেলতে চাই। তো তৈরি করার জন্য আমাদেরকে তো আমরা স্ট্রিংটা তৈরি করে রাখছি, তো আমাদের যখন ডেটাবেসে এই কোয়েরিটাকে আমরা এক্সিকিউট করতে চাই, তো আমাদের এই যে ডেটাবেস টাইপের অবজেক্টের সাথে আমরা যদি হচ্ছে কোয়েরিটাকে এক্সিকিউট করি তাহলেই হয়ে যাবে। তো আমাদের ডেটাবেসটা আমরা পাস করছি ডেটাবেস ডট এখানে এক্সিক মানে এক্সিকিউট এক্সকিউএল, এখানে একটা স্ট্রিং টাইপের দিতে হয়। তো সেই স্ট্রিংটা তো আমরা এই যে এখানে ক্রিয়েট ডেটাবেস কোয়েরি, তো এটা আমরা জাস্ট ইউজ করলেই হয়ে যাবে। তো এই স্ট্রিংটা মানে এখানে সে কিন্তু এই জিনিসটাকে এক্সিকিউট করবে। তো এইটার জন্য আমরা একটা স্ট্রিং তাহলে বানিয়ে ফেললাম। তো তারপরে হচ্ছে আমাদের দরকার, আমাদের যখন অন আপগ্রেড, মানে আমরা যখন আমাদের ডেটাবেসের ভার্সন হচ্ছে আপগ্রেড হবে তখন কি করব, আমাদের ডেটা ইনসার্ট করার জন্য কি করতে হবে, তারপরে আমাদের ডেটা ডিলিট করার জন্য কি করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে অ্যাড করতে হবে। তো ঠিক আছে, তাহলে এটার নাম দিলাম যে আমরা আবার ডেটাবেস, তারপরে ইন্ট, দুইটা এখানে আর্গুমেন্ট ইন্ট। এই দুইটা আর্গুমেন্ট হচ্ছে একটা হচ্ছে ওল্ড ভার্সন, এটা হচ্ছে ওল্ড ভার্সন, আর একটা হচ্ছে নিউ ভার্সন। তো আমাদের ডেটাবেস যখন আপগ্রেড করা হবে কোনো কারণে, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলোকে ইউজ করে আমরা ব্যবহার করে আমরা নির্ধারণ করে দিতে পারি যে আমরা কি কি করব। তো সেই জন্য আমরা হচ্ছে প্রথমেই আপগ্রেড করার সময় আমাদের টেবিলটাকে ড্রপ করে দিতে হবে। আমরা এখানে ক্রিয়েট টেবিল করছিলাম না, সেই ক্রিয়েট টেবিলটাকে আমরা ড্রপ টেবিল করে দেব। তো সেটার জন্য আমাদেরকে ধরুন আরেকটা কোয়েরি স্ট্রিং বানাতে হবে। তো সেটার জন্য হচ্ছে আমরা বানাবো এখানে ধরুন আরেকটা স্ট্রিং, তাহলে আমরা বানিয়ে ফেলি ফাইনাল স্ট্রিং। তো ফাইনাল স্ট্যাটিক স্ট্রিং হচ্ছে অন আপগ্রেড কোয়েরি, এটা হচ্ছে আমাদের অন আপগ্রেড কোয়েরি। এইটাতেও আমরা হচ্ছে এই লিখবো হচ্ছে ড্রপ টেবল, সেই কোয়েরিটা আমরা এখানে লিখবো। তাহলে কেমন করে লিখতে হবে, এটা হচ্ছে ড্রপ টেবল
আমরা হচ্ছে টেবিলটাকে পুরোপুরি ডিলিট করে দিতে চাই যদি আমাদের কোনো কারণে আপগ্রেড করা হয় আমাদের ডেটাবেস সেটাকে। তো সেটার জন্য আমাদের ড্রপ টেবল আমাদের ডেটাবেসের নামটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে ড্রপ টেবল আমাদের ডেটাবেসের নাম ছিল হচ্ছে ক্লাস ডিকশনারি ডেটাবেস। এটা হচ্ছে ড্রপ টেবল, এইটা হচ্ছে আমাদের কোয়েরিটা। এটাকে যদি আবার আমরা এক্সিকিউট করি তাহলে হচ্ছে আমাদের এই লাইনটা এক্সিকিউট করা হয়ে যাবে। তো ঠিক আছে, এটাকেও তাহলে হচ্ছে আমরা করে দিই। এই অন আপগ্রেডের মধ্যে প্রথমে আমরা গেলাম এখানে, তারপরে ডেটাবেস ডট এক্সিকিউট এসকিউএল, তো তারপরে সেটা হচ্ছে ড্রপ অন আপগ্রেড কোয়েরি, এটা দিলাম। তাহলে হচ্ছে সেই আগের যে টেবিলগুলো ছিল সেটাকে কিন্তু ডিলিট করে ফেলবে। ডিলিট করার পরে আমাদেরকে তো আবার নতুন করে তৈরি করতে হবে। তাহলে তো আমরা জাস্ট এই যে অন ক্রিয়েট মেথডটাকে কল করলেই আবার হয়ে যাচ্ছে। তাহলে অন ক্রিয়েট, তার মধ্যে আবার যদি ডেটাবেস দিয়ে দেয় এটা। তো কোনো কারণে ভার্সন আপগ্রেড করা মানে ধরুন আপনারা নতুন একটা হচ্ছে কলাম অ্যাড করতে চাচ্ছেন বা অন্য কিছু অ্যাড করতে চাচ্ছেন, তারপরে পুরো আপনি ডেটাবেসের যে ভার্সন আমরা এখানে দিতে চাই, এইখানে যেমন এই যে প্রথমে এই ভার্সন দেখছেন ইন্ট ভার্সন, তো এই ভার্সনটাকে আমরা যখন চেঞ্জ করব তখন হচ্ছে এটাকে ইউজ করতে পারি আমরা। তাহলে তো আমরা এখানে ধরুন প্রথমে আমরা 1 থেকে সবসময় যদি 1 রাখতে চাই তাহলে হচ্ছে আমরা 1 রাখলাম, তারপর যখন আপগ্রেড করব তখন এই অন আপগ্রেড মেথডটা কল করা হবে। তো তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা তো ডেটাবেস তো ফাঁকা রাখতে চাই না, ডেটাবেসে সবসময় আমাদেরকে ডেটা ইনসার্ট করতে হবে, সেখান থেকে ডিলিট করতে হবে, সেখানে অল্টার করতে হবে, সেখানে আপগ্রেড করতে হবে। তো সেই মেথডগুলো হচ্ছে আমরা এখন ব্যবহার করব। তো আমরা এর জন্য প্রথমেই যেহেতু অন ক্রিয়েট আমরা একটা ডেটাবেস পাচ্ছি, সেই ডেটাবেসকে আমরা এখানে একটা সেভ করে রাখি যেটা হচ্ছে আমাদের ডেটাবেস। তো সেটার জন্য ধরুন আচ্ছা, সেভ না করলেও কোনো সমস্যা নেই, আমরা প্রত্যেকবার গেট রাইটেবল ডেটাবেস লিখলেও আমরা এটাকে পেয়ে যাব। তো সেই জন্য প্রথমে হচ্ছে আমরা ইনসার্ট একটা কোয়েরি বানাই, যে আমরা যেহেতু এখন জাভা দিয়ে ইউজ করছি, এরকম প্রত্যেকবার তো এরকম লাইন লেখা সমস্যা। তো আমাদের এই ক্লাসটা তৈরি করার উদ্দেশ্য এটাই যে আমরা জাস্ট কয়েকটা প্যারামিটার দিলে যাতে এরকম একটা হচ্ছে মানে কোয়েরি স্ট্রিং তৈরি করে সেটা অটোমেটিক হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে না হয় পরে, সেই জন্যই এই জিনিসটা মূলত তৈরি করা। তো তার জন্য আমরা ধরুন এখানে প্রথমে একটা মেথড বানাবো যেটা হচ্ছে ইনসার্ট ডেটা। তো পাবলিক মেথড সেটা হচ্ছে ভয়েড ধরুন ইনসার্ট ডেটা। তো ইনসার্ট ডেটার মধ্যে আমরা হচ্ছে কি টাইপের ডেটা দিতে চাই। তো আমরা একটু আগে একটা ওয়ার্ড ডেফিনেশন টাইপের ক্লাস বানালাম না, তো এই টাইপের হচ্ছে ক্লাসের ডেটাটা আমরা ইনসার্ট করতে চাই, এই যে ওয়ার্ড ডেফিনেশন। তো আমরা হচ্ছে এই টাইপের কোনো যদি ডেটা আমরা দিই এখানে, ধরুন এটা হচ্ছে ওয়ার্ড ডেফিনেশন টাইপের আমরা একটা ডেটা দিলে সেটাকে আমরা ইনসার্ট করতে চাই আমাদের টেবিলের মধ্যে। তো আমরা টেবিলের মধ্যে ইনসার্ট করব কেমন করে, তো সেটার জন্য তো আমাদেরকে একটা হচ্ছে কোয়েরি বানিয়ে সেটাও করতে পারি, অথবা আমাদেরকে আরেকটা হচ্ছে মেথড আছে যেখানে হচ্ছে কন্টেন্ট ভ্যালিউ নামে আমরা এখানে অ্যাসাইন করতে পারি। তো কন্টেন্ট ভ্যালু হচ্ছে এটা হচ্ছে হ্যাশ ম্যাপের মতো, মানে হচ্ছে আপনার একটা নাম থাকবে, সেটার একটা ভ্যালু থাকবে, মানে কি ভ্যালু পেয়ার বলে এগুলোকে। কি ভ্যালু মানে আপনার একটা চাবি আছে, সেই চাবি দিয়ে একটা তালা খোলা যায়, তো আপনি যদি সেই চাবিটা দেন সেইটার করেসপন্ডিং ভ্যালুটা আপনাকে দেখাবে। তো এগুলো হচ্ছে সব ইউনিক হতে হবে। তো এরকম আমরা কি ভ্যালু পেয়ার তৈরি করে আমাদের ডেটাবেসে ইনসার্ট করতে পারি। তো সেটার জন্য তাহলে আমরা শুরু করে দিই কেমন করে হচ্ছে আমাদের ইনসার্ট করা যায়। তো প্রথমে তো আমাদের ডেটাবেস লাগবে, ডেটাবেস ছাড়া তো আমরা এখানে ইনসার্ট করতে পারবো না। আমাদের এই ক্লাস তো হেল্পার ক্লাস, কিন্তু আসলে তো ডেটাবেস এই যে প্রত্যেকবার দেখছেন যে ডেটাবেস পাস করা হচ্ছে একটা করে, প্রথমেই যে ডেটাবেস তৈরি করে ফেলা হয়েছিল সেই কারণে। তো আমরা এখানে হচ্ছে একটা ডেটাবেস ইনসার্ট করবো। তো ইনসার্ট করার জন্য আমাদের তো একটা ডেটাবেস লাগবে। তো এসকিউএলআইট ওপেন হেল্পার নাম এসকিউএলআইট ডেটাবেস। তো এই ডেটাবেস ইকুয়ালস টু ধরুন আমরা এখানে নাম দিলাম হচ্ছে আমাদের ডেটাবেস। তো এটার নাম হচ্ছে ডেটাবেস ইকুয়ালস টু, এই ডেটাবেস পাওয়ার হচ্ছে উপায় আমরা যদি এখানে একটা কল করি, যেহেতু আমরা এই ওপেন হেল্পার ক্লাসের মধ্যে আছি, তাহলে হচ্ছে আমরা দিস ডট গেট, এই যে গেট রিডেবল ডেটাবেস, গেট রাইটেবল ডেটাবেস, দুই টাইপের আছে। তো আমরা যেহেতু এখন ইনসার্ট করতে চাই তাহলে আমাদের রাইটেবল ডেটাবেস দিলাম, তাহলে হচ্ছে আমরা একটা রাইটেবল ডেটাবেস পেয়ে গেলাম। তো এই রাইটেবল ডেটাবেসের মধ্যে আমরা এখন লেখালেখি করতে পারবো যে আমরা কী কী এখন ইনসার্ট করতে চাই, কী কী মানে হচ্ছে ডিলিট করতে চাই, সেই কাজগুলো করতে পারবো। তো যেহেতু আমাদের মূল উদ্দেশ্য ইনসার্ট ডেটা, আমরা একটা ডেটা দিয়েছি, সেই ডেটাকে নিয়ে এখন কোনোভাবে এটাকে প্রসেস করে আমাদের ডেটাবেসে ইনসার্ট করে দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। তো সেই জন্য আমাদের কন্টেন্ট ভ্যালিউ নামে হচ্ছে একটা ক্লাস আছে, কন্টেন্ট ভ্যালিউস। তো কন্টেন্ট ভ্যালিউস দিয়ে আমরা ধরুন এটার নাম দিলাম ভ্যালিউস। তো এটা হচ্ছে নিউ টাইপের কন্টেন্ট ভ্যালিউস। তো এই যে একটু আগে বললাম না যে কি ভ্যালু পেয়ার আকারে দিতে হয় একে, তো তাহলে হচ্ছে আমরা
বুঝতে পারবে যে আচ্ছা এই জায়গায় এই জিনিসটা ইনসার্ট করতে হবে। কারণ আমরা এখানে যদি পুরো ওয়ার্ড ডেফিনেশন দিয়ে দেই তাহলে তো আমাদের এরকম কোয়েরি তো বুঝতে পারবে না যে কোথায় কী ইনসার্ট করতে হবে। তো আমরা এখানে এরকম কন্টেন্ট ভ্যালু টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করে যদি দেই তাহলে আমাদের ডেটাবেস বুঝতে পারবে ও আচ্ছা এই কলামে এই ডাটাটা ইনপুট করতে হবে, অন্য কলামে অন্য ডেটাটা ইনপুট করতে হবে। তো ঠিক আছে, তার জন্য হচ্ছে আমরা এখানে যেটা করব তা হচ্ছে প্রত্যেকটার জন্য একটা করে আমরা এরকম করব, কি ভ্যালু পেয়ার তৈরি করব। তো আমরা তো এখানে ভ্যালু বানালাম, তো পুট করা মানেই হচ্ছে আমরা কি ভ্যালু পেয়ার তৈরি করতে পারি। ডট এখানে যদি পুট লিখে এই যে দেখবেন যে স্ট্রিং কি, বুলিয়ান ভ্যালু, এরকম অনেক টাইপের আছে। তো আমরা যেহেতু দুইটাই স্ট্রিং টাইপের, তো আমরা এরকম দুইটাই স্ট্রিং টাইপের ভ্যালু দিব। তো আমাদের হচ্ছে এই যে এই মেথডটাকে আমরা আসলে ইউজ করছি স্ট্রিং কি, স্ট্রিং ভ্যালু। তো কিটা কোনটা, কি হচ্ছে আমরা ধরুন প্রথম কলামে মানে যেহেতু আইডি তো অটো ইনক্রিমেন্ট, ওটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হচ্ছে না, ওটা আমাদের ডেটাবেস নিজে জেনে শুনে ইনক্রিমেন্ট করবে। তো আমাদের হচ্ছে ওয়ার্ডটাকে ইনক্রিমেন্ট করা দরকার। তো ওয়ার্ড কলাম মানেই কিন্তু আসলে এই যে এই ওয়ার্ড, এই জিনিসটাকে এটাকে সাবস্টিটিউট করবে। তো ওয়ার্ড কলামে আমরা কোন ভ্যালুটা দিব, এই কলামে ভ্যালুটা দেবো হচ্ছে আমরা ওয়ার্ড ডেফিনেশনের সাথে যে ওয়ার্ড ভ্যালুটা ছিল আমাদের, এই যে ওয়ার্ড ডেফিনেশনের সাথে প্রথমে যে স্ট্রিং ওয়ার্ডটা ছিল সেটাকে আমরা দিব। তো ঠিক আছে, ওয়ার্ড ডেফিনেশন ডট ওয়ার্ড। তো এটাকে হচ্ছে আমরা জাস্ট নর্মালি প্রাইভেট করে এটাকে গেট সেট মেথড ইউজ করা বেটার। তো আমরা যেহেতু আজকে প্রথম শিখছি এখানে ইউজ করে, পরে আমরা প্রাইভেট করে গেটার সেটার ইউজ করবো, সেটা তাহলেই হবে। এখন জাস্ট নর্মালি শিখে ফেলি এটা। তারপরে ভ্যালিউস ডট পুটের মধ্যে আমরা আবার এখানে স্ট্রিং ভ্যালু। তো এটা আবার কোন কলামে, এটা হচ্ছে আমাদের ডেফিনিশন কলামে হচ্ছে আমরা দিতে চাই। তো ডেফিনিশন কলামে কোন ভ্যালুটা দিব, আমাদের হচ্ছে ওয়ার্ড ডেফিনিশন ডট ডেফিনিশন, এই ভ্যালুটা। তো তার উদ্দেশ্য এটাই যে আমরা এই ভ্যালু একটা অবজেক্ট বানালাম না, এই বানানোর ভ্যালুটা মানে আমরা এরকম কি ভ্যালু পেয়ার তৈরি করলাম, মানে এই কি এর জন্য এই ভ্যালু, এই কি এর জন্য এই ভ্যালু। তো এই ভ্যালুটা যদি আমরা হচ্ছে নিচের মেথড দিয়ে আমরা এটাকে মানে ইউজ করি তাহলে আমরা এটাকে ইনসার্ট করে ফেলতে পারবো। তো সেই ইনসার্ট করার জন্য আমাদের যে মেথডটা আমরা ইউজ করব সেটা হচ্ছে ডেটাবেস ডট ইনসার্ট। এখানে দেখছেন যে ইনসার্ট, এখানে এই মেথডটা। তো নাল কলাম হ্যাক আছে, ওটা আমরা আপাতত এখন শেখার দরকার নেই, আমরা পরে এটা হচ্ছে পরে নিজেরা শিখে নিব। প্রথমে হচ্ছে টেবিল। তো টেবিলের নামটা কি, আমাদের টেবিলের নামটা ছিল হচ্ছে ডিকশনারি ডেটাবেস, এই নামেই তো আমরা আমাদের টেবিলটা তৈরি করছি, তাই না? তো এটা কিন্তু ভুল করবেন না যে প্রথমে যখন এই যে একেবারে কনস্ট্রাক্টরে যখন সুপার এইটা কল করা হচ্ছে তখন হচ্ছে আমাদের ডিকশনারি ডেটাবেস নামেরই কিন্তু একটা হচ্ছে আমাদের ডেটাবেস তৈরি করা হচ্ছে, এখানে কিন্তু তখনও কোনো টেবিল তৈরি করা হয় না। আমরা যখন অন ক্রিয়েটে গিয়ে এই যে এক্সিকিউট এসকিউএল, এই যে ক্রিয়েট ডেটাবেস কোয়েরিটা দিলাম, তখন হচ্ছে আমাদের টেবিলটা তৈরি হবে। তো এই টেবিলের মধ্যেই তো আমরা এগুলোকে ইনসার্ট করতে চাই। আমরা কিন্তু অন্য নামে টেবিলও ইচ্ছা করলে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। তো আমরা তো এখন যেহেতু আপাতত একটা টেবিল নিয়ে কাজ করব, সেই জন্য আমরা ডিকশনারি ডেটাবেস এই নামেই যেহেতু আমরা তৈরি করছি এই নামেই দিলাম। তারপর নাল কলম আমরা ইউজ করবো না, এই জন্য এটাকে নাল। আর ভ্যালিউস, কোন ভ্যালিউস দিব, এই যে এতক্ষণ ধরে যে ভ্যালুর মধ্যে আমরা পুট করলাম, তো সেই ভ্যালুটা দিয়ে দিলাম। তো এইভাবে ডেটাবেসের মধ্যে কিন্তু ইনসার্ট করা হয়ে গেল। তো ইনসার্ট যেহেতু করলাম, তো তারপরে এটাকে হচ্ছে আমাদের ডিলিট করা। ইনসার্ট করার পরে হচ্ছে আমাদের ডিলিট করা, আপডেট করা, এগুলো করে ফেলি। তো আপডেট করাটাও কিছুটা সিমিলার যেহেতু, তো সেটা আগে আমরা প্রথমে তাহলে এখানে বানিয়ে ফেলি। তো এটাকে আমরা কপি করি, Ctrl+C কপি করলাম, Ctrl+V, এইখানে গিয়ে আমরা দেখব যে ইনসার্টের জায়গায় আপডেট ডেটা, একইভাবে আমরা একটা ডেটা দিব, সেই ডেটাকে এখানে এসকিউএলআইট ডেটাবেস ভ্যালু কি ভ্যালু পেয়ারে করলো। তো এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনসার্ট না, এখানে যেহেতু আমরা আপডেট করছি আমাদেরকে হচ্ছে আপডেট মেথডটা ইউজ করতে হবে আমাদেরকে। তো তাহলে আমরা আপডেট মেথডটা ইউজ করি। এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ডেটাবেস ডট আপডেট স্ট্রিং টেবল, কোন টেবল থেকে, তো আমাদের হচ্ছে ডিকশনারি টেবল, তারপরে ভ্যালুসগুলো কোনগুলো, একটু আগে যে ভ্যালু তৈরি করলাম এটা। তো ওয়্যার ক্লজ হচ্ছে কোন জায়গায়, মানে এটা হচ্ছে আমাদেরকে বলে দিতে হবে যে কোনটার সাথে ইকুয়াল হলে তাহলে আমরা সেই জায়গাটায় আপডেট করব, কারণ এখানে তো প্রচুর ভ্যালু থাকবে, তার মধ্যে কোন ভ্যালুটাকে আমরা আপডেট করব সেটা তো বলে দিতে হবে। ধরুন এটার আইডি এই আইডি হলে সেটা, বা এটার ওইটা কোনো বিষয় যদি একসাথে মেলে তাহলে এরকম। তো সেইটা আমরা যেভাবে করতে পারি তার জন্য হচ্ছে এটাকে বলে যে ওয়্যার ক্লজ। তো ওয়্যার ক্লজটা হচ্ছে আমরা কি ইকুয়ালস টু সামথিং, তো সেই কিটা কি হবে এখানে। তো এখানে যেহেতু আমরা একটা ওয়ার্ডই ইউজ করছি, তো আমাদের ধরুন ওয়ার্ডটা যদি সেম হয় তাহলে হচ্ছে আমরা সেটাকে ডেফিনেশন ধরুন আমরা আপডেট করতে চাচ্ছি আসলে। তো সেই জন্য আমাদের এই ওয়ার্ড কলাম প্লাস ধরুন এখানে দিলাম
এখানে ইকুয়ালস টু তারপরে দিতে হয় যেটা সেটা হচ্ছে ওয়াট, মানে ওয়ার্ডটাই হচ্ছে আমরা এই যে ওয়্যার আর্গুমেন্ট যেটা সেই আর্গুমেন্টের মধ্যে এটাকে পাস করবো। তো ওয়ার্ড কলাম ইকুয়ালস টু আসলে এটা দাঁড়াচ্ছে ওয়ার্ড কলাম, এই যে এখানে যেটা লিখছিলাম আমরা ওয়্যার ওয়ার্ড ইকুয়ালস টু হোয়াট, তো এই হোয়াটটাই আমরা এখানে সাবস্টিটিউট করছি। তো সেই আর্গুমেন্টগুলো কী কী, তো সেই আর্গুমেন্টগুলো স্ট্রিং টাইপের একটা হচ্ছে অ্যারে তৈরি করে দিতে হয়। তো সেই আমরা নতুন তাহলে একটা স্ট্রিং টাইপের অ্যারে তৈরি করে দিই, নিউ স্ট্রিং। তো এখানে কিন্তু আমরা মাল্টিপল ওয়্যার আর্গুমেন্ট দিতে পারবো, যেখানে ধরুন এটাও মিলতে হবে, দুটা এরকম 2-3টা জিনিস মিলতে হবে, সেরকম ক্ষেত্রে আমরা ওয়ার্ড কলাম ইকুয়ালস টু এটা আরেকটা কিছু ইকুয়ালস টু সামথিং, তো এখানে অ্যারে টাইপের মধ্যে দিতে হয়। তো সেই জন্য আমরা এখানে স্ট্রিং টাইপের যেহেতু অ্যারে বানাচ্ছি আমরা এখানে, তো সেটার জন্য এখানে বানিয়ে তার মধ্যে আর্গুমেন্টটা আমরা পাস করে দিই। কোনটা ইকুয়াল হলে, কারণ হচ্ছে আমাদের ওয়ার্ড ডেফিনেশনে ওয়ার্ডটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা এটাকে আপডেট করতে চাই। ওয়ার্ড ডেফিনেশন ডট ওয়ার্ড, এই যদি ওয়ার্ড কলামের এটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা এটাকে আপডেট করতে চাই। তো ঠিক আছে, বা এটাও করতে পারতাম যে এখানে যদি আমাদের আইডি, আমাদের যদি ডিকশনারি আইটেম আইডিটা যদি ওই আমাদের হচ্ছে আইডি দিতাম আমরা পাস করতাম, সেটার সাথে ইকুয়াল হলে আমরা এটাকে দিতে চাই। তো এইভাবে করা যায়, কোনো সমস্যা নেই, আপনাদের যেটা যখন দরকার পড়বে তখন সেটা ইউজ করে নিতে পারবেন এখানে। তো এটা কিন্তু একটা ভ্যালু রিটার্ন করে সবসময়। তো এটা ভ্যালুটা রিটার্ন করে হচ্ছে আমাদেরকে, ধরুন এটা কি সাকসেসফুল হলো নাকি সাকসেসফুল হলো না, তো সেইটা হচ্ছে আমাদের একটা লং একটা ভ্যালু আকারে রিটার্ন করতে পারে। তো সেই রিটার্ন ভ্যালুটা আমরা ইচ্ছা করলে নিয়ে যদি আমরা টেস্ট করতে চাই সেটা করতে পারি। তো আমাদের ধরুন এখন অত কিছু করার দরকার নেই, আমরা জাস্ট এখানে ভয়েডই রেখে দিলাম। তো এটা রিটার্ন ভ্যালুকে নিয়ে কোন পজিশনে ইনসার্ট হলো সেই ভ্যালুটাও এখানে পাওয়া যায়, যে ইনসার্ট করলে এখানে কিন্তু এই মেথডটাকে যদি আমরা দেখি এইখানে দেখতে পাবো যে ইনসার্ট ডেটা, এখানে হচ্ছে আমরা দেখবো যে ইনসার্ট এই যে লং, মানে এটা কিন্তু লং একটা ভ্যালু রিটার্ন করে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে ধরেন কখনো যদি কোনো মেথড আমরা বুঝতে না পারি এর উপরে নিয়ে গিয়ে এইভাবে কিন্তু ডেফিনেশনগুলো দেখতে পারবো, যে প্যারামিটার কি, কোনটা রিটার্ন করছে কোনটা না করছে। এই যে এখানে ইনসার্ট যেমন লং রিটার্ন করছে আসলে, তো লংটা হচ্ছে সেই এখানে গেলে পাবো যে নাল কলাম হ্যাক কি, ভ্যালিউস কি, রিটার্নস দ্য রো আইডি, নিউলি ইনসার্টেড রো অর -1 ইফ এনি রো অকার্ড। তো এই জিনিসগুলো আমরা এখানে এই ডকুমেন্টেশন দেখলেও কিন্তু বুঝে ফেলতে পারবো। এর অর্থ হচ্ছে যদি সাকসেসফুল হয় তাহলে সেই রোয়ের আইডিটা রিটার্ন করবে, আর যদি আনসাকসেসফুল হয় তাহলে -1 রিটার্ন করবে। তো এটাই হচ্ছে এই ইনসার্ট করার তাৎপর্য। আপডেটও সিমিলারলি এভাবে রিটার্ন করে। তো আমরা এখানে ইচ্ছা করলে লং দিয়ে দিতে পারতাম, যে লং এখানে রিটার্ন, এটা যেহেতু একটা লং ভ্যালু রিটার্ন করবে সেটা। তো এখানেও সিমিলারলি আমরা দিয়ে দিতে পারি যে লং, আর এইখানে আমরা হচ্ছে রিটার্ন, এটাও একটা লং ভ্যালু যেহেতু রিটার্ন করবে সেটা। যদি কোনো কারণে আনসাকসেসফুল হয় তাহলে -1 রিটার্ন করবে। তো এটাই হচ্ছে এটার মূল ব্যাপারটা। তো আপডেট ডেটা হয়ে গেল। তারপরে ধরুন আমরা হচ্ছে কি করতে চাই, আমরা ধরুন হচ্ছে ডিলিট ওয়ার্ড করতে চাই, তো সেটা হচ্ছে ডিলিট ডেটা একটা আমরা বানিয়ে ফেলি। তো এইখানে আমরা দিলাম কমান্ড সি দিব, কমান্ড ভি, তারপরে হচ্ছে এটার নাম দিলাম ডিলিট ডেটা। তো ডিলিট ডেটার পরে আমরা ধরুন আবার এখানে একটা যদি ওয়ার্ড ডেফিনেশন দিয়ে দিই তাহলে হচ্ছে সেই ওয়ার্ডটা খুঁজে যাতে ডিলিট করে ফেলে, তো সেই কাজটাও আমরা করতে পারবো। তো এতক্ষণ তো হচ্ছে আমরা এখানে পুট করছিলাম এই ভ্যালুজ ডট পুট দিয়ে, এখন ধরুন আর একটা র কোয়েরি দিয়ে আমরা এখানে এটাকে এক্সিকিউট করবো। তো সেটার জন্য আমরা একটা স্ট্রিং বানিয়ে ফেলি, স্ট্রিং, এটার স্ট্রিংয়ের নাম দিব হচ্ছে আমরা কোয়েরি স্ট্রিং ইকুয়ালস টু। তো এটা কি করতে হবে আমাদেরকে হচ্ছে ডিলিট করতে হবে। তো ডিলিট করার আমাদের যে স্ট্রিংটা সেটা হচ্ছে আমাদের ডিলিট ফ্রম। তো ডিলিট ফ্রম দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। এখানে আমরা লিখবো যে ডিলিট ফ্রম, তারপরে হচ্ছে নামটা দিতে হবে আমাদের ডেটাবেসের। তো সেই আমাদের ডেটাবেসের নাম কি ছিল, তো আমাদের ডেটাবেসের নাম ছিল ডিকশনারি ডেটাবেস প্লাস, তারপরে হচ্ছে আমাদেরকে বলতে হবে যে কই থেকে, মানে এটার সাথে কোন জিনিসটা মিললে তাহলেই তো আমি ডিলিট করবো, না হলে তো সব কিছু ডিলিট করতে চাচ্ছি না আমি। তো এইখানে ওয়্যার ওয়ার্ডটা ইউজ করা হয়, ওয়্যার মানে যেখানে, এখানে হচ্ছে WHERE ওয়্যার, এখানে আমাদের কার সাথে মিললে, ওয়ার্ডের সাথে মিললে তাহলেই আমরা এটাকে ডিলিট করতে চাই। তো সেটা হচ্ছে ওয়্যার, আমরা আবার এখানে আবার ইউজ করবো যে আমাদের ওয়ার্ড কলামের নামটা কি ছিল, ওয়ার্ড কলাম প্লাস ইকুয়ালস টু। তো এর মধ্যে যেই জিনিসটার সাথে আমরা ইকুয়ালস কিনা এটা আমরা কম্পেয়ার করছি সেটাকে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হয়।
তো সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখার জন্য ধরুন এখানে সিঙ্গেল কোটেশন একটা দিলাম, তারপরে আমাদেরকে এই জিনিসটাকে দিতে হবে। তো সেই জিনিসটা কি আমাদের ওয়ার্ড কলাম না, তো আমাদের ওয়ার্ড ডেফিনিশন ডট ওয়ার্ড, এইটা। আর তারপরে আবার হচ্ছে আর একটা সিঙ্গেল কোটেশন দিয়ে এটাকে ক্লোজ করে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের পুরো কোয়েরিটা, যে ডিলিট ফ্রম আমাদের টেবিলটার নেম ওয়্যার, আমাদের এই উপরে যেটাকে আমরা সেট করছি যে ওয়ার্ড ইকুয়ালস টু আমাদের এই ডেফিনেশনের ওয়ার্ডের সাথে যদি মেলে তাহলে হচ্ছে আমরা এটাকে ডিলিট করবো। তো এইভাবে আমরা একটা ডেটাকে ডিলিট করতে পারি। তো এখানে তো এই যে কন্টেন্ট ভ্যালু এটার কোনো দরকার পড়ছে না, আমরা যেহেতু ডেটাবেস আছে, ডেটাবেস ডট এসকিউএল স্ট্রিংটা হচ্ছে কোয়েরি স্ট্রিং দিলাম, এটাকে এক্সিকিউট করলে হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমরা ডিলিট ডেটা করতে পারি। এটাকে আমরা ভয়েড করবো, যেহেতু আমাদের ডিলিট করছি সেটা জাস্ট ভয়েড আকারে আমরা এখানে রেখে দিলাম। তো এই কোয়েরি দিয়ে আসলে যখন এই যে এক্সিকিউট এসকিউএল, এখানে এটা কিন্তু কোনো কিছু রিটার্ন করে না, ভয়েড মানে আমাদের যখন কোনো রিটার্নের দরকার পড়ে তখন আমরা অন্য মেথডগুলো ইউজ করবো। আর যখন কোনো কিছু রিটার্নের দরকার পড়ছে না, জাস্ট এক্সিকিউট করতে বলছি, তখন জাস্ট সোজাভাবে এটাকে আমরা এক্সিকিউট এসকিউএল এইভাবে কোয়েরি স্ট্রিং দিয়ে এটাকে ইউজ করতে পারবো। তো আমরা তো ডিলিট করাও শিখলাম, সবই শিখলাম। তারপরে হচ্ছে আমাদের তো সবগুলো ভ্যালু, ধরুন পুরো আমাদের ডেটাবেসে যত ভ্যালু আছে সব কিছু আমার দরকার। মানে প্রথমে যখন ইনিশিয়ালাইজ করবো তখন সব ভ্যালুর দরকার না, সব ভ্যালুকে ধরুন আমরা একটা অ্যারে লিস্টের মধ্যে সেভ করে রাখতে চাই। তো সেইটার জন্য আমাদেরকে হচ্ছে আরেকটা মেথড তৈরি করবো আমরা। তো সেটার নামটা দিব ধরুন পাবলিক। তো এখানে আমরা একটা অ্যারে লিস্ট রিটার্ন করব। তো অ্যারে লিস্ট কোন টাইপের অ্যারে লিস্ট? আমাদের হচ্ছে ওয়ার্ড ডেফিনিশন টাইপের একটা অ্যারে লিস্ট রিটার্ন করবো। তো এটার নাম দিব হচ্ছে আমরা গেট অল ওয়ার্ডস। এটা যখন দিলাম তো এর মধ্যে তো কোনো প্যারামিটার দিতে হচ্ছে না, কারণ আমরা তো সবই নিব এর মধ্যে থেকে। তো সেটা গেট অল ওয়ার্ডস দিলাম, তারপরে আমাদেরকে এটা তৈরি করে দিতে হবে। তো এতক্ষণ তো আমরা জাস্ট ডেটাবেসের মধ্যে পুট করা শিখলাম, মানে হচ্ছে ইনসার্ট করা শিখলাম। এখন হচ্ছে আমরা জিনিসগুলো নিচ্ছি, তো নেওয়ার মেথডটা আমরা এখান থেকে তৈরি করে ফেলতে পারবো। তাহলে এখানে যেহেতু আমরা প্রথমে আমাদের অ্যারে লিস্ট দরকার, আমরা একটা অ্যারে লিস্ট তৈরি করে ফেলি, যে অ্যারে লিস্ট ওয়ার্ড ডেফিনিশন, ধরুন এটার নাম দিলাম অ্যারে লিস্ট ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। তো এই টাইপের হচ্ছে আমরা একটা অ্যারে লিস্ট তৈরি করে ফেললাম, যার মধ্যে আমরা প্রত্যেকটাকে এইভাবে একটাকে ইনসার্ট করে সেটাকে আমরা রিটার্ন করবো। তো এই লাস্টে আমরা রিটার্নও লিখে দিই যে আমাদের অ্যারে লিস্টকে আমরা রিটার্ন করতেছি। তো তার মাঝখানে তো আমাদেরকে এখন সব কিছু খোঁজাখুঁজি করতে হবে। তো খোঁজাখুঁজি করার জন্য আমাদেরকে সিলেক্ট ফ্রম, তো একটু আগে হচ্ছে আমরা এই যে এর মধ্যে দেখলাম না যে এই বিভিন্ন টাইপের সিলেক্ট ফ্রম, সিলেক্ট স্টার মানে সব কিছু। আপনি যদি সিলেক্ট শুধু এখানে স্পেসিফাই করে দেন যে কী কী, ধরুন একটা রো, মানে আমার প্রত্যেকটা রোর দরকার নেই, জাস্ট ধরুন শুধু আইডি রো নিব আমি, বা শুধু আমার ওয়ার্ডের কলাম, আইডি কলামটা নিব। তো সেই কলামগুলো নেওয়ার জন্য আমরা এইভাবে স্পেসিফাই করে দিতে পারি যে আমার শুধু এই কলামটা দরকার। তো এইভাবে জন্য আমরা এখানে এটাকে আরেকটা হচ্ছে কোয়েরি স্ট্রিং বানাবো এখানে। তো তার আগে তো আমাদেরকে আবার এসকিউএলাইট ডেটাবেস দরকার। তো এসকিউএলাইট ডেটাবেস ইকুয়ালস টু দিস ডট গেট রিডেবল, যেহেতু আমরা রিড করছি এবার, গেট রিডেবল ডেটাবেস। তো এইভাবে আমরা ডেটাবেসটা পেয়ে গেলাম। তারপরে যেটাকে ইউজ করতে হয় এখানে হচ্ছে কার্সার ইউজ করতে হয়। কার্সার মানে আপনি যখন বলবেন যে আমাকে এই সব কিছু তুমি খুঁজে দাও, তো এরকম ধরুন আপনি বললেন যে কোনো একটা কিছু খুঁজে দাও, এরকম 100টা আইটেম আসলো। তো সেই 100টা আইটেম কখনো আসতে পারে, কখনো 10টা আইটেম আসে। তো সে করে কি এরকম নতুন একটা টেবিল টাইপেরই একটা তৈরি করে, মানে আপনি যখন বললেন যে এই জিনিস তৈরি করে আমাকে দাও, তখন সেও একটা ধরুন ভার্চুয়াল একটা টেবিলের মতো তৈরি করে আপনাকে একেবারে টেবিলের সামনে কার্সারটা নিয়ে গিয়ে দেয়। তো আপনি যদি প্রত্যেকটা কার্সার দিয়ে মানে চেক করতে থাকেন যে আমি কি শেষে পৌঁছালাম, তার আগ পর্যন্ত তুমি ডেটাগুলো নাও। তো এইভাবে এই মেথডটা ইউজ করেই আসলে আমাদেরকে ডেটাগুলোকে নিতে হয়। তো সেটার জন্য আমরা হচ্ছে প্রথমেই তো আমরা এখানে বানালাম, তো আমাদের কোয়েরি স্ট্রিংটা বানিয়ে ফেলি আমরা এখানে। তো স্ট্রিং এটার নাম দিব হচ্ছে আমরা সিলেক্ট অল কোয়েরি স্ট্রিং ইকুয়ালস টু, এটার নাম দিব হচ্ছে ওই যে একটু আগে আমরা দেখলাম যে সিলেক্ট, তারপর হচ্ছে ফ্রম না সিলেক্ট স্টার ফ্রম, স্টার মানে সব কিছু, সিলেক্ট স্টার ফ্রম, তারপর হচ্ছে আমাদের ডেটাবেসের নামটা দিতে হবে। সেই ডেটাবেসের নামটা কি আমাদের ডিকশনারি ডেটাবেস। এইটা হচ্ছে আমাদের কোয়েরি স্ট্রিং। তো এই কোয়েরি স্ট্রিংটাকে যখন আমরা এক্সিকিউট করব তখন হচ্ছে আমাদেরকে একটা কার্সার রিটার্ন করবে। তো র কোয়েরি দিয়ে আমরা এই জিনিসটাকে করতে পারি। তাহলে হচ্ছে ঠিক আছে, আমরা একটা কার্সার টাইপের অবজেক্ট আমরা তৈরি করে ফেলি এখানে, যেখানে আমরা সেই কার্সার টাইপের অবজেক্টটাকে রাখবো।
কার্সার ইকুয়ালস টু আমাদের ডেটাবেস ডট র কোয়েরি। তো র কোয়েরি এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে র কোয়েরি ইউজ করতেছি। তো ঠিক আছে, র কোয়েরি আমরা দিলাম। এর মধ্যে কোয়েরি স্ট্রিংটা কি, সিলেক্ট অল কোয়েরি স্ট্রিং আর্গুমেন্ট নাল, এখানে আমরা নাল দিয়ে দিলাম। তো এইটা যখন দিব তখন তো আমাদেরকে একটা কার্সার টাইপের একটা হচ্ছে অবজেক্ট রিটার্ন করছে। তো একটু আগে বললাম যে কার্সারটা সবচেয়ে সামনে থাকে। তো সেই কার্সারকে আমরা এখন ধরুন একটা করে চেক করব। তো সেটার জন্য আমাদেরকে প্রথমেই করতে হবে কি, যে মুভ টু ফার্স্ট। আমরা কার্সারে কিছু মেথড আছে, সেই মেথডগুলো আমরা ইউজ করব। তো প্রথমে হচ্ছে মুভ টু ফার্স্ট, এই মেথডটা আমরা ইউজ করব। তো কার্সার ডট মুভ টু ফার্স্ট। আচ্ছা, মুভ টু ফার্স্ট হচ্ছে প্রথমে যদি কোনো কারণে কার্সার অন্য জায়গায় গিয়ে বসে থাকে সেটাকে প্রথমে আনার জন্য আমরা। তো কার্সার ডট মুভ টু ফার্স্ট আমরা এখানে দিয়ে দিব। প্রথমে মুভ টু ফার্স্ট দিলাম, তারপরে যেটা করব, তারপরে আমরা একটা ডু হোয়াইল লুপ ইউজ করব, যে যখন হচ্ছে আমরা আমাদের কার্সারের মানে পরেরটাতে যেতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা জিনিসগুলোকে রিড করতে থাকবো। তো সেটার জন্য আমাদেরকে একটা ডু হোয়াইল লুপ আমরা তৈরি করব। ডু হোয়াইল হচ্ছে আমাদের কার্সার ডট মুভ টু নেক্সট, মানে আমি যদি পরেরটাতে যেতে পারি, মুভ টু নেক্সট একটা এই যে এখানে দেখছেন যে বুলিয়ান একটা ভ্যালু রিটার্ন করে। আমি যদি পরেরটাতে যেতে সাকসেসফুল হই তার মানে আমার পরে কিন্তু ভ্যালু আছে, তো আমি তখনও রিড করতে পারবো। আর যদি আমি কোনো কারণে আনসাকসেসফুল হই তাহলে হচ্ছে আমি যেতে পারছি না, যার ফলে আমাকে ব্যাক করতে হবে। তো সেটাই আমরা এখানে কাজে লাগাবো। তো ডু হোয়াইলের জন্য মুভ টু নেক্সট দিলাম। মুভ টু নেক্সট দেওয়ার পরে আমরা এখানে আমাদের ওয়ার্ডটাকে আমরা এর মধ্যে সেভ করব। তো সেই জন্য আমাদেরকে নতুন একটা ওয়ার্ড ডেফিনেশন আমরা বানিয়ে ফেলি, যেটাকে আমরা অ্যারে লিস্টের মধ্যে অ্যাড করতে থাকবো, কারণ আমাদের উদ্দেশ্য তো অ্যারে লিস্ট পাস করা। তো আমরা এখানে একটা ওয়ার্ড ডেফিনেশন টাইপের অবজেক্ট বানাবো, যেটার নাম হচ্ছে ওয়ার্ড ডেফিনেশন ইকুয়ালস টু, সেটা নিউ ওয়ার্ড ডেফিনিশন। তো একটু আগে যেহেতু আমরা বলেছি ওয়ার্ড ডেফিনেশন দুই টাইপের এরকম কনস্ট্রাক্টর বানিয়ে রেখেছি, আমরা দুটো স্ট্রিং দিলে আমাদেরকে একটা ওয়ার্ড ডেফিনেশন অবজেক্ট বানিয়ে দিবে। তো আমরা এখন এই দুইটা স্ট্রিং পাবো কই থেকে? তো কার্সারের যখন দেয়, আমরা তো এখানে বলছি সব, তো আমাদের কলাম কয়টা টোটাল? আমাদের টোটাল কলাম কিন্তু 3টা। আমরা যখন এই যে প্রথমে তৈরি করছি, আপনারা এখানে দেখতে পাবেন যে প্রথমে আমাদের কলামের সিকোয়েন্সটা কী ছিল, ক্রিয়েট টেবল। প্রথমে আমাদের ক্রিয়েট টেবল, এই যে আইটেম আইডি, এটা হচ্ছে 0 নম্বর কলাম, ওয়ার্ড কলাম এটা হচ্ছে 1 নম্বর কলাম, এটা হচ্ছে ডেফিনেশন কলাম, এটা হচ্ছে নাম্বার 2 কলাম। তো এই জন্য আমরা যদি প্রথমে আমাদের মনে থাকে যে এটা 0, এটা 1, এটা 2, তাহলে আমরা 0, 1, 2 এভাবে দিয়ে দিতে পারি। মানে এখানে এই স্ট্রিংয়ের বদলে আমরা যদি দিই যে কার্সার ডট গেট স্ট্রিং দিয়ে, এখানে দেখছেন যে এই যে কলাম ইন্ডেক্স, তো গেট স্ট্রিং দিয়ে আমরা যদি এখানে কলাম ইন্ডেক্স দিয়ে দিই যে 1, আমরা তো জানি যে 1 নম্বর কলামে আমাদের ওয়ার্ড থাকবে, তাহলে এটা করতে পারি। অথবা আরেকটা হচ্ছে যেটা করা যায় সেটা হচ্ছে গেট কলাম ইন্ডেক্স। সেটা হচ্ছে কার্সার ডট গেট কলাম ইন্ডেক্স। তো এখানে কলাম নেমটা যদি দেই, তো সেই কলামটা, তো এখানে এই মেথডটাকে আমরা এখানে ইউজ করতে চাই। তো এখানে কন্ট্রোল এক্স দিলাম, গেট স্ট্রিংয়ের জায়গায় একেবারে 1, আমরা হার্ড কোডিং না করে কার্সার ডট গেট কলাম ইন্ডেক্স। তো কোন কলামটা? আমাদের ওয়ার্ড কলামটা তো ফার্স্টে দরকার, যেহেতু আমরা প্রথমে ওয়ার্ড দিব, পরেরটাতে ডেফিনেশন দিব। তো সেটা কেমন করে পাবো? আমাদের হচ্ছে ওয়ার্ড কলাম। তো ওয়ার্ড কলামের স্ট্রিংয়ের সাথে যেই কলামটা ম্যাচ করবে সেই কলামের স্ট্রিংটাকে এখানে দিচ্ছে, আর এই পুরো জিনিসটাকে নিয়ে আমরা হচ্ছে ওয়ার্ড ডেফিনেশন বানাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের এখানে আসলে করতেছি। তো এর পরেরটা আমরা কেমন করে পাবো? কার্সার ডট গেট স্ট্রিং, তারপরে কলাম ইন্ডেক্স। আমরা তো জানি যে এখানে 0, 1, 2 হওয়ার কথা, কিন্তু আমরা 2 না লিখে যেটা করব সেটা হচ্ছে আবার কার্সার ডট গেট কলাম ইন্ডেক্স, এখানে হচ্ছে ডেফিনিশন কলাম। এটা করলাম এই কারণেই, ধরুন পরে আপনি মনে করলেন যে আচ্ছা ঠিক আছে আমার আর একটা কলাম দরকার, ওই কলামে আমি আরও কিছু একটা রাখবো। তো সেই কলামকে যদি কোনো কারণে আপনি এই কলামের মাঝখানে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পুরো কোডে খুঁজে বের করতে হবে যে আচ্ছা কোন জায়গায় কী ছিল না ছিল, কোন কলামটা এখানে 0 তো 1 হয়ে গেল, 1 তো 2 হয়ে গেল। তো এই বিষয়গুলো অ্যাভয়েড করার জন্য আমরা এখানে জাস্ট এই যে গেট কলাম ইন্ডেক্স এইভাবে দিয়ে আমরা এখানে অ্যাড করে দিলাম। তো যখন এই জিনিসটা আমরা একটা নতুন ওয়ার্ড ডেফিনেশন পেয়ে গেলাম, তো ওয়ার্ড ডেফিনেশনটাকে আমাদের অ্যারের সাথে অ্যাড করতে হবে। তো সেটা কীভাবে করা যায়? তো সেটা আমরা যেহেতু আমরা উপরে বানিয়ে রেখেছি আমাদের অ্যারে লিস্ট ডট অ্যাড ওয়ার্ড ডেফিনিশন, তো আমাদের অ্যারে লিস্টও অ্যাড হয়ে গেল। তো এরকম করতে সে লাস্ট পর্যন্ত এরকম চেক করতে থাকবে যখন পর্যন্ত মুভ টু নেক্সটটা সাকসেসফুল হবে। তো মুভ টু নেক্সট তো লাস্টে গিয়ে সাকসেসফুল আর হবে না, তার মানে সেই লুপটা থেকে বেরিয়ে আসবে এবং
এই যে এতক্ষণ ধরে যে অ্যারে লিস্টটা তৈরি করলো সেই অ্যারে লিস্টটাকে আমাদের কাছে রিটার্ন করে দিবে। তো এটাই হচ্ছে আমাদের গেট অল ওয়ার্ডস, এইটা হচ্ছে আমরা পেলাম। সব কিছু কিন্তু এই কোয়েরির মাধ্যমে আমরা এখানে একটা অ্যারে লিস্টের মাধ্যমে পেয়ে যাব এইখানে। তো এইভাবে তো আমরা পুরো লিস্টটাকে পেয়ে যাচ্ছি। তো ধরুন আমাদের জাস্ট শুধু পুরোটার দরকার নেই, শুধু একটা ওয়ার্ড, কারণ আমরা একটু আগে যে আমাদের এই ডিকশনারি অ্যাপটা তৈরি করতে চাচ্ছিলাম, তো সেটার তো এরকম ধরুন একটাকে ক্লিক করলে সেই একটা ইনফরমেশন দরকার। তো আমাদের জাস্ট এই একটা ইনফরমেশন দরকার, সেইটা কেমন করে আমরা পেতে পারি? তো সেইটা পাওয়ার জন্য আমরা একটা জাস্ট এখানে আমাদেরকে রিটার্ন করবে কি ওয়ার্ড ডেফিনিশন, একটা ওয়ার্ড ডেফিনিশন রিটার্ন করবে, এরকম একটা মেথড আমরা বানাতে চাই। তো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড ডেফিনিশন গেট ওয়ার্ড ডেফিনিশন, এটার নাম হচ্ছে আমরা দিলাম গেট ওয়ার্ড ডেফিনিশন। তো একইভাবে এইখানে আমরা এই যে SQLite ডেটাবেস এই সেই যা করার, এখানে যেমন পুরোটা সিলেক্ট করছিলাম, এখানে পুরোটা সিলেক্ট করব না, আমরা জাস্ট কোনো একটা কন্ডিশন ফুলফিল হলে সেটাকে আমরা সিলেক্ট করে রিটার্ন করব। তো সেটার জন্য আমাদেরকে আবার একটা SQLite ডেটাবেস আমরা এখানে বানিয়ে ফেলি, লোকাল SQLite ডেটাবেস ইকুয়ালস টু দিস ডট গেট রিডেবল ডেটাবেস, যেহেতু আমরা এখান থেকে জাস্ট রিড করছি, আমরা এখানে এখন রাইট করতে চাচ্ছি না। তো সেটার জন্য লাস্টে আমাদেরকে একটা ওয়ার্ড ডেফিনিশন রিটার্ন করতে হবে। তো এখানে একটা আমরা ওয়ার্ড ডেফিনিশন বানিয়ে ফেলি, ওয়ার্ড ডেফিনিশন ইকুয়ালস টু নাল। এখানে প্রথমে আমরা একটা নাল, কারণ এটা না পাইতেও তো পারে, মানে যদি ধরুন হচ্ছে কিছুই নেই সেই নামে, তাহলে তো একটা নাল কিছুই রিটার্ন করতে হবে। তো প্রথমে আমরা একটা নাল দিয়ে রাখলাম। তো নালের পরে আমরা হচ্ছে ওই যে আবার একটা কোয়েরি স্ট্রিং বানাবো, যেটাতে আমরা লিখবো যে আমাদেরকে ওই জিনিসগুলো তুমি সিলেক্ট করে দাও। তো সেটার জন্য আমাদেরকে কেমন করে করতে হবে, আবার একটা আমরা সিলেক্ট কোয়েরি বানাই, যে স্ট্রিং সিলেক্ট কোয়েরি ইকুয়ালস টু, তো সেটা হচ্ছে আমরা ধরুন সব কিছু প্রত্যেকটা কলামে যেহেতু আমরা চাই, তো সেটার জন্য আমরা সিলেক্ট, তারপর হচ্ছে অল ফ্রম, তারপর হচ্ছে আমাদের টেবিল নেমটা কি আমাদের ডিকশনারি ডেটাবেস, সেখানে হচ্ছে আমাদেরকে ওয়্যার এইটা ইউজ করতে হবে, কারণ হচ্ছে ধরুন WHERE ওয়্যার আমাদের কোনটার সাথে মিললে, আমাদের যদি ওয়ার্ডটা মেলে তাহলেই তো আমরা এটাকে রিটার্ন করতে চাই, তাই না? তো সেটার জন্য এই ওয়ার্ডটা কি ছিল আমাদের ওয়ার্ড কলামের নামটা, আমাদের ওয়ার্ড কলাম এখানে হচ্ছে ইকুয়ালস টু আমাদের ওয়ার্ড। তো একটু আগে আমরা যেভাবে উপর থেকে আমরা চেক করলাম যে এইভাবে এই যে ইনসার্ট এখানে যে দিয়েছিলাম এইভাবে আর্গুমেন্টস এইভাবেও করা যায়, কিন্তু আমরা এখানে পুরো একটা কোয়েরির মাধ্যমে এখানে করতে চাচ্ছি এটা। তো সেই জন্য আমরা এইভাবে এটাকে করব, ঠিক আছে? ইকুয়ালস টু কার সাথে ইকুয়ালস হলে আমরা এটা করতে চাই, ওই যে একইভাবে এখানে একটা দিলাম, তারপরে এখানে আর একটা কোটেশন দিলাম, মাঝখানে হচ্ছে আমরা আমাদের ওয়ার্ডটা দিব, গেট ওয়ার্ড ডেফিনিশন। এখানে যদি আমরা একটা স্ট্রিং পাস করি যে আমি এই নামে খুঁজতেছি স্ট্রিং, তো এই স্ট্রিংয়ের সাথে যদি ওয়ার্ড কলামটা ম্যাচ করে তাহলেই শুধুমাত্র আমি সেটাকে পাঠাবো। তো এই জন্য হচ্ছে আমরা এখানে ধরুন এই যে সিলেক্ট কোয়েরি স্ট্রিং সিলেক্ট ফ্রম আমাদের টেবল ওয়্যার আমাদের কলাম ওয়ার্ডটা ইকুয়ালস টু, মানে ওয়ার্ড কলামে যেই ভ্যালুটা আছে সেটা যদি এই স্ট্রিংয়ের সাথে মেলে তাহলেই হচ্ছে আমরা রিটার্ন করব। তো ঠিক আছে, আমরা এখানে দিলাম। তো দেওয়ার পর আমরা হচ্ছে এটাকে আবার এই কী বলে, আমরা হচ্ছে কোয়েরিটা আবার এটাকে এক্সিকিউট করি। তো সেটার জন্য আমরা কেমন করে করব, একইভাবে ডেটাবেস ডট কোয়েরি কী ছিল আমাদের সিলেক্ট কোয়েরি স্ট্রিং, আর এটা হচ্ছে নাল। তো এই দুটো আমরা দিয়ে দিলাম যে কোয়েরি এখানে এক্সিকিউট করতে দিয়ে দিলাম। তো কোয়েরি এক্সিকিউট করার পর তো আমাদেরকে একটা কার্সারের মধ্যে এটাকে সেভ করতে হবে, কার্সার ইকুয়ালস টু এটা। তো এই ধরুন পাইলে তো সেটাকে নিয়ে একটা ছোটোখাটো একটা টেবিল বানায় আমাদের কাছে দিবে না, তো সেই টেবিলটার ধরুন প্রথম ইয়াতে কার্সারটা আছে। তো একইভাবে এই যে এখানে যেরকমভাবে আমরা ডু হোয়াইল ইউজ করলাম, তো এইটাকে আবার ধরে নিয়ে আমরা চলে আসি, তাহলে Ctrl+C করলাম, হচ্ছে Ctrl+V, যেহেতু ডু হোয়াইল মানে অনেকগুলো থাকলে আমরা ডু হোয়াইল করতাম, যেহেতু প্রথমেই আছে সেটাকে Ctrl+X দিলাম, আমাদের ডু হোয়াইল লুপের এখানে কোনো দরকার পড়ছে না, আমরা যেহেতু একটা ওয়ার্ডকে চাচ্ছি সেই জন্য। তো এখানে যদি মাল্টিপল ওয়ার্ডও আমরা কোনো কারণে চাইতাম যে এরকম ধরুন একই ওয়ার্ডে 10-12টা থাকতে পারে, তখন আমরা আবার ডু হোয়াইল লুপ ইউজ করে আবার অ্যারের মাধ্যমে নিতে হতো। আমরা যেহেতু একটা আইটেমকে চাচ্ছি এখানে শুধু, সেই জন্য আমরা এখানে জাস্ট একটা আইটেম হলেই আমাদের চলবে। তো সেই জন্য আমরা একটা আইটেম নিব, অন্য কিছু নিব না এখানে।
এইভাবে হচ্ছে এইখানে যেভাবে নিয়েছিলাম আমরা, তো এইভাবে এইবার তো জাস্ট একটা জিনিস দরকার, তো আমরা এই জন্য এখানে ডু হোয়াইল লুপটা ইউজ করলাম না। তো এখানে জাস্ট একটা, যেহেতু আমরা এখানে অলরেডি পেয়ে গেছি ওয়ার্ড ডেফিনেশন, পাইলে তো আমরা এইভাবে পাবো, আর যদি নাই পাই তাহলে তো নালি রিটার্ন করবো। তো সেই জন্য আমরা এখানে রিটার্ন করে দেবো আমাদের ওয়ার্ড ডেফিনিশনকে। তো এইভাবে আমরা একটা আইটেম যখন দরকার পড়বে তখন আমরা এটাকে রিটার্ন করার প্রসেস তো পেয়ে গেলাম। তো এটা ধরুন আমরা যেহেতু এটার নাম দিয়েছিলাম স্ট্রিং না দিয়ে, ধরুন এটার নাম আমরা দিলাম হচ্ছে এখানে রিফ্যাক্টর করি এটাকে, ধরুন এটা হচ্ছে স্ট্রিং না দিয়ে এটার নাম দিলাম হচ্ছে ওয়ার্ড দিলে সেটার সাথে ম্যাচ করে আমাদেরকে পুরো ডেফিনেশনটা দিবে। আবার ধরুন এখানে ওয়ার্ড না, শুধু যদি আমি কোনো কারণে আইডিটা, ওই যে আইডি দিচ্ছিলাম, আইডি যদি দেই তাহলে কেমন করে করতে হতো। তাহলে এটাকে কন্ট্রোল-C করলাম, কন্ট্রোল-V। আইডি তো আমাদের ছিল হচ্ছে লং টাইপের, তো আমরা এখানে যদি একটা লং দিতাম, লং কোনো একটা দিতাম যে আইডি, সেই আইডি দিলে ধরুন এখানে আমাদের ওয়ার্ড কলমের সাথে ম্যাচ করে আমরা খুঁজে দিলাম না, সেটাকে হচ্ছে আমাদের আইটেম আইডি কলামের সাথে যদি আমাদের এই আইডিটা ম্যাচ করতো তাহলে আমরা রিটার্ন করে দিতাম এটাকে। তাহলে খুঁজে টুজে আমাদের এইভাবে আমরা রিটার্ন করতাম। তো এইভাবে আপনারা পলিমরফিজম করতে পারবেন, আরও কিছু করতে পারবেন। তো সব কিছু তো এখানে মোটামুটি আমরা আমাদের ডেটাবেস বানিয়ে ফেললাম। তো ডেটাবেসের এই যে কোয়েরিগুলো কেমন করে কাজ করে এটা মোটামুটি জানলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো তারপরে আমাদের যখন প্রথমবার আমরা আমাদের টেক্সট ফাইল থেকে ইনিশিয়ালাইজ করবো তখন একটা মেথড দরকার। মানে তখন তো অনেক ডেটা, মানে 15,000 ডেটা একবারে ইনসার্ট করার জন্য নর্মালি যদি আমরা প্রত্যেকবার এই যে এখানে ইনসার্ট যে মেথডটা ইউজ করছি, কই ছিল আমাদের ইনসার্ট, এই যে ইনসার্ট ডেটা মেথড যদি প্রত্যেকবার ইউজ করতে চাই তাহলে কিন্তু অনেক টাইম লাগবে। কারণ হচ্ছে একটা ইনসার্ট ডেটাকে একটা ট্রানজাকশন হিসেবে ধরা হয়, তো একটা ট্রানজাকশন এক সেকেন্ডে কয়েকবারের বেশি সম্ভব না। কিন্তু যদি কোনো একটা ট্রানজাকশনের মধ্যে প্রচুর ডেটা থাকে সেইটা আপনার তাড়াতাড়ি করতে পারবে। মানে এটার কারণ হলো, ধরুন আপনি কোনো একটা ডেটা ইনসার্ট করছেন, তো সেই একটা ইনসার্ট ডেটাকে একটা ট্রানজাকশন হিসেবে কাউন্ট করে মানে ওটা ডেটাবেসের মধ্যে সেভ করে ফেলে, যার ফলে ওই কিছুটা টাইম লাগে। মানে যতক্ষণ পর্যন্ত সে শিওর না হয়ে যায় অলরেডি সেভ হয়েছে তা সে সেই ট্রানজাকশানটা বন্ধ করে না। মানে ধরুন আপনার যদি কম্পিউটার হয়তো মানে এমন হয়তো যে আপনার হঠাৎ করে কারেন্ট চলে গেল, তাহলে একটা ট্রানজাকশান হইলেও সেটা সেভ হয়ে থাকতো। কিন্তু যদি আপনি আমরা এখন যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটার পরই সে সেভ করার জন্য ওয়েট করবে না, মানে সবগুলোকে নিয়ে একটা ট্রানজাকশান চিন্তা করবে। তো সেই জন্য আমরা পুরো জিনিসটাকে হচ্ছে একটা মানে সব ডেটাকে ইনসার্ট করাকে একটা ট্রানজাকশন হিসেবে করাতে চাই। তো সেইটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ধরুন ইনসার্ট অল ডেটা, মানে এই মেথডটায় নতুন একটা মেথড আমরা তৈরি করব। তো সেটা হচ্ছে ভয়েড, মানে পুরো ডেটাবেসটাকে ইনিশিয়ালাইজ করতে চাচ্ছি আমরা। ধরুন ইনিশিয়ালাইজ ডেটাবেস ফর দ্য ফার্স্ট টাইম। তো এটা হচ্ছে আমাদের মেথড। তো সেই মেথডের মধ্যে আমরা ধরুন একটা অ্যারে লিস্ট পাঠাবো আমাদের ওয়ার্ড ডেফিনেশনে। তো অ্যারে লিস্ট, এটা হচ্ছে ওয়ার্ড ডেফিনিশনস। এই টাইপের একটা অ্যারে লিস্ট পাঠালে সেই অ্যারে লিস্ট থেকে ডেটাগুলো নিয়ে আমাদের ডেটাবেসের মধ্যে ইনসার্ট করবে। তো সেটার জন্য প্রথমে তো আমাদের একটা ডেটাবেস দরকার অবশ্যই। তো সেই ডেটাবেস কেমন করে, SQLite ডেটাবেস ইকুয়ালস টু দিস ডট গেট রাইটেবল ডেটাবেস, যেহেতু আমরা এখন রাইট করছি আমাদের ডেটাবেসের মধ্যে। তো এটাকে আমরা নিলাম এখান থেকে। নেওয়ার পরে আমাদের যেই দুইটা জিনিস দরকার সেটা হচ্ছে বিগিন এবং কমিট। যদি আমরা বলি যে হ্যাঁ আমাদের শুরু করতেছি, আমি কমিট বলার আগ পর্যন্ত ট্রানজাকশন হিসেবে কাউন্ট করবে না, মানে পুরোটাই তোমার একটা ট্রানজাকশন, তাহলে সে তাড়াতাড়ি রাইট করতে পারবে। তো এই জিনিসটা SQLite-এও মানে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনে বলে দেওয়া হয়। যদি মানে একবারে অনেক ডেটা আপনার মানে ইনসার্ট করার প্রয়োজন পড়ে তখন এইভাবে করতে। তো আমরা যেহেতু করব, তো সেটার জন্য প্রথমে আমরা বলে দেবো যে বিগিন, আমরা শুরু করতে চাচ্ছি কিছু একটা। তো সেইটা আমাদের ডেটাবেস ডট এক্সিকিউট SQL, এখানে ওই যে আমরা যেরকম স্ট্রিং দিয়েছিলাম এটার নাম, এটা দিব জাস্ট বিগিন। তো বিগিন মানে আমরা হচ্ছে বললাম যে আমরা এখন অনেকগুলো ডেটা ইনপুট দিব, আর এটা শেষ করার উপায় হচ্ছে ডেটাবেস ডট এক্সিকিউট SQL ডট কমিট মানে আচ্ছা আমার কাজ হয়ে গেছে, এখন তুমি পুরো জিনিস সেভ হইলো কি হইলো না এটা তুমি চেক করতে পারো। তো সেইটা হচ্ছে আমরা এর মধ্যে দিলাম। এর মাঝখানে হচ্ছে আমাদের সবগুলোকে ইনসার্ট করার কাজটা করবো, মানে এই যে ইনসার্ট যে এতক্ষণ ধরে করতেছিলাম আমরা প্রত্যেকটা ইনসার্ট করার কাজটা এখন আমরা সেই কাজটা করব। তো সেটার জন্য আমরা হচ্ছে প্রথমেই একটা কন্টেন্ট ভ্যালু পেয়ার তো আমাদের দরকার, যে পেয়ার মানে আসলে হচ্ছে সেম সিস্টেম যে আমরা এই যে ইনসার্ট করছিলাম না, এখানে ইনসার্ট করার যে সিস্টেমটা সেই ইনসার্ট করার সিস্টেমে আমরা করব, কিন্তু এই দুইটা জিনিসই তফাৎ, যে আমরা বিগিন এবং কমিট এটা করব না, মানে এই পুরো কাজটার মাঝখানে আমরা একবারে একটা ফর লুপ দিয়ে করব। তো সেই জন্য আমরা একটা কন্টেন্ট ভ্যালু বানিয়ে ফেলি,
content values equals to new content values. এখন আমরা একটা ফর লুপ চালাবো, তো সেটার জন্য ফর ইচ বলে দিলাম যে ওয়ার্ড ডেফিনিশন টাইপের একটা ওয়ার্ড ডেফিনিশন, যেটা হচ্ছে আমাদের এই পুরো অ্যারেটার মধ্যে আছে, এবং এইটাকে নিয়ে আমরা প্রত্যেকবার ইনসার্ট করাবো এক একটা করে। প্রত্যেকবার ইনসার্ট করানোর জন্য তো আমাদেরকে হচ্ছে কন্টেন্ট ভ্যালু পেয়ারগুলো চেঞ্জ করতে হবে। তো সেটা করানোর জন্য আমরা এখানে কন্টেন্ট ভ্যালু পেয়ারগুলো চেঞ্জ করে ফেলি। তা কন্টেন্ট ভ্যালিউজ ডট পুট স্ট্রিং কি হচ্ছে আমাদের ওয়ার্ড কলামটা কী ছিল আমাদের, ওয়ার্ড কলাম ভ্যালু কত আমাদের, যেহেতু এইখানে ভ্যারিয়েবলটার নাম কি দিচ্ছে ওয়ার্ড ডেফিনিশন, ওয়ার্ড ডেফিনিশন ডট ওয়ার্ড, আবার হচ্ছে কন্টেন্ট ভ্যালিউজ ডট পুট ডেফিনিশন কলাম ওয়ার্ড ডেফিনিশন ডট ডেফিনিশন। এই দুটো জিনিস আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট ভ্যালুজের মধ্যে দিয়ে দিলাম। তারপরে তো এটাকে আমাদের ইনসার্ট করা দরকার আমাদের ডেটাবেসের মধ্যে। তো ডেটাবেসের মধ্যে ইনসার্ট করা আমাদের সিস্টেম কী ছিল একটু আগে তো আমরা শিখে ফেললাম, যে ডেটাবেস ডট ইনসার্ট টেবল, কোনটা হচ্ছে আমাদের টেবল, আমাদের টেবলের নাম তো ডিকশনারি ডেটাবেস, নাল কলাম হ্যাক হচ্ছে নাল ভ্যালিউজ কন্টেন্ট ভ্যালিউজ। তো এই জিনিসগুলো দিয়ে মানে সে একটা একটা করে ইনসার্ট করবে। এই যে আমরা অ্যারেটা দিয়েছি এই অ্যারেটাকে আইটারেট করতে থাকবে লাস্ট হওয়ার আগ পর্যন্ত, এবং সে এখানে ইনসার্ট করতে থাকবে। তো আমরা তো মোটামুটি ডেটাবেস বানিয়ে ফেললাম। ডেটাবেস বানিয়ে ফেলার পরে আমাদের তাহলে এই ভ্যালুগুলো যে আমরা এখানে পাবো একটা অ্যারের মাধ্যমে, সেটা তো আমাদের একটা টেক্সট ফাইলে আছে। তো টেক্সট ফাইল থেকে তো ডাইরেক্টলি কেমন করে বুঝাবো আমাদের ডেটাবেসে দিব। তো সেই জন্য আমরা হচ্ছে একটা এই যে ডিকশনারি লোডার বানাচ্ছিলাম আমরা প্রথমেই, সেই ডিকশনারি লোডারটা আমরা এখন বানাবো এখানে। তো এর জন্য ডিকশনারি লোডের জন্য প্রথমে আমরা কি দিয়েছি, প্রথমে আমাদের দরকার হচ্ছে একটা বাফার্ড রিডার, মানে যে হচ্ছে আমাদের টেক্সট ফাইল থেকে রিড করবে। তো সেই বাফার্ড রিডারটা আমরা এখন ইউজ করব। তো বাফার্ড রিডার কেমন করে ইউজ করা যায়, তো সেটা আমরা পাস করব হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি থেকে। তার আগে এখানে আমরা বাফার্ড রিডারটা বানিয়ে ফেলবো। এখানে বাফার্ড রিডার, এটার নাম দিলাম হচ্ছে বাফার্ড রিডার। আর আমরা বলেছি যে আমাদের একটা ডেটাবেস, এই যে এই ক্লাস বানালাম না এতক্ষণ ধরে ডিকশনারি ডেটাবেস হেল্পার, এই টাইপের একটা অবজেক্ট পাস করব আমরা, ডিকশনারি ডেটাবেস হেল্পার। তো এই দুইটা অবজেক্ট পাস করব, মানে এই জিনিসটার মধ্যেই থাকবে যে কোন ফাইল থেকে রিড করা হবে, আর এইটা হচ্ছে আমাদের ডেটাবেসের তো মানে পাস করব। তাহলে সে এই ফাইলগুলো থেকে রিড করে এই ডেটাবেসে সে সব কিছু যাতে মানে সব কিছু রাইট করে, সেইটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। তো তাহলে প্রথমে আমরা একটা অ্যারে লিস্ট বানিয়ে ফেলি, যেখানে হচ্ছে আমরা এই ওয়ার্ড ডেফিনিশনগুলোকে সেভ করে রাখবো। তো আমরা আগে অ্যারে লিস্ট বানিয়ে ফেলি, অ্যারে লিস্ট ওয়ার্ড ডেফিনিশন, এটার নাম দিলাম অ্যারে লিস্ট। তো এই তো আমাদের অ্যারে লিস্ট না দিয়ে অল ওয়ার্ডস ধরুন এটার নাম দিলাম আমরা অল ওয়ার্ডস নাম দিলাম। তো এরপরে হচ্ছে আমরা এইটাকে হচ্ছে নতুন একটা অ্যারে লিস্ট তাহলে ইনিশিয়ালাইজ করে ফেলি, এটাকে ইকুয়ালস টু নিউ অ্যারে লিস্ট। তো আমাদের ইনিশিয়ালাইজ করে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের বাফার রিডার থেকে সেই জিনিসগুলোকে হচ্ছে আমাদের রিড করতে হবে পুরোটাকে। তো পুরোটাকে রিড করার জন্য আমরা কী করতে পারি, পুরোটাকে রিড করার জন্য আমরা হচ্ছে একটা একটা করে ক্যারেক্টার করে রিড করবো। কারণ এখানে দেখছেন যে এটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, মানে এইখানে কখনো এই যে ট্যাব আছে এইখানে, আবার এখানে বুঝতে হবে যে নতুন লাইন কি না। তো এই জন্য আমরা হচ্ছে আমাদের এখানে কিছু লজিক ইউজ করতে হবে, যেটা আমি একটু আগে করে ট্রাই করে দেখছি, মানে আমি ওটাকে জাস্ট কপি পেস্ট করে চালাই। কারণ হচ্ছে আমরা অলরেডি কেমন করে ফাইল থেকে রিড রাইট করা যায় সেটা আমরা অলরেডি শিখে ফেলেছি। তো তার জন্যই আমরা এখানে আবার নতুন করে এইখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। সেটার জন্য ধরুন আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করব। এখানে হচ্ছে Ctrl+V দিলাম। তো এখানে দেখছেন যে প্রথমেই অল ওয়ার্ডস নামের যে আমাদের অ্যারে লিস্টটা, এটাকে করার দরকার নেই কোনো বাফার রিডারকে ফাইল রিডার, মানে একটু আগেই আমরা তো পাস করলাম হচ্ছে বাফার রিডার হিসেবে। তো এই বাফার রিডারকে নতুন আরেকটা আমরা অবজেক্ট তৈরি করছি, এখানে ফাইল রিডার হিসেবে অ্যাসাইন করলাম। তারপরে হচ্ছে আমরা প্রথমে একটা ইন্ট ভ্যালু তৈরি করছি, কারণ হচ্ছে জাভা কিন্তু ইন্ট মানে যখন রিড করে চাইনিজ, বাংলা, তারপরে হচ্ছে কোরিয়ান বা যে কোনো ভাষায় কিন্তু রিড করতে পারে। এই জন্য জাস্ট
মানে 128টা ক্যারেক্টার না, এর কিন্তু ক্যারেক্টার প্রচুর। তো এই জন্য হচ্ছে এটাকে আমরা ধরুন একটা ইন্ট ভ্যালু হিসাবে আমরা রিড করব। তো প্রথমে যখন রিড করে যদি লাস্ট ফাইলের লাস্ট হয় তখন সে একটা -1 রিটার্ন করে। তো -1 রিটার্নটা পাওয়ার আগ পর্যন্ত আমরা রিড করতে থাকবো। তো প্রথমে এখানে একটা যে কোনো ইনিশিয়াল ভ্যালু আমাদের দেওয়ার, তো এখানে বা ইনিশিয়াল ভ্যালু না দিলেও চলে। তো আমরা এখানে প্রথমে সি দিয়ে ফাইল রিডারকে রিড করছি। সি হচ্ছে একটা ধরুন ইন্টিজার একটা ভ্যালু। তো এখানে আমরা প্রথমে স্ট্রিং বিল্ডার, ওই যে একটু আগে আমরা ইউজ করছি স্ট্রিং বিল্ডার দিয়ে আমরা নতুন করে স্ট্রিং তৈরি করতেছি এখানে। তো যতক্ষণ না পর্যন্ত নতুন লাইন পাওয়া যাচ্ছে, মানে ক্যারেক্টার সি মানে একটা ইন্টকে যখন আমরা ক্যারেক্টারে টাইপ কাস্টিং করি সেটা হচ্ছে একটা কিছু ধরুন 50 হইলে ওই যেই মানে তার করেসপন্ডিং ক্যারেক্টারটা রিটার্ন করে। তো যতক্ষণ পর্যন্ত ফাইলের লাস্ট পর্যন্ত যাচ্ছে না এবং নতুন লাইন পাচ্ছে না, প্রথমে এটাকে রিড করবে। তো এইভাবে জাস্ট স্ট্রিং বিল্ডার দিয়ে আমরা একটা 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 করে প্রত্যেকটাকে নিয়ে একটা নতুন স্ট্রিং তৈরি করছি। সেই স্ট্রিংটাকে আমরা এই যে ওয়ার্ড স্ট্রিংয়ের মধ্যে সেভ করছি স্ট্রিং বিল্ডার থেকে। আর পরে যে এই যে ডেফিনেশনগুলো আবার আছে এত কিছু, এই যতক্ষণ পর্যন্ত এই লাইনটা না পাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে হচ্ছে মানে যতক্ষণ পর্যন্ত নতুন লাইন অথবা ট্যাব না সে রিড করতে থাকবে পেয়ে, তারপরে হচ্ছে এখানে ডেফিনেশনের মধ্যে পেয়ে তারপরে সে এখানে একটা এই অ্যারে লিস্ট বানাচ্ছে। তো অ্যারে লিস্ট বানিয়েটা নিয়ে অল ওয়ার্ডসের মধ্যে এখানে নতুন নিউ ওয়ার্ড ডেফিনিশন দিয়ে সে এখানে অ্যাড করে দিতেছে এটাকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি যা করার আমরা এর মধ্যে করতেছি। না এক্সেপশনটা ইম্পোর্ট করে ফেলি। আচ্ছা, তো এইখানে যখন আমাদের এই সব কিছু করা হয়ে যাচ্ছে, এটা তো দেখতে পাচ্ছেন যে একটা ওয়াইল লুপের মধ্যে চলছে। মানে সব কিছু যখন আমাদের এই অল ওয়ার্ডস নামের অ্যারে লিস্টটাতে আমাদের মানে রিড করে সেভ করা হয়ে গেল, তারপরে আমরা হচ্ছে আমাদের ডেটাবেসটাকে তৈরি করতে চাই। তো সেই ডেটাবেসটাকে তৈরি করার জন্য আমরা তো এখানে একটা ডেটাবেসের এই যে ভ্যারিয়েবল পাঠাচ্ছি, তার সাথে তো ওই যে একটু আগে আমরা যে মেথডটা তৈরি করলাম সেই মেথডটা ইউজ করলেই তো হয়ে যায়। তো আমাদের নাম কি ছিল? ডিকশনারি ডেটাবেস হেল্পার। তো এখানে আমরা ট্রাইয়ের মধ্যে আমরা এখানে লিখবো যে ডিকশনারি ডেটাবেস হেল্পার ডট ইনিশিয়ালাইজ ডেটাবেস ফর দ্য ফার্স্ট টাইমের মধ্যে আমরা এখানে অল ওয়ার্ডস এই অ্যারেটাকে যদি পাস করে দিই তাহলে তো সে নিয়ে তার মতো করে যেখানে 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 যা করা দরকার তা করে ফেলবে। আর তারপরে ফাইল রিডারটাকে আমরা ক্লোজ করে দিব। মানে আমরা এতক্ষণ যেই ফাইল রিডার বাফার রিডারটা ইউজ করতেছিলাম সেটাকে আমরা ক্লোজ করলাম। তো এইভাবে হচ্ছে আমরা একটা স্ট্যাটিক মেথড বানিয়ে রাখলাম, যেটা দিয়ে আমরা যখন শুধুমাত্র প্রথমবার আমাদের অ্যাপটা শুরু করব তখন হচ্ছে আমরা এটাকে ইউজ করতে চাই। তো মোটামুটি আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বানানোর, আমরা বলছিলাম যে ওই যে প্রয়োজনীয় জিনিসপত্র তা হচ্ছে বানানো শেষ। এখন হচ্ছে আমাদের এই অ্যাপটাকে এই ডেটাবেসের সাথে এখন মানে জোড়া লাগানোর, ইন্টিগ্রেট করার ব্যাপারটা আসে। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। আমরা হচ্ছে প্রথমে যে আমাদের রিসোর্সে লেআউটটা কী ছিল দেখা যাক। তো অ্যাক্টিভিটি মেইন তো এইটা ছিল, আমরা হ্যালো ওয়ার্ল্ড ডিলিট করে দিলাম। ধরুন এখানে একটা জাস্ট আমরা বাটন রাখবো মাঝখানে। তো তার আগে আমরা একটা লেআউট আমাদের হচ্ছে রাখবো লিনিয়ার লেআউট। তো এইখানে আমরা একটা হচ্ছে এখন দিব হচ্ছে এর মাঝখানে কিছু একটা থাকবে যে আমাদের ডিকশনারি, আর পরে একটা বাটন যাতে প্রেস করলে আমরা পরে আমাদের ডিকশনারিতে ঢুকতে পারবো, সেই কাজটা আমরা করব। তো এইখানে প্রথমে আমাদের যা ছিল ঠিক আছে, মেইন অ্যাক্টিভিটি কোনো সমস্যা নেই। আমাদের লিনিয়ার লেআউটটা আমাদের ওরিয়েন্টেশনটা আমরা ঠিক করে দিই যে ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, মানে উপর থেকে এইভাবে আসবে। ঠিক আছে, প্রথমে আমাদের একটা দরকার হচ্ছে টেক্সট ভিউ, বড় সড়ো টেক্সট ভিউ যেখানে লেখা থাকবে যে সামথিং, তারপরে থাকবে হচ্ছে সামথিং। এই দুটোকে আমরা সেন্টার করে ফেলি, যে আমাদের গ্র্যাভিটি সেন্টার মানে একেবারে মাঝখানে থাকবে। তো এই যে মাঝখানে থাকলো। তো লার্জ টেক্সটের জায়গায় আমরা ধরুন এখানে লিখে দিব যে সিএসসি ডিকশনারি, তারপরে বাটন ওপেন ডিকশনারি, এটা ধরুন দিয়ে দিলাম হচ্ছে ম্যাচ প্যারেন্ট উইথ র্যাপ কন্টেন্ট, এগুলো ঠিক আছে, সমস্যা নেই। সিএসসি ডিকশনারি আমরা এখানে ওপেন ডিকশনারি দিলে আমরা আমাদের ডিকশনারিতে ঢুকতে পারবো। তো ডিকশনারিতে ঢোকার সাথে সাথে তো আমাদেরকে আরেকটা লেআউটে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা লেআউটও বানিয়ে ফেলি, এর মধ্যে আরেকটা অ্যাক্টিভিটি বানাই আমরা এখানে, যেহেতু নতুন একটা অ্যাক্টিভিটিতে আমরা যাব। তো সেই জন্য আমরা এখানে অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি ব্ল্যাঙ্ক স্ক্রিন, এটা হচ্ছে আমাদের নতুন একটা ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটি আমরা তৈরি করে ফেললাম এখান থেকে। তৈরি করার পর আমরা হচ্ছে যেহেতু আমাদের অ্যাপটা যেমন তৈরি করতে চেয়েছিলাম যে উপরে একটা টেক্সট বক্স থাকবে, আমরা সার্চ করতে পারবো, আর নিচে আমাদের একটা লিস্ট ভিউ থাকবে। তো ঠিক আছে, আমরা সেই জিনিসগুলো তাহলে অ্যাড করে ফেলি এখানে। তো আমাদের প্রথমেই আমাদের একটা লিনিয়ার লেআউট দরকার। লেআউটের মধ্যে গেলাম আমরা, লিনিয়ার লেআউট ভার্টিক্যাল, লিনিয়ার লেআউটের মধ্যে আমরা এখানে কী কী জিনিসপত্র দিতে চাই। আমরা লিনিয়ার লেআউটের মধ্যে প্রথমে আমাদের আরেকটা লিনিয়ার লেআউট হরিজন্টাল দিতে চাই।
এটা লিনিয়ার লেআউটের মধ্যে আমাদের থাকবে হচ্ছে টেক্সট ভিউ, টেক্সট ফিল্ড, এডিট টেক্সট এবং আরেকটা বাটন। সেই দুটো জিনিস আমরা এখানে অ্যাড করে দিলাম। এডিট টেক্সট আর বাটনটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিলাম। তারপরে এর নিচে থাকবে, পুরো এই জিনিসটার নিচে তো থাকবে হচ্ছে আমাদের বড় একটা লিস্ট ভিউ। তো সেইটা হচ্ছে আমরা এখানে লিস্ট ভিউ দিয়ে দিলাম হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটের মধ্যে। হ্যাঁ, এই লিনিয়ার লেআউটের মধ্যে আমরা হচ্ছে এই লিনিয়ার লেআউটের মধ্যে দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এই যে দেখছেন যে বাটন একটা মানে এই চ্যাপটা পড়ে আছে, আবার পুরোটা জুড়ে আছে, এই জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে ধরুন আমরা ওয়েট হিসাব করে দিতে চাই। তো ওয়েট হিসাব করার জন্য আমরা এখানে যদি দিই যে উইথটা প্রথমে এটা দিব হচ্ছে 0 dp। 0 dp দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে আমরা এটাকে জাস্ট রেশিও অনুযায়ী ভাগ করতে চাই, সেই জন্য এটা করা হচ্ছে। তো 0 dp দিলাম। তারপর হচ্ছে এটাকে ওয়েট আমরা সিলেক্ট করে দিতে পারবো। ধরুন ওয়েট হচ্ছে এটার 4:1 দিব। তো এইদিকে 1 দিলাম। এটা হচ্ছে লেআউট ওয়েট আমরা দিলাম 4। তো এই দুটো যখন দিলাম তখন দেখা যাবে যে এখানে 4:1 হয়ে গেছে। তো 4:1 হয়েছে। বাটন তো আবার হচ্ছে হাইটটা আবার ঠিক নাই। তো হাইট ধরুন এখানে আমরা একই টাইপের হাইট দিতে চাই। তো এটাও ধরুন দিলাম 20 dp, এটাও ধরুন দিলাম হচ্ছে 20 dp। এই দুটো যখন দিলাম তখন মোটামুটি আচ্ছা খুবই তো চ্যাপটা হয়ে গেছে এটা। এটাকে 20-র জায়গায় ধরুন আমরা 40 করে দিলাম। এখন মোটামুটি হচ্ছে একটা কিছু চলে আসছে। তো বাটনটা আবার খুব ছোট হয়ে গেছে, যেহেতু আমাদের সার্চ বার এখানে সার্চ লেখা থাকবে, সেটা দেখা নাও যেতে পারে। ধরুন এখানে রেশিও আমরা চেঞ্জ করে 2 করে দিলাম, মানে 4:2। এই যে এখন মোটামুটি সার্চ লেখাটা এখানে আসতে পারবে। ঠিক আছে, আমরা বাটনের মধ্যে সার্চ লিখে দিই। আর এই বাটনটা হচ্ছে সার্চ বাটন, উপরেরটা হচ্ছে সার্চ এডিট টেক্সট, আর আমাদের লিস্ট ভিউ হচ্ছে ডিকশনারি লিস্ট ভিউ। এই তিনটা জিনিস তো আমরা বানিয়ে ফেললাম। এখানে হচ্ছে আমরা ইনপুট দিতে পারবো, এখানে আমাদের লিস্টটা পপুলেট হবে এবং ফাইনালি এখানে আমরা সার্চ করতে পারবো। তো এটা তো হচ্ছে আমাদের জাস্ট ভিউ করানোর এই লেআউটটা আমরা বানালাম। তো আর একটা লেআউট দরকার, যেখানে আমরা যদি টাচ মানে একটাতে ক্লিক করি অথবা কোনো একটা কিছু লিখে সার্চ দিই, সেই অ্যাক্টিভিটিতে গিয়ে আমাদেরকে ফুল ডেসক্রিপশনটা দেখাবে। তো সেই ফুল ডেসক্রিপশনটা দেখানোর জন্য আমরা এখান থেকে আর একটা অ্যাক্টিভিটি তৈরি করব, অ্যান্ড্রয়েড অ্যাক্টিভিটি। এটার নাম দিব হচ্ছে আমরা ওয়ার্ড ডেফিনিশন ডিটেইল অ্যাক্টিভিটি। নেক্সট দিলাম, ফিনিশ দিলাম। মোটামুটি আর একটা অ্যাক্টিভিটি বানিয়ে দিলাম, ওয়ার্ড ডেফিনিশন ডিটেইল। এখান থেকে আবার হ্যালো ওয়ার্ডটাকে আমরা আউট করে দিলাম। হ্যালো ওয়ার্ডকে আউট করার পর আমরা মোটামুটি আমাদের নিজের মতো করে আবার একটা লেআউট বানিয়ে নিই। এখানে আর লিনিয়ার লেআউট দিয়ে সেই লিনিয়ার লেআউটের মধ্যে, আচ্ছা লিনিয়ার লেআউটের মধ্যে প্রথমে উপরে তো আমাদের একটা টাইটেলের মতো থাকবে, যেখানে পাশাপাশি দুইটা থাকবে। তো সেইটা এখানে দিলাম। আর তারপরে লিনিয়ার লেআউট হচ্ছে যা হওয়ার, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। তো এর মধ্যে আমাদেরকে দুটো টেক্সট ভিউ দিতে হবে। একটা হচ্ছে লার্জ টেক্সট ভিউ, আর একটাও লার্জ টেক্সট ভিউ দিয়ে দিই। এরকম দুইটা পাশাপাশি লার্জ টেক্সট ভিউ থাকবে। তারপরে নিচে হচ্ছে আমাদের ডেফিনেশন লেখা থাকবে, তারপরে আমাদের ডেফিনেশনটা থাকবে। তো সেইটার জন্য আমরা এখানে লার্জ দিলাম হচ্ছে আমাদের, এখানে দিলাম, আর তারপরে দিলাম মিডিয়াম। এই তো এখানে হয়ে গেল। তো এখানে তো পুরোপুরি অনেকখানি একটা জায়গা দখল করে নিছে। এই জিনিসগুলো আমরা এখানে তাহলে এখন এক্সএমএলে গিয়ে ঠিক করে নিই। তো লিনিয়ার লেআউট এখানে যেটা ছিল, প্রথমে তো র্যাপ কন্টেন্টের জায়গায় আমরা ম্যাচ প্যারেন্ট দিয়ে দিব। হাইট তো যেহেতু পুরো স্ক্রিন নিয়ে দিতে চাই আমরা, এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট। তো এই তো হাইট ম্যাচ প্যারেন্ট হয়ে গেল। পরেরটা যেটা, এর মধ্যে উইথ ম্যাচ প্যারেন্ট, ঠিক আছে, ম্যাচ প্যারেন্ট সব ঠিক আছে। এইখানে আমরা প্যাডিং দিতে চাই। ধরুন এখানে হচ্ছে আমাদের মার্জিন দিতে চাই সব সাইডে আমরা। এখানে মার্জিন দিব হচ্ছে
মার্জিন 30 dp দিতে চাই। মার্জিন 30 dp দিলে মোটামুটি একটা এরকম প্লেসে চলে আসবে। তো বাম সাইডে মার্জিন বেশি হয়ে গেছে, তো এখানে 30 dp না দিয়ে 20 dp দিব আমরা। প্রথম যেটা টেক্সট সেটার কালার দিব হচ্ছে ধরুন অরেঞ্জ। তো এইখানে লেখা থাকবে যে আমাদের ওয়ার্ডটা, তারপরে এখানে লেখা থাকবে ডেফিনিশন, সেই ওয়ার্ডটা এইভাবে। ঠিক আছে, ওটা ব্ল্যাক থাকুক। পরেরটা এখানে আমাদের লার্জ টেক্সটের জায়গায় এখানে আমরা লিখবো যে ওয়ার্ড। আর এইখানে হচ্ছে আমরা বাম সাইডে একটু গ্যাপ দিব, সেটার জন্য আমরা আবার বাম সাইডে মার্জিন দিয়ে দিই একটু। তাহলে মার্জিন লেফট এখানে ধরুন দিব 10 dp। তাহলে এটার দুইটার মাঝখানে মোটামুটি একটা গ্যাপ চলে আসলো। আর নিচের গুলোকেও তাহলে আমরা এখানে কিছু একটা প্যাডিং দিয়ে দিই। নিচের যে লেআউটটা ছিল সেই লেআউটের প্যাডিং 20 করে দিব আমরা। আচ্ছা, শুধু এইটার হয়েছে, আমরা পুরো জিনিসটার দিতে চাই যেহেতু, সেই জন্য কন্ট্রোল আচ্ছা 20 dp এটার দিলাম, এটারও 20 dp দিয়ে দিই তাহলে। এই তো মোটামুটি হচ্ছে একটা আমরা বানিয়ে ফেললাম। তো এটার আবার বেশি এখানে দুই সাইডে 20 হয়ে বেশি হয়ে যাচ্ছে। তো প্যাডিং আমরা জাস্ট ধরুন এটা লেফটে দিতে চাই, প্যাডিং লেফট 20 dp, অন্য সাইডে দিতে চাই না। তো এটা মোটামুটি এখন ঠিক আছে, না হলে প্যাডিং বেশি হয়ে যাচ্ছিল। লার্জ টেক্সটের জায়গায় এখানে আমরা এটার কালার চেঞ্জ করে দিই। লার্জ টেক্সটের আছে আমরা টেক্সট কালার দিব হচ্ছে অ্যান্ড্রয়েড কালার গ্রিন ডার্ক, নিচে এটাকে আমরা ব্লুইশ কিছু একটা কালার দিয়ে দিই। তো ইচ্ছা করলে আমরা এখানে যে কোনো কাস্টম কালারও আমরা দিতে পারি। তো কাস্টম কালার দেওয়ার হচ্ছে সিস্টেমটা এইভাবে আমরা দেখতে পারি। কাস্টম কালার দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি যদি অনলাইনে যান, অনলাইনে গিয়ে বিভিন্নভাবে পিক করতে পারেন কালারের কোড হচ্ছে 6 ডিজিটের হতে পারে। তো এখানে যদি আপনি জান যে HTML কালার কোড সিনফো এরকম টাইপ, তো এখানে আপনার ইচ্ছা করলে কালার সিলেক্ট করতে পারবেন বা এখান থেকেও কালার সিলেক্ট করতে পারবেন। তো কালার সিলেক্ট করে ধরুন আমাদের খুব একটা লাইট কালার দরকার, তো এরকম একটা গ্রেস টাইপ আমরা একটা কালার নিব। গ্রেস টাইপ কালার নেওয়ার জন্য এখানে নিচে দেখছেন যে F2 এরকম টাইপ কোড, বা আপনি যদি আরও ডার্ক দিতে চান এরকম, মানে যেটা সিলেক্ট করলেন, করার পরে এটাকে হচ্ছে আমরা কপি করব Ctrl+C করে। তারপরে যদি আমরা এখানে আসি, এসে আমরা দেখবো যে ভ্যালিউজের মধ্যে স্ট্রিং ডাইমেনশন স্টাইল আছে, এখানে একটা নতুন XML ফাইল আমরা তৈরি করব, নিউ আদার, তারপর হচ্ছে XML ফাইলের মধ্যে আমরা এটার নাম দিব হচ্ছে কালার্স দিয়ে আমরা হচ্ছে ফিনিশ দিব। তো কালার্স দিয়ে দেখছেন যে colors.xml একটা ফাইল তৈরি হয়ে গেছে। এর মধ্যে যদি আমরা এখানে কালার লিখি, তো কালার লিখলে আমরা নতুন একটা কালার অ্যাড করতে পারবো। ধরুন এটার আমরা নাম দিলাম একটু যেহেতু লাইট গ্রে, তো লাইট গ্রে দিলাম। আর কালার কোডটা কত ছিল আমাদের, এই যে যেটা পেস্ট করছি এটা। তো আমরা কিন্তু এখন ওই কালারটাকে এখানে ইচ্ছা করলে ইউজ করতে পারবো। এইভাবে আপনারা আপনাদের মন মতো যে কোনো কালার ইচ্ছা করলে ইউজ করতে পারেন। তো এটাকে যদি আমরা এখানে সেভ করে তারপরে হচ্ছে আমরা অ্যাক্টিভিটি যাই, এখানে অ্যাক্টিভিটিতে যাওয়ার পর ধরুন এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, মানে আমাদের মিডিয়াম টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে 4 নাম্বার, আচ্ছা 4 নাম্বারটাকে আমরা ফিল করি নাই, অ্যাপ কন্টেন্ট আছে, তো এটাকে ম্যাচ প্যারেন্ট করে দিলাম, হাইটও ম্যাচ প্যারেন্ট করে দিলাম, মানে এই বক্সটা হচ্ছে এতখানি একটা বক্স তৈরি হয়ে গেল। তো এটার জায়গায় প্যাডিংয়ের জায়গায় এটাকে হচ্ছে আমরা মার্জিন করে দিই, এটাকে প্যাডিংয়ের জায়গায় মার্জিন। মার্জিন করলে বক্সটাও ছোটো হবে। প্যাডিং মানে মার্জিনটা ঠিকই বাইরে থাকছে, কিন্তু পুরো জিনিসটার মধ্যে একটা এক্সট্রা একটা প্যাড দেওয়া থাকতেছে। আর যদি আমরা মার্জিনই দিয়ে দিই তাহলে জিনিসটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো স্পেস থাকছে না, বাইরে থেকে সে এতখানি দূরে বজায় রাখতেছে। তো মার্জিন আর প্যাডিংয়ের মধ্যে এই ছোট্ট ডিফারেন্স আছে। তো ধরুন আমরা এই টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ডটা আমরা নতুন যে কালারটা অ্যাড করলাম সেটা দিতে চাই, তাহলে আমরা কীভাবে দিব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এর মধ্যে আমরা যদি এই যে কালারের মধ্যে লাইট গ্রে নামে আমরা সেভ করছি, লাইট গ্রে যদি আমরা সিলেক্ট করি দেখবো যে এইভাবে কিন্তু কালারটা চলে আসছে এর মধ্যে। তো এইটা চলে আসলো। তো ইচ্ছা করলে আমরা এখানে অন্য কালারও দিতে পারতাম, হালকা কালার বা গাঢ় কালার, যেটা আপনাদের মন মতো আপনারা দিয়ে দিতে পারবেন। এখন হচ্ছে আমরা ডেটাবেস তৈরি করবো, ডেটাবেস থেকে ডেটাগুলো নিব এবং আমাদের এখানে শো করব। তো সেই জিনিসটা করে ফেলা যাক। তাহলে আমরা যেহেতু আজকে শেয়ার প্রেফারেন্সের বিষয়টা শিখে ফেলবো, তার জন্য আমাদেরকে আরও একটা ছোটো আমরা বক্সের সাথে তৈরি করে ফেলি। যেহেতু আমাদের মেইন ছিল, এখানে ধরুন একজন নাম দিবে, তাহলে আমরা বলবো তার ডিকশনারি। তো আমরা এখানে হচ্ছে একটা টেক্সট ফিল্ড দেই, যেখানে থেকে আমরা ইনপুট নিতে পারবো।
তো এখান থেকে আমরা দুইটার মাঝখানে হচ্ছে একটা টেক্সট ফিল্ড দিলাম। টেক্সট ফিল্ড দিলে এখানে হচ্ছে ইউজার নামটা ইনপুট দিবে। তো এটা হচ্ছে আমাদের টেক্সট ফিল্ডটা কই গেল, এডিট টেক্সট, রিকোয়েস্ট ফোকাসের দরকার নেই, রিকোয়েস্ট ফোকাস দিলে প্রথমে হচ্ছে কিবোর্ডটা অন হয়ে যাবে, তো সেটা আমরা চাচ্ছি না। তো এখানে দিলাম ম্যাচ প্যারেন্ট র্যাপ কর্নার, এখানে আমরা একটা হিন্ট দিয়ে দিই। হিন্ট হচ্ছে প্লিজ এন্টার ইওর নেম। তো এখানে হচ্ছে আমাদের প্লিজ এন্টার ইওর নেম দেওয়া থাকলো, এটাকে হচ্ছে ধরুন আমরা সেন্টার করে দিতে চাই, তাহলে গ্র্যাভিটি সেন্টার হরিজন্টাল, এখানে মাঝখানে লেখা থাকলো হলো ব্লু ডার্ক। তো আমরা এখানে দিয়ে ফেললাম, এখানে বললাম যে ইওর নেম। তো ইওর নেম দিলে আমরা পরের স্ক্রিনে যখন যাব যে অ্যাক্টিভিটি ডিকশনারি, এখানে যাওয়ার সময় উপরে আমরা লিখে দিব যে সামওয়ানস ডিকশনারি এই জিনিসটা। তো এইখানে আমরা একটা তাহলে একটা টেক্সট ভিউ লাগবে আমাদের। তো এখানে আমরা একটা ছোট মিডিয়াম টাইপের একটা টেক্সট ভিউ উপরে দিয়ে দিব, সবচেয়ে উপরে। মোটামুটি ঠিক হয়েছে। তো আমরা এখানে ম্যাচ প্যারেন্ট যেহেতু দিলাম, তো এটাকে ধরুন সেন্টারে রাখতে চাই, তাহলে আবার গ্র্যাভিটি সেন্টার করে দিলাম। গ্র্যাভিটি সেন্টার এইখানে আমরা লিখবো যে সামওয়ানস, এইটা হচ্ছে ডিকশনারি। তো এটা একটা কালার আমরা সেট করে দিই। তো এখানে লেখা থাকবে সামওয়ানস ডিকশনারি, তারপরে হচ্ছে সার্চ দিব আমরা এখান থেকে। তো ঠিক আছে, তো সার্চ দেওয়ার জন্য আমরা তো এই জিনিসগুলো করে ফেললাম, এটার আইডিটা ঠিক করে দিই তাহলে আমরা এখানে। তো এখানে ডেফিনেশন লেখা থাকলো, ওয়ার্ড লেখা থাকলো, আর এই দুইটা জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো এই দুইটা জিনিসকে আমরা আইডি দিয়ে দিলাম, যে এটার আইডি হচ্ছে সামথিং ডেফিনেশন টেক্সট ভিউ, ওটা হচ্ছে ওয়ার্ড টেক্সট ভিউ। তাহলে হচ্ছে আমাদের এখন অ্যাপ্লিকেশনটা বানিয়ে ফেলা যায়। তো আমাদের অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে আমরা মেইন অ্যাক্টিভিটিতে যাই। মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমাদের যেসব জিনিসগুলো আছে সেসব জিনিসগুলোকে ইনিশিয়ালাইজ করে ফেলি। আমরা মেইন অ্যাক্টিভিটিতে গেলাম, মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে বাটন ক্রিয়েট করব আমরা। আর এডিট টেক্সট, তো দুইটাকে ইনিশিয়ালাইজ করে ফেলা যাক। তো এই দুইটা জিনিসটা আমরা ইনিশিয়ালাইজ করে ফেললাম, তাহলে কাস্টিং করে আমাদের ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। শুরু করার পরে আমরা এখানে দেখব যে ইউজার কি নেম দিল, সেই নামটা নিয়ে আমরা হচ্ছে এন্টার করতে চাই। তো ঠিক আছে, আমরা তাহলে ওইটা বাটনে অন ক্লিক লিসেনারটা অ্যাড করে ফেলি আমাদের। তারপর আমরা একটা ইনটেন্ট বানাবো। আমরা তো ইনটেন্ট বানালাম, ইনটেন্টে আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। তো সেটা আমরা কেমন করে অ্যাড করতে পারি, ইনটেন্ট ডট পুট এক্সট্রা, এটা আমরা আগেও শিখেছি। পুট এক্সট্রা, এখানে স্ট্রিং নাম দিলাম, ধরুন এটার নাম দিলাম ইউজার, আর ভ্যালু দিলাম হচ্ছে আমাদের স্ট্রিংটা। এটাকে নিয়ে পরে সেই এডিট টেক্সটে সেট করবে। তো তার আগে যেটা করা দরকার, আমরা যখন অ্যাপ্লিকেশনটা অন করব তখনই আমরা চেক করব যে আমাদের আগে কখনো এই অ্যাপ্লিকেশনে ইউজার লগ ইন করছিল কিনা। তাহলে হচ্ছে আমরা আগে থেকে দেখি না, আমরা যখন ফেসবুকে সাইন ইন করতে যাই তখন হচ্ছে আমাদের সাজেশন দেখায় যে আগে কোন অ্যাক্টিভিটি কোনো আইডি দেওয়া ছিল কিনা। তো সেটা ইউজ করার সিস্টেমই হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স। তো শেয়ার্ড প্রেফারেন্সটা ধরুন এটা হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স আমরা ইউজ করতে পারবো। শেয়ার্ড প্রেফারেন্স নাম দিলাম হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স। তো শেয়ার্ড প্রেফারেন্স হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ভিত্তিক, মানে অন্য অ্যাপ্লিকেশনের সাথে এটার মানে মানে উল্টাপাল্টা হওয়ার কোনো চান্স নেই। মানে সেম নেম হয়ে গেলে সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, মানে আপনার অ্যাপ্লিকেশন ফোল্ডারের মধ্যে এই জিনিসটা থাকবে। এবং এটার অ্যাক্সেসও ইচ্ছা করলে রেস্ট্রিক্ট করা যায়, আবার ইচ্ছা করলে গ্লোবাল করা যায়। তো রেস্ট্রিক্ট মোড মানে প্রাইভেট ইউজ করাটাই সবচেয়ে গ্রহণযোগ্য, কারণ কেউই চায় না যে আমার অ্যাপ্লিকেশনের ডাটা অন্য অ্যাপ্লিকেশন থেকে অ্যাক্সেস করতে পারবো। তো সেটার জন্য আমরা কীভাবে শেয়ার্ড প্রেফারেন্স পাবো, সেটা হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স ইকুয়ালস টু গেট শেয়ার্ড প্রেফারেন্স, এইভাবে হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স অন করতে হয়। তো গেট শেয়ার্ড প্রেফারেন্সের মধ্যে আমরা একটা নেম দিতে হয় আমাদের। তো আমাদের শেয়ার্ড প্রেফারেন্সের নেম ধরুন আমরা দিলাম হচ্ছে এইটাও একটা স্ট্রিংয়ে আমরা সেভ করে রাখি, তাহলে তো ভালোই হয়, নাহলে প্রত্যেকবার আবার খুঁজে পাওয়ার সমস্যা আমাদের। ফাইনাল স্ট্যাটিক স্ট্রিং, এই স্ট্রিং না স্ট্রিং, এটা হচ্ছে আমাদের সবসময় এই নাম দিয়ে আমাদের এই শেয়ার্ড প্রেফারেন্সগুলোকে অ্যাক্সেস করতে হবে। তো এটার জন্য আমরা এখানে দিলাম আমাদের যেহেতু কনস্ট্যান্ট আমরা একটা সেভ করে রাখছি অলরেডি, শেয়ার্ড নেম স্ট্রিং। তো মোড, এইখানে হচ্ছে মোডটা প্রাইভেট করে দেবো আমরা। তো এটা হচ্ছে মোড প্রাইভেট, এই যে মোড প্রাইভেট করে দিলাম, মানে শুধু আমাদের অ্যাপ্লিকেশন থেকে এটা রিড রাইট করতে পারবে। তো এটার উদ্দেশ্য এটাই যে এখানে এই শেয়ার্ড প্রেফারেন্সের মধ্যে আমরা কিছু জিনিসপত্র সেভ করে রাখতে পারবো, মানে ছোটোখাটো ইনফরমেশন হলে এখানেই সেভ করে রাখা যায়, যেমন ইউজার লগ ইন, তারপর ইউজারের প্রেফারেন্স সেটিংস কী কী সেট করা ছিল না করা ছিল, এই জিনিসগুলো শেয়ার্ড প্রেফারেন্সে সেভ হয়ে থাকে। এটা হচ্ছে পার্মানেন্ট, মানে ইউজার যখন লগ আউট করে যাবে তারপরেও কিন্তু এই জিনিসগুলো সেভ হয়ে থাকবে তার ইয়েতে। তো এটার জন্য আমরা ধরুন প্রথমেই আমরা চেক করবো যে আগে কখনো সে লগ ইন করছে কিনা। তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো শেয়ার্ড প্রেফারেন্সেস ডট গেট স্ট্রিং, মানে কখনো কোনো কি ভ্যালু দিয়ে সেভ করছে কিনা। তো আমরা এখানে ধরুন আর একটা ফাইনাল আমি একটা ফিল্ড বানাবো যেটা হচ্ছে ইউজার নেম, ফাইনাল স্ট্যাটিক
স্ট্রিং ইউজার নেম, মানে আগে যদি কখনো সে লগ ইন করে থাকে তখন আমরা এখানে সেভ করে রাখতে হবে। তো সেটা হচ্ছে ধরুন ইউজার নেম স্ট্রিংটা দিলাম হচ্ছে ইউজার, এইভাবে হচ্ছে আমরা সেভ করে রাখতে চাই শেয়ার প্রেফারেন্সের মধ্যে। তো শেয়ার প্রেফারেন্সের মধ্যে গেট স্ট্রিং যেহেতু আমাদেরকে কি দিতে হবে, তো কি ভ্যালুটাই আমরা এখানে দিতে চাই। তো কি ভ্যালুটা কি দিব, আমাদের ইউজার নেম স্ট্রিং। তো এই কিতে কোনো ভ্যালু যদি আগে থেকে থাকে তাহলে আমরা সেটাকে অলরেডি এডিট টেক্সটে সেট করতে চাই। তো সেটার জন্য ডিফল্ট ভ্যালু, যদি কোনো ভ্যালু না থাকে তাহলে কি সেট করতে চাই, তাহলে তো আমরা ব্ল্যাঙ্ক সেট করতে চাই, মানে আগে যদি না থাকে তাহলে আবার কি সেট করবো আমরা। তো এই জন্য এইটা হচ্ছে আমরা শেয়ার প্রেফারেন্সেস থেকে পেলাম, সেটাকে একটা আমরা স্ট্রিংয়ে সেভ করে নিই, স্ট্রিং ইউজার নেম স্ট্রিংয়ে আমরা এই ভ্যালুটাকে সেভ করলাম। তো যেহেতু সেভ করলাম তো সেটাকে আমরা এডিট টেক্সটে এখন আমরা অ্যাসাইন করে দিই, edit text dot set text username string। তো আমাদের যদি শেয়ার্ড প্রেফারেন্সে কোনো কিছু সেভ হয়ে থাকে তাহলে সেটা আমরা এডিট টেক্সটে যখনই আমাদের প্রোগ্রামটা অন হবে তখনই আমরা দিব। এর আগে যেমন আমরা প্রত্যেকবার আমাদের নাম দিতে হচ্ছিল সেটা আর করতে হবে না, তাহলে মানে আগে থেকে দেখাবে সেই নামটা। আমরা যদি চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারবো, কিন্তু আগে থেকে মানে এটা হচ্ছে প্রত্যেকবার নতুন করে দিতে হবে না। তো এইটা শেয়ার্ড প্রেফারেন্স থেকে পাওয়ার উপায়। তো শেয়ার্ড প্রেফারেন্সে সেভ তো করতে হবে, সেভ না করলে আমরা পাবো কই থেকে। তো যখন আমরা এখানে অন ক্লিক করব তখনই যাতে আমরা শেয়ার্ড প্রেফারেন্সের জিনিসগুলো সেভ করে রাখি সেই ব্যাপারটা আমাদেরকে করতে হবে। তো এখানে যখন এই যে আমরা স্ট্রিংটা পেলাম, ইন্টেন্টও তৈরি করলাম, ইন্টেন্টে আমরা এক্সট্রাও দিয়ে দিলাম। তো এইখানে আমরা ধরুন এই শেয়ার্ড প্রেফারেন্সে আমরা সেভ করে রাখতে চাই। তো সেটার সিস্টেম হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স ডট এডিটর নামে আমাদের একটা অবজেক্ট লাগে, সেটার নাম ধরুন দিলাম আমরা এডিটর। তো এই এডিটরটা কোন এডিটর, আমাদের শেয়ার্ড প্রেফারেন্সের এডিটর। তো সেটা হচ্ছে আমাদের শেয়ার্ড প্রেফারেন্স ডট এডিটর, এডিট, এটা হচ্ছে আমাদের এডিটর। তো এখন হচ্ছে আমরা এই এডিটরকে ইউজ করে আমরা শেয়ার প্রেফারেন্সকে এডিট করতে পারবো, না হলে কিন্তু এডিট করা সম্ভব না। তো এডিট করব কেমন করে, এডিটর ডট এখানে হচ্ছে পুট, এই যে পুট স্ট্রিং, একটু আগে হচ্ছে আমরা যেখান থেকে আমরা গেট ভ্যালুটা পেলাম, যে এই যে শেয়ার প্রেফারেন্স গেট স্ট্রিং, তো পুট স্ট্রিংয়ে রাখলেই না গেট স্ট্রিং দিয়ে পাবো। তো গেট স্ট্রিংয়ে এখানে কোন কি দিয়ে রাখবো আমরা, কি হচ্ছে আমরা একটু আগে যেটা সেট করলাম যে ইউজার নেম স্ট্রিং, এই স্ট্রিংয়ে কোন ভ্যালুটা রাখবো, আমরা হচ্ছে যেই স্ট্রিং ভ্যালুটা দিয়ে ঢুকছি, মানে এখনই যে ইউজার ভ্যালুটা দিচ্ছে এটা হচ্ছে আমরা সেভ করবো। কিন্তু এই পর্যন্ত করলে কিন্তু অলরেডি সেভ হয়ে থাকবে না। ধরুন আপনি এখানে ইউজার নেম, ইউজার বার্থডে সব কিছু সেভ করতে চান, তাহলে কিন্তু এরকম একটার পর একটা ইউজার নেম এভাবে ধরুন Ctrl+C Ctrl+V এভাবে ইউজার নেম, ইউজার বার্থডে, ডেট, হ্যান ত্যান এই সব কিছু এখানে দিয়ে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এডিটর ডট কমিট। আপনি কমিট না করলে কিন্তু কোনো কিছুই সেভ থাকবে না, মানে আপনার ধরুন 10-12টা ইনফরমেশন প্রত্যেকটা আপনি এখানে পুট স্ট্রিং করে তারপরে একবারে কমিট দিলে তখন এটা গিয়ে সেভ হবে। তো এটা হচ্ছে সিস্টেম। তো আমাদের যেহেতু এখন এখানে একটার বেশি ইনফরমেশন দরকার নেই সেজন্য আমরা এখানে একটা দিয়ে কমিট দিয়ে দেবো, মানে কমিট না দিলে কিন্তু আপনার শেয়ার প্রেফারেন্সে জিনিসপত্র সেভ হবে না। তো আমরা তো এখানে শেয়ার প্রেফারেন্সে সেভ করলাম, সেভ করার পর আমরা হচ্ছে নতুন অ্যাক্টিভিটিতে চলে যাই। তাহলে আমরা আবার কেমন করে যেতে হয়, স্টার্ট অ্যাক্টিভিটি, আমাদের ইন্টেন্ট। তাহলে তো নতুন অ্যাক্টিভিটিতে আমরা চলে গেলাম প্রথমেই। তো প্রথম অ্যাক্টিভিটিতে নতুন অ্যাক্টিভিটিতে যাওয়ার পর আমরা নতুন অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা হচ্ছে জিনিসপত্রগুলো সেট করে ফেলি। তাহলে তো আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি কী ছিল, ওয়ার্ড ডেফিনিশন না, তো আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি ছিল হচ্ছে ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটি। তাহলে আমাদের মেইন অ্যাক্টিভিটিও চেঞ্জ করতে হবে, এখানে হচ্ছে ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটি ডট ক্লাস। ঠিক আছে, তো ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটিতে আমরা চলে যাই। ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে এই যে এখানে অন ক্রিয়েট, এখানে আমাদের কী কী জিনিস ছিল, আমাদের তো 3টা জিনিস ছিল। একটা হচ্ছে আমাদের এই যে ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটি প্রথম যে জিনিসটা ছিল তা হচ্ছে এখানে একটা টেক্সট, এখানে এডিট টেক্সট, বাটন, লিস্ট, এই 4টা জিনিস। তো এখানে নামগুলো ঠিক মতো আছে কিনা দেখি, পার্সন, টেক্সট ভিউ, সার্চ, এডিট টেক্সট, আচ্ছা এই সব কিছু আমরা এটাকে এইখানে রেখে দিই পাশাপাশি, তাহলে আমাদের সুবিধা হবে। এখানে হচ্ছে আমরা ওয়ার্ড ডেফিনেশন না, তো ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটি আমাদের দরকার। এই 4টা জিনিসকে আমাদের এখন ইনিশিয়ালাইজ করতে হবে। তো টেক্সট ভিউ হচ্ছে ইউজার টেক্সট ভিউ ইকুয়ালস টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ইউজার নেম না, তো এটা হচ্ছে পার্সন টেক্সট ভিউ, এটাকে তো আমরা ইনিশিয়ালাইজ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের টেক্সটটা সেট করতে হবে। তো টেক্সটটা তো আমরা ইন্টেন্ট থেকে পাবো, তাহলে হচ্ছে আমাদের ইউজার টেক্সট ভিউ ডট সেট টেক্সট, সেটা হচ্ছে আমরা যে স্ট্রিংটা পাবো সেই স্ট্রিংটা কই থেকে পাবো, ইন্টেন্ট থেকে। গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা,
তো স্ট্রিংটা আমাদের এক্সট্রাটা কী ছিল, আমাদের ইউজার নেম, এই নামে আমরা পাঠিয়েছিলাম। তো আমার এখান থেকেও তো এই নামেই পাবো। এটা হচ্ছে তার সাথে আমরা অ্যাড করব কিছু, এইভাবে হচ্ছে আমরা এটাকে টেক্সট ভিউটা সেট করে দিলাম। যখনই আসবে তখন আমরা ইন্টেন্ট থেকে এই এক্সট্রাটা নিয়ে ইউজার টেক্সট ভিউটা সেট করে ফেললাম। তারপরে তো সার্চ বক্স তো সেট করার দরকার, এটা আমরা সব কিছু সেট করে ফেলি তাহলে। তো এগুলো করার সাথে সাথে এখন হচ্ছে আমাদের ডেটাবেসটাকে ইনিশিয়ালাইজ করা দরকার। যদি এটা আমাদের প্রথম, মানে একেবারে প্রথম আমাদের অ্যাপ্লিকেশন অন হচ্ছে এমন কিছু হয়, তাহলে আমাদের ডেটাবেসটাকে ওপেন করাতে হবে। তো ডেটাবেসের সেই টেক্সট ফাইলটাও তো আমাদের অ্যান্ড্রয়েডের মধ্যে দিয়ে দিতে হবে। তো সেটা কই দিব আমরা? তো সেটা দেওয়ার সিস্টেম হচ্ছে আমরা রিসোর্স ফোল্ডারের মধ্যে আমাদেরকে নতুন একটা ফোল্ডার বানাতে হবে। সেই নতুন ফোল্ডারের নাম দিব হচ্ছে আমরা র। তো র যখন দিলাম তখন এখানে একটা নতুন ফোল্ডার হয়ে গেল। তো নতুন ফোল্ডারের মধ্যে আমাদের যেহেতু এই যে ডিকশনারি ফাইলটা ছিল আমাদের, তো সেই ডিকশনারি ফাইলটাকে আমরা কপি করব। কপি করার পরে র ফোল্ডারের মধ্যে আমরা এটাকে পেস্ট করব। তো এখানে হচ্ছে প্রথমে আমাদের একটা ডেটাবেস বানাতে হবে। তো সেইটার জন্য আমরা প্রথমেই এখানে এর উপরে একটা ডেটাবেস বানিয়ে ফেলি আমরা তাহলে। ঠিক আছে, সেই ডেটাবেস কেমন করে? আমাদের নতুন যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা কই, আমাদের ডিকশনারি ডেটাবেস হেল্পার। ডিকশনারি ডেটাবেস হেল্পার my dictionary database helper equals to dictionary database helper, new dictionary database helper। এখানে হচ্ছে কনটেক্সট পাস করতে হবে। কনটেক্সট তো দিস, ধরুন এখানে কোনো একটা নাম যে কোনো কিছু দিলেই হবে। ধরুন ইউজার নেমটাই আমরা পাস করে দিই। নামের যেহেতু আমরা নাম দিয়ে কোনো কিছু করছি না, সাধারণত এই নামটাকে নিয়েই পরে হচ্ছে আমাদের ডেটাবেসটা তৈরি করা হয় অনেক সময়। ইউজার নেম আলাদা হলে আপনার ডেটাবেসও আলাদা হবে, সেই ক্ষেত্রে আমরা এইখানে নামটা দিতে পারি। তারপর হচ্ছে ফ্যাক্টরি, এগুলোর হচ্ছে দরকার নেই, এগুলো জাস্ট হচ্ছে আমাদের নাল দিয়ে দিলেই চলবে। আর ভার্সন যেহেতু আমরা প্রথম শুরু করছি, এটা ভার্সন নাম্বারটা 1 দিলাম। পরে যদি আমরা এখানে আপডেট করি তাহলে সেটাকে অন্য ভার্সন দেওয়া যেতে পারে। তো এখানে তো আমরা অলরেডি ডিকশনারি ডাটাবেস হেল্পার একটা বানিয়ে ফেললাম। তো এটাকে ধরুন উপরেই রাখতে চাই আমরা। এটাকে কখন কই থেকে আমরা এইটাকে ইউজ করব, এই জায়গায় আমরা এটাকে বানিয়ে ফেললাম। তো এইখানে এটাকে অ্যাসাইন করব। এখানে তো আমাদের নতুন একটা ডিকশনারি ডেটাবেস হেল্পার বানানো হয়ে গেল। তো এটা যখন আমরা বানিয়ে ফেললাম, তারপরে আমরা যেটা করব তা হচ্ছে আমরা সব কিছু ইনিশিয়ালাইজ করব এখন। তো সব কিছু ইনিশিয়ালাইজ করার জন্য এখানে তাহলে আমরা শুরু করে দিই। আমাদের হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স এখানে দরকার, তাহলে আবার এখানে একটা শেয়ার্ড প্রেফারেন্স আমরা বানিয়ে ফেলি। শেয়ার্ড প্রেফারেন্স, তারপরে এখানে আমরা দিব হচ্ছে শেয়ার্ড প্রেফারেন্স ইকুয়ালস টু গেট শেয়ার্ড প্রেফারেন্সেস। তারপর এখানে নামটা কোনটা, আমরা হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে যেহেতু আমরা এটা সেট করে রাখছি অটোমেটিক্যালি শেয়ার্ড নেম স্ট্রিং। তো শেয়ার্ড নেম স্ট্রিংটা হচ্ছে আমাদের শেয়ার্ড প্রেফারেন্সের নাম। মোড আবার প্রাইভেট, মোড প্রাইভেট দিলাম। এটা হচ্ছে নতুন আমরা শেয়ার প্রেফারেন্সটা খুললাম। তো শেয়ার প্রেফারেন্সে ধরুন আমরা হচ্ছে সেট করে রাখবো যে আমাদের ডেটাবেস কি এর আগে ইনিশিয়ালাইজ করা হয়েছে কি হয় না, সেটার জন্য আমরা আর একটা এখানে বানাবো। তো সেইটার জন্য আমরা প্রথমে চেক করবো যে ইনিশিয়ালাইজ করা হয়েছে কি হয় না। যদি না হয়ে থাকে তাহলে আমরা ইনিশিয়ালাইজ করবো, না হলে কিন্তু ইনিশিয়ালাইজ করবো না। তো ঠিক আছে, সেইটার জন্য আমরা এখানে শেয়ার প্রেফারেন্স থেকে আমরা পাবো কীভাবে, তাহলে শেয়ার প্রেফারেন্সেস ডট গেট বুলিয়ান। আমরা যেহেতু জাস্ট ইনিশিয়ালাইজ করা হয়েছে কি হয়নি এটা আমরা চাই, তো সেটা আমরা জাস্ট এখানে একটা ইনিশিয়ালাইজড, ধরুন ইনিশিয়ালাইজড। যদি ইনিশিয়ালাইজডটা না হয়ে থাকে, নর্মাল মানে প্রথম তো ফলস থাকবে, আর যখন একবার করা হয়ে যাবে তখন আমরা এটাকে চেঞ্জ করে দেবো। তো এই জন্যই প্রথমে ডিফল্ট ভ্যালুটা ফলস, যদি কোনোভাবে কোনো কিছু এর আগে ইনিশিয়ালাইজ করা না হয়ে থাকে তাহলে সেটা ফলস রিটার্ন করবে। তো শেয়ার প্রেফারেন্স আমরা দেখব, যদি এটা হয় তো সেটাকে আমরা একটা বুলিয়ানে সেভ করব। বুলিয়ান হচ্ছে ইনিশিয়ালাইজড ইকুয়ালস টু এটা। তো যদি এটা ইনিশিয়ালাইজ করা হয়ে থাকে তাহলে তো আমাদের আবার ইনিশিয়ালাইজ করার দরকার নেই, আর যদি ইনিশিয়ালাইজ করা না হয়ে থাকে তাহলেই হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজ করা দরকার। তখন সেটাকে আমরা কেমন করে করতে পারি, তাহলে লিখব যে ইফ ইনিশিয়ালাইজড ইকুয়ালস টু ফলস, তাহলে হচ্ছে আমরা ডেটাবেসটাকে ইনিশিয়ালাইজ করব। এলস আমরা এখানে হচ্ছে একটা লগ দেখাবো। তো লগটা কী জিনিস, আমরা হচ্ছে এতদিন লগিংটা শিখিনি। লগ বা হচ্ছে এই যে লগ ক্যাট দিয়েই মেইনলি হচ্ছে অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপ্লিকেশান ডিবাগ করা হয়ে থাকে।
মানে হচ্ছে কোথায় কোন সমস্যা আপনি লগ এর মধ্যে দেখতে পারবেন। মানে যখন আপনি চালাবেন আপনার অ্যাপ্লিকেশনটাকে, এইখানে হচ্ছে এই যে দেখছেন যে বিভিন্ন ওয়াচ ডগ অনেক কিছু আছে না, আপনার অ্যাপ্লিকেশনের নাম দিয়ে, যেমন com.zulkarnain মানে যেই নাম দিয়ে আমরা দিয়েছি সেই নামে এখানে আসবে। অথবা আপনি ইচ্ছা করলেও ধরুন এইখানে ইনিশিয়ালাইজড হইলো কি হইলো না সেই মেসেজটা আপনি এখানে ডিসপ্লে করাতে পারবেন। তো সেটাই আমরা এখানে শিখবো। ধরুন এখানে যদি অলরেডি ইনিশিয়ালাইজড হয়ে থাকে, ইনিশিয়ালাইজ যদি না হয়ে থাকে, তাহলে হচ্ছে আমরা প্রথমে একটা মেসেজ দিব। তো সেই মেসেজ দেওয়ার সিস্টেম হচ্ছে লগ, এখানে হচ্ছে লগ ডট ডি। তো লগ ডট ডি এটা হচ্ছে ট্যাগ, আমরা একটা ট্যাগ দিতে পারবো। এই যে এখানে দেখছেন না ট্যাগটা হচ্ছে আমাদের কাস্টম একটা ট্যাগ দিতে পারবো। ধরুন আমাদের নামটা কি, আমাদের অ্যাপ্লিকেশন ডিকশনারি, মানে ট্যাগ দিয়ে আপনি সর্টিংটা করতে পারবেন। মানে এখানে তো দেখছেন প্রচুর, এর মধ্যে খুঁজে পাওয়া সমস্যা। তো সেইটা হচ্ছে আমরা দিব, এখানে আমরা একটা মেসেজ দিয়ে দিতে পারি, কাস্টম মেসেজ বা যে কোনো কিছু একটা স্ট্রিং, যেটা হচ্ছে এখানে শো করবে, মানে এই মেথডের মধ্যে ঢুকলেই এখানে শো করবে। তো সেটাই আমরা দিলাম যে ইনিশিয়ালাইজিং ফর দ্য ফার্স্ট টাইম। তো মানে এটার মধ্যে যখন ঢুকছে এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজিং ফর দ্য ফার্স্ট টাইম। আর যদি এটাতে না ঢোকে তাহলে আমরা আবার আরেকটা লগ দিব, যে লগ ডট ডি। কীভাবে হচ্ছে আমাদের, আচ্ছা এই ডিকশনারিটাকে আমরা একটা সেভ করে নিই কোনো একটা জায়গায়। তো আমরা এটার নাম দিলাম লগ ট্যাগ স্ক্রিন, আর এটা হচ্ছে আমাদের ডিকশনারি। মানে এই ডিকশনারি নামে এখানে হচ্ছে ট্যাগের মধ্যে থাকবে, আমরা পরে এখানে দেখতে পাবো একটু পরে যখন আমরা এটাকে চালু করব তখন। তো এখানে ডিকশনারি দিলাম, ডিকশনারির জায়গায় আমরা চেঞ্জ করে দিই যে লগ ট্যাগ স্ট্রিং, লগ ট্যাগ স্ট্রিং, আর মেসেজ হচ্ছে এখানে দিব যে অলরেডি ইনিশিয়ালাইজড। তো এটাই হচ্ছে লগের সুবিধা। আমরা এখানে ডিবাগিং করার সময় দেখতে পাবো যে আচ্ছা এর মধ্যে ঢুকতেছে কি ঢুকতেছে না, বা কোনো একটা জায়গায় ধরুন আপনার ভ্যালু দরকার কোনো একটা, সেই ভ্যালুটা আপনি এখানে লগ দিয়ে রাখলেন, তাহলে আপনি এখানে রিয়েল টাইম দেখতে পাবেন যে আপনার লগে, মানে রিয়েল টাইম আপনি এখানে দেখতে পাবেন যে আপনার সেন্সারের ভ্যালু কত, কোনটা কত, বা আপনার অ্যাপ্লিকেশনে কোন মেথডের মধ্যে ঢুকছে না, সেই সবগুলো জিনিস আপনি এখানে লগ দেখতে পারবেন। তো ঠিক আছে, এখানে আমরা লগ দিয়ে দিলাম। তো এখানে যখন ইনিশিয়ালাইজ না, তখন আমরা এটাকে ইনিশিয়ালাইজ করব। তো ঠিক আছে, ইনিশিয়ালাইজ কেমন করে করবো আমরা এটাকে, ধরুন দিলাম হচ্ছে ইনিশিয়ালাইজ ডেটাবেস, এটাকে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ ডেটাবেস নামে একটা মেথড নাম দিলাম। ঠিক আছে, ইনিশিয়ালাইজ ডেটাবেস দিলাম, এটা হচ্ছে আমাদেরকে নতুন একটা মেথড তৈরি করতে হবে। আমরা নতুন মেথড তৈরি করে ফেললাম ইনিশিয়ালাইজ ডেটাবেস। ডেটাবেসের জন্য প্রথমে তো আমাদেরকে একটা ইনপুট স্ট্রিম লাগবে, মানে আমাদের ওই ফাইলটা থেকে আমরা ইনপুট সব কিছু নিব না। তো সেই জন্য আমাদেরকে একটা ইনপুট স্ট্রিম বানাতে হবে। তো ঠিক আছে, সেটা ইনপুট স্ট্রিম আমরা কেমন করে বানাতে পারি। তো এখানে আর ডট র, এখানে আমাদের ডিকশনারি নামটা বড় হাতের ছিল বলে সমস্যা হচ্ছিলো। এখানে আমাদের আর ডট র ডট ডিকশনারি। তো এটা হচ্ছে আমাদের ইনপুট স্ট্রিম পেয়ে গেলাম, মানে এখান থেকে আমাদের ইনপুটগুলো আমাদের নিবে। তো ইনপুট যখন নিবে, ঠিক আছে, ইনপুট নেওয়ার পরে আমাদেরকে হচ্ছে এটাকে বাফার রিডারে তো দিতে হবে। তো সেটার জন্য আমরা একটা বাফার রিডার তৈরি করব। বাফার রিডার ইকুয়ালস টু নিউ। তো এইভাবে আমরা একটা বাফার রিডার তৈরি করে ফেললাম। তো বাফার রিডার মানে আমরা অলরেডি হচ্ছে আমাদের রিসোর্স তো পেয়ে যাচ্ছে এখান থেকে। তারপরে তো আমাদেরকে ডেটাবেসটা দিতে হবে আমাদের এর মধ্যে। তো ডেটাবেস দেওয়ার জন্য সেটা হচ্ছে আমাদের মাই ডিকশনারি ডেটাবেস তো আমরা তৈরি করছি অলরেডি উপরে। তার জন্য আমাদেরকে একটা অ্যারে লিস্ট বানাতে হবে। তো অ্যারে লিস্টটা ধরুন উপরে আমরা এখানে বানিয়ে রাখি, এই জায়গাটায় আমরা অ্যারে লিস্ট বানিয়ে রাখবো। অ্যারে লিস্ট হচ্ছে ওয়ার্ড ডেফিনিশন all word definitions equals to new array list। এখানে হচ্ছে অলরেডি আমরা একটা অ্যারে লিস্ট বানিয়ে রাখলাম। তারপরে এখানে হচ্ছে আমরা আমাদের ইনিশিয়ালাইজ করতে দিব। তো ইনিশিয়ালাইজ করার জন্য একটু আগে তো আমরা হচ্ছে ক্লাস বানিয়ে রেখেছিলাম। আমাদের ক্লাসটা কি ছিল, আমাদের ক্লাসটা ছিল হচ্ছে ডিকশনারি লোডার, সেটার মেথডটা ইউজ করলেই তো হয়ে যাবে আমাদের। তাহলে ডিকশনারি লোডার ডট, আমাদের একটা মাত্র স্ট্যাটিক মেথড ছিল লোড ডেটা। বাফার ডেটা তো আমরা বানালাম, ডিকশনারি ডেটাবেস হেল্পারও হচ্ছে আমাদের উপরে আছে, মাই ডিকশনারি ডেটাবেস হেল্পার। এই দুটো যদি আমরা দিই তাহলে হচ্ছে আমাদের কিন্তু ডিকশনারিটা লোড করে ফেলবে অলরেডি, মানে অলরেডি হচ্ছে মেমোরিতে লোড করে ফেলবে আমাদের ডিকশনারিটা। ডিকশনারি যখন লোড করে ফেললো, তো এটা তো আমরা কোথায় করছিলাম, এই ইনিশিয়ালাইজ যদি না হয়ে থাকে তাহলে ইনিশিয়ালাইজ ডাটাবেস করলাম, আর যদি ইনিশিয়ালাইজ করাই থাকে তার মানে তো অলরেডি আমাদের, তার মানে এতক্ষণে এই প্রসেসটা পার হতে হতে কিন্তু আমাদের ডিকশনারি হচ্ছে অলরেডি ডেটাবেসের মধ্যে সেভ করা হয়ে গেছে। তো যখন সেভ করা হয়ে গেছে তখন আমরা জাস্ট এখান থেকে ওই যে সবগুলো মানে পাওয়ার যে মেথডটা ছিল আমাদের,
যে ডিকশনারি ডেটাবেস হেল্পারের মধ্যে আমরা সব কিছু অল এখানে অ্যারে লিস্ট দিয়ে যেটা পেলাম যে গেট অল ওয়ার্ডস, এই মেথডটা ইউজ করলেই কিন্তু আমরা একটা অ্যারে লিস্ট পেয়ে যাব। তো ঠিক আছে, সেটাই আমরা ইউজ করি। তাহলে আমাদের অল ওয়ার্ডস ডেফিনিশন ইজ ইকুয়াল টু মাই ডিকশনারি ডেটাবেস হেল্পার ডট গেট অল ওয়ার্ডস। তো এই মেথডটা ইউজ করলেই তো আমরা আমাদের এই অ্যারের মধ্যে এই সব কিছু পেয়ে যাচ্ছি। তো আমরা যদি এইখানে সেই গেট অল ওয়ার্ডস এটা ইউজ করি তাহলে আমাদের কিন্তু লিস্টটাও পপুলেট করা হয়ে গেল। লিস্টটা যখন পপুলেট করা হয়ে গেল তো আমরা দেখি তাহলে এখন কেমন করে এটাকে আমরা ইউজ করতে পারি। তো আমরা যখন এখন এইটা পেয়ে গেলাম তাহলে তো আমাদের শুধু এই লিস্ট ভিউটাকে পপুলেট করলেই হয়ে যাবে। আমাদের একটু আগে যে লিস্ট ভিউ ছিল ডিকশনারি লিস্ট ভিউ, এটাকে এখন আমাদের পপুলেট করা বাকি আছে, কারণ হচ্ছে অল ওয়ার্ড ডেফিনেশনের মধ্যে কিন্তু সব এখন সেভ হয়ে আছে আমাদের ডিকশনারি ডেটাবেস থেকে। তো ঠিক আছে, আমরা হচ্ছে এখানে জাস্ট আমরা লিস্ট ভিউটাকে বানিয়ে ফেলি। এখন হচ্ছে গেট ভিউ তৈরি করে দিতে হবে। তো তার জন্য আমাদের একটা ছোটোখাটো একটা লেআউট আমরা বানিয়ে ফেলি। তো লিস্ট আইটেম নামের আমরা একটা লেআউট বানিয়ে ফেললাম। এই লিস্ট আইটেমের মধ্যে শুধুমাত্র একটা নাম থাকবে। তো সেটার জন্য আমাদের জাস্ট একটা এখানে দিলাম, দিয়ে এটার জাস্ট একটু প্যাডিং দিয়ে দিলেই হয়ে যাবে। এটার ধরুন আমরা দিলাম হচ্ছে, দেওয়ার পরে প্যাডিং 1080p, সব দিক থেকে একটা প্যাডিং থাকবে এখানে এরকম করে। আর জিনিসটা পুরো উইথটা ম্যাচ প্যারেন্ট হবে আমাদের। তো এইভাবে কিন্তু আমরা একটা ছোট্ট বানিয়ে ফেললাম। তো এটার জন্য এটার একটা লিস্ট আইটেমের হচ্ছে একটা আইডি দিয়ে দেয় আমরা, লিস্ট আইটেম টেক্সট ভিউ। তো লিস্ট আইটেম টেক্সট ভিউয়ের মধ্যে এটাকে আমাদের প্রত্যেকবার চেঞ্জ করলেই হবে। তো এটাকে এখন ইনফ্লেট করাতে হবে আমাদেরকে। আমরা তাহলে ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটির মধ্যে গেলাম। ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটির মধ্যে গিয়ে আমরা হচ্ছে ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটির মধ্যে গিয়ে এখানে আমাদেরকে ভিউ তৈরি করে দিতে হবে। তো প্রথমেই তো আমাদের দরকার হচ্ছে এই জিনিসগুলো আমরা তাহলে দিয়ে দিই, যে গেট আইটেম আইডির কোনো দরকার নেই আমাদের। তারপর হচ্ছে গেট আইটেম, এটাও আমরা ইউজ করবো না। গেট কাউন্ট, তো টোটাল কয়টা আছে আমাদের, টোটাল কয়টা আছে সেটাও তো হচ্ছে আমাদের অল ওয়ার্ড ডেফিনেশন ডট সাইজ, তাহলে তো আমরা জানতে পারবো যে কতগুলো আছে। গেট ভিউয়ের জন্য আমরা এর আগে শিখেছি যে ইফ এই ভিউটাকে আমরা ভিউ করে দিই, আর এটাকে হচ্ছে পজিশন। ইফ ভিউ ইকুয়ালস টু নাল, যদি ভিউটা নাল হয় তাহলে আমরা নতুন ভিউ তৈরি করে দিব। তাহলে হচ্ছে নতুন ভিউ তৈরি করার সিস্টেম কি, ভিউ ইজ ইকুয়াল টু গেট লেআউট ইনফ্লেটার ডট ইনফ্লেট। রিসোর্সটা কোনটা আমাদের, লেআউটের রিসোর্সটা, লেআউটের রিসোর্স হচ্ছে লেআউট ডট আর ডট লেআউট ডট লিস্ট আইটেম, আর রুট হচ্ছে নাল রেখে দিলাম আমরা এখানে। নতুন করে দিল। তারপর হচ্ছে আমরা টেক্সট ভিউটা সেট করে দিব এখান থেকে। তো এখানে তো আমরা টেক্সট ভিউটাকে অ্যাসাইন করে ফেললাম এই জায়গা থেকে। এই জায়গায় পরে ভিউ রিটার্ন হচ্ছে আমাদের ভিউ। তো টেক্সট ভিউ তো আমাদের টেক্সটটা সেট করতে হবে। তো সেই টেক্সটটা আমরা কই থেকে পাবো, টেক্সট ভিউয়ের টেক্সটই তো পাবো হচ্ছে আমাদের অ্যারের মধ্যে আছে, টেক্সট ভিউ ডট সেট। সেট টেক্সট হচ্ছে কোনটা, আমাদের এই যে অ্যারে লিস্ট থেকে আমরা পাবো। তাহলে অল ওয়ার্ড ডেফিনিশন ডট গেট ইন্ডেক্সটা হচ্ছে আমাদের পজিশন ডট আমাদের ওয়ার্ড। জাস্ট যেহেতু ওয়ার্ডটা আমরা শো করছি সেজন্য এইখানে জাস্ট সেট টেক্সট করলেই হয়ে গেল আমাদের। তারপরে তো সেই ভিউটাকে রিটার্ন করে দিল। তো আমাদের অলরেডি বেজ অ্যাডাপ্টার বানানো হয়ে গেল। বেজ অ্যাডাপ্টারের মধ্যে আমরা যদি কোনো এটাতে ক্লিক করি তাহলে কি হবে সেটা আমরা তাহলে সেট করে ফেলি। তো এটা হচ্ছে আমরা আগেই শিখেছি যে কেমন করে অন আইটেম ক্লিক তৈরি করতে হয়। আমাদেরকে জাস্ট একটা ইনটেন্ট তৈরি করতে হবে। তো এই ইনটেন্টে তো আমাদের এখন কিছু ইনফরমেশন দিতে হবে, না হলে তো আমরা ওইখানে কি শো করব। তো সেটার জন্য আমাদেরকে ইনটেন্ট ডট পুট এক্সট্রা স্ট্রিং নেম ধরে দিলাম হচ্ছে ইউজার না তো ওয়ার্ড, আর ভ্যালিউ দিব হচ্ছে আমাদের all word definitions dot get position dot word। আর আরেকটা এক্সট্রা আমাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে intent dot put extra definition, ভ্যালিউ হচ্ছে যেটা আবার all definitions dot get position dot definition। এই দুইটা জিনিস আমাদেরকে ইনটেন্টের সাথে পাস করে দেবো। তাহলে এই দুইটা জিনিস নিয়েই আমরা পরের ভিউটাকে তৈরি করে ফেলতে পারবো। তো এটা তো আমাদের অন আইটেম ক্লিক লিসেনার হলো। আর যদি কোনো কারণে আমরা সার্চ করি তাহলে কেমন করে হবে, তো সেটার জন্য আমরা জাস্ট একটা আমাদেরকে বাটনে অন ক্লিক লিসেনার ইউজ করে ফেলি।
তো এখন আমাদেরকে যেটা করতে হবে, যেটাকে আমরা যখন আমরা বাটনে ক্লিক করব, টেক্সট ভিউ থেকে টেক্সটটাকে নিয়ে আমরা আমাদের ডেটাবেজে চেক করে দেখবো যে সেটার সাথে কোনো কিছু মেলে কিনা। মিললে আমরা সেই জিনিসটাকে শো করে দেবো। তাহলে হচ্ছে আমরা প্রথমে এখানে একটা স্ট্রিং বানাই, যেটা আমরা ইউজার ইনপুট নিব। সেটা হচ্ছে স্ট্রিং ইজ ইকুয়াল টু সার্চ এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। তো সেটাকে নিয়ে এখন আমাদেরকে ডেটাবেজে সার্চ করতে হবে। তো আমাদের ডেটাবেজের নাম কি ছিল? আমাদের মাই ডিকশনারি ডেটাবেস হেল্পার ডট গেট গেট ওয়ার্ড ডেফিনিশন স্ট্রিং ওয়ার্ড। তো আমরা যখন এই স্ট্রিংটা দিব, এটার সাথে মিললে কোনো কিছু একটা আমাদেরকে রিটার্ন করবে। তো সেটাকে তো আমাদের ওয়ার্ড ডেফিনিশন টাইপের একটা অবজেক্ট রিটার্ন করবে। সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড ডেফিনিশন। আমরা সেভ করব। তো কোনো কারণে যদি কিছু না পাই, তাহলে তো ওয়ার্ড ডেফিনিশনটা নাল রিটার্ন করবে। তো সেটা আমাদেরকে চেক করে আমাদেরকে পরের অ্যাক্টিভিটিতে যেতে হবে। তো যদি আমাদের ইফ ওয়ার্ড ডেফিনিশন ইকুয়ালস টু নাল হয়, তাহলে হচ্ছে আমরা বলবো যে কিছু পাই নাই, সেটা একটা টোস্ট দিয়ে আমরা শো করে দেবো। আর যদি না হয়, তাহলে হচ্ছে আমরা পরের অ্যাক্টিভিটিতে চলে যাব। তো যদি নাল হয়, তাহলে আমরা একটা টোস্ট শো করে দিই। আমরা তো টোস্ট বানানো আগে শিখে, এই দুটো জিনিস আমরা দিয়ে একটা টোস্ট বানিয়ে ফেললাম, সেটাকে শো করানোর জন্য শো। আর যদি পাই, তাহলে তো আমরা নতুন একটা ইন্টেন্ট বানিয়ে পাঠিয়ে দিব। তো সেটার জন্য আমরা এইভাবে একইভাবে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পুট এক্সট্রাই। এখানে অল ওয়ার্ড ডট এইসব কিছুর জায়গায় আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা যে একটু আগে যেটা পেলাম, যে আমাদের ওয়ার্ড ডেফিনিশন ডট ওয়ার্ড, আর এখানে যেটা পেলাম ওয়ার্ড ডেফিনিশন ডট ডেফিনিশন। এই দুইটা জিনিস নিয়ে আমরা ইন্টেন্ট বানাবো। আর তারপরে তো আমরা নতুন অ্যাক্টিভিটিটা শুরু করে দেবো। তাহলে স্টার্ট অ্যাক্টিভিটি। এই কয়েকটা জিনিস তো আমরা বানিয়ে ফেললাম। তো ঠিক আছে, এখন আমাদের বাকি কি আছে? বাকি আছে হচ্ছে আমাদের জাস্ট লাস্ট যে অ্যাক্টিভিটিটা, আমাদের ডিকশনারি ডেটাবেস ডিকশনারি ডেফিনিশন ডিটেল অ্যাক্টিভিটি, সেইখানে গিয়ে আমাদেরকে জিনিসগুলোকে সেট করতে হবে। তো সেটার জন্য সেইটার লেআউটে যা যা ছিল আমরা আগে সেট করে নিই। তো এই দুইটা টেক্সট ভিউয়ে আমাদেরকে এখন সেট করতে হবে আমাদের যা যা হচ্ছে আমরা ইন্টেন্ট থেকে পেয়েছিলাম সেই দুটো জিনিস। তো তাহলে আমরা সেট করে ফেলি এখানে, যে ওয়ার্ড টেক্সট ভিউ ডট সেট টেক্সট হচ্ছে গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা। তো স্ট্রিং এক্সট্রার আমাদের নাম কি ছিল? একটা নাম দিয়েছিলাম আমরা ওয়ার্ড, আর ডেফিনিশনটার নাম দিয়েছিলাম আমরা ডেফিনিশন। তাহলে ডেফিনিশন টেক্সট ভিউ ডট সেট টেক্সট গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা, নাম ছিল হচ্ছে আমাদের ডেফিনিশন। এই দুটো জিনিস দিয়ে আমরা যখন কোনো এই অ্যাক্টিভিটিটা অন করার কোনো রিকোয়েস্ট আসবে, তখন আমরা এই দুটো ইন্টেন্ট নিয়ে আমরা অ্যাক্টিভিটিটা বানিয়ে ফেলবো। তাহলে মোটামুটি তো সব কিছু বানালাম। তাহলে আমাদের প্রথমে কি হচ্ছে, আমাদের মেইন অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা যখন কেউ ইউজার নেম দিচ্ছে, আর ইউজার নেম না থাকলে প্রথমে যদি আমাদের এর আগে কখনো লগ ইন করা হয়ে থাকে, সেটা দিয়ে আমরা এখানে সেট করছি, আমাদের এডিট টেক্সটে সেট করছি ইউজার নেম দিয়ে। আর যদি হচ্ছে আমাদের থাকে, মানে শেয়ার প্রেফারেন্স সেভ করা থাকে, সেটা থাকবে। তারপরে বাটনে ক্লিক করলে আমরা অন ক্লিক লিসেনার দিয়ে আমরা পরে অ্যাক্টিভিটিতে চলে যাব, যে ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটিতে গিয়ে আমরা এখানে লিস্টটা পপুলেট করব। প্লাস হচ্ছে আমাদের সার্চ ফিল্ড, তারপরে বাটন সবগুলো ইনিশিয়ালাইজ করার পরে আমরা এখানে একটা ইফ দিয়েছি, যে প্রথমবার শুধু একটু টাইম বেশি লাগবে, কারণ প্রথমবার সব কিছু হচ্ছে ডাটাবেজে লোড করা হবে, তো সেজন্য টাইম বেশি লাগবে। সেখানে আমরা একটা লগ স্টেটমেন্ট দিলাম। এইভাবে আমরা দেখতে পাবো যে হচ্ছে কোথায় লগ কী হচ্ছে। এইভাবে আমরা লগ বিভিন্ন জায়গায় দিয়ে রাখতে পারি। এটা হচ্ছে ধরুন এই স্ট্রিংয়ের ক্ষেত্রে, তো আমরা ধরুন আমরা এই ট্যাগটাকে জাস্ট কপি করে ফেলি, তাহলে আমরা বুঝতে পারবো যে কখন কি হচ্ছে। তো প্রথমে যখন আমাদের চালু হবে মেইন অ্যাক্টিভিটি, তো এখানে আমরা দিয়ে দিব যে মেইন অ্যাক্টিভিটি স্টার্টেড, জাস্ট এটা দেখানোর জন্য যে কেমন করে লগটা কাজ করে। এখানে হচ্ছে বাটনের পরে আমরা ধরুন দিলাম হচ্ছে লগ ডি, আমাদের নাম ছিল হচ্ছে ডিকশনারি। তো এখানে আমরা দিব হচ্ছে মেইন অ্যাক্টিভিটি স্টার্টেড। এটা হচ্ছে প্রথমটা আমাদের মেইন অ্যাক্টিভিটিটা। তারপরে যখন সেকেন্ড অ্যাক্টিভিটিটা তো শুরু হচ্ছে আমাদের লিস্ট অ্যাক্টিভিটি, এখানে ধরুন আমরা একটা লগ দিয়ে দিই যে সেকেন্ড অ্যাক্টিভিটি স্টার্টেড। আর যখন থার্ডটা যাবে, তখন আমরা লগ একটা দিব যে থার্ড অ্যাক্টিভিটি স্টার্টেড আমাদের। তো আমরা এখন তাহলে চালিয়ে দেখি আমাদের অ্যাপটা ঠিকমতো কাজ করছে কিনা। আমরা এখানে নতুন অ্যাপটা স্টার্ট করলে দেখবো যে এখানে আমাদের মেইন স্ক্রিন আসছে। তো আমরা মেইন স্ক্রিন আসার পরে আমরা এখানে হচ্ছে
এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেম ধরুন এখানে দিলাম। ইউজার নেম দেওয়ার পরে আমরা এখানে ওপেন ডিকশনারি দিব। তো ওপেন ডিকশনারি দিলে প্রথমবার যখন চালু হবে তখন মোটামুটি একটু টাইম লাগবে, কারণ হচ্ছে প্রথমবার সব কিছু ডাটাবেজে লোড হয়ে তারপরে অন হয়, তো এই জন্য কিছুটা টাইম লাগবে। তো এইভাবে লোড হলো, তারপরে দেখবেন যে আপনারা এখানে সব কিছু কিন্তু চলে আসছে। মানে আপনার এই যে এখানে অনেক কিছু, এই যা যা আছে আমাদের ওই ফাইলটার মধ্যে যা যা ছিল এই সব কিছু চলে আসছে। ধরুন এরকম অ্যাডাপ্লেক্স কি আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে উপরে ওয়ার্ড এবং তার ডেফিনেশন কিন্তু চলে আসছে। তো আমরা ধরুন এখানে তো অ্যাডাপ্লেক্স খুঁজে পেলাম। ধরুন এইখানে যদি আমরা সার্চ করতে চাই যে অ্যাডাপ্লেক্স কি, তাহলে আমরা এখানে গিয়ে আমাদেরকে লিখতে হবে হচ্ছে এখানে অ্যাডাপ্লেক্স। এখানে যদি আমরা লিখে সার্চ দেই তাহলে কিন্তু আমাদের ডেটাবেজে খুঁজে সেটা যদি পাই তাহলে আসবে, আর না পেলে বলবে যে পাই নাই। এই যে এখন যেহেতু পাইছে তাহলে চলে আসলো এখানে। আর ধরুন এখানে যদি অন্য কিছু দিতাম, মানে এর সাথে ধরুন জাস্ট অ্যাডা পি লিখে রেখে দিই, অ্যাডা প্লে। তো অ্যাডা প্লে দিলাম, সার্চ দিলাম। আচ্ছা, এটা তো আমরা টাচ করে ফেলছি। এখানে যখন অ্যাডা প্লে লিখে আমরা যদি এখানে সার্চ দেই তাহলে দেখা যাবে যে এই যে নিচে ওয়ার্ড নট ফাউন্ড। তো এটা কিন্তু সব কিছু আমাদের ডেটাবেস ডিকশনারিটা ইউজ করে হচ্ছে। তো এখন যদি আমরা পুরো অ্যাপটাকে আবার বন্ধ করে দিই, ধরুন এই যে এখানে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর আমরা যদি আবার আমাদের অ্যাপটাকে রান করি এখান থেকে, তাহলে আমরা দেখব যে অলরেডি কিন্তু সেই নামটা আছে, মানে সেই নামটা কিন্তু চলে যায়নি। এর আগে যেমন আমাদেরকে প্রত্যেকবার এই জিনিসটা ইনপুট দিতে হচ্ছিল না, আমরা যেহেতু শেয়ার্ড প্রেফারেন্সে জিনিসটা সেভ করে রাখছি এই জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে না। তারপর আবার একইভাবে আমরা যদি ওপেন ডিকশনারি করি তাহলে পুরো ডেটাবেস থেকে সব কিছু আমাদের অ্যাডেতে লোড করে নিয়ে তারপরে আমাদের ডিকশনারিটা অন হবে। এখানে যেহেতু অনেক ডেটার পরিমাণ অনেক বেশি, এই জন্য অনেক বেশি টাইম লাগছে এটা। তো ইচ্ছা করলে এখানে কার্সার অ্যাডাপ্টারও ইউজ করা যেত। আমরা যেহেতু বেজ অ্যাডাপ্টার শিখে আছি এই জন্য আমরা বেজ অ্যাডাপ্টার ইউজ করেছি। পরে নেট দেখে দেখে আপনারা শিখে নিতে পারবেন। তো এখানে এরকম একটা প্রেস করলে তার ডেফিনিশন, সে ওয়ার্ড সব কিছু চলে আসবে। তো আমরা তো ছোটোখাটো একটা তাহলে ডিকশনারি বানিয়ে ফেললাম। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই যে নিচে কিন্তু লক কেটে অনেক কিছু, মানে কম্পিউটার যা যা হচ্ছে তাতে কিন্তু আসতে আসছে এখানে। তো এখানে যদি আমরা এখন আমাদের ফোনটা অন করি, ফোনটা অন করলে আমরা হচ্ছে দেখতে পাবো যে আমরা যদি এই যে আমাদের এই অ্যাক্টিভিটির মধ্যে ঢুকি তাহলে কিন্তু লকেটে অনেক, যেহেতু এই মেসেজ আছে এর মধ্যে খুঁজে পাওয়া টাফ হতে পারে। তো এই জন্য আমরা একটু আগে যে এখানে যদি আমরা প্রজেক্ট লিখে প্লাস দিয়ে আমরা অ্যাড করি কিছু একটা, যে আমাদের যে ট্যাগটা ছিল ডিকশনারি ট্যাগ দিয়ে আমরা এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমরা যদি ওকে দিই তাহলে কিন্তু দেখবেন যে এই যে ডিকশনারি ট্যাগ, ডিকশনারি দিয়ে মেইন অ্যাক্টিভিটি স্টার্টেড একটা ট্যাগ এখানে চলে আসছে। তো আমরা যেহেতু মেইন অ্যাক্টিভিটি স্টার্ট করেছি তখন এই ট্যাগ, তাহলে আমরা ওপেন ডিকশনারি দিলাম তাহলে কিন্তু দেখছেন সেকেন্ড অ্যাক্টিভিটি স্টার্টেড ইনিশিয়ালাইজিং ফর দ্য ফার্স্ট টাইম। মানে প্রত্যেকবার কিন্তু ফার্স্ট টাইমের জন্য করছে, কারণ আমরা তখন হচ্ছে পরের শেয়ার প্রেফারেন্সটা সেভ করা হয়নি, এই জন্য প্রত্যেকবার এত টাইম লাগতেছে। তাহলে একটু পরে আমরা এটা তাহলে চেঞ্জ করে ফেলতেছি। তো এটা যখন আমরা চেঞ্জ করলাম, তো আমরা যদি এখানে কোনো একটা জায়গায় প্রেস করি তাহলে দেখবেন যে থার্ড অ্যাক্টিভিটি স্টার্টেড। তো আমরা আবার ব্যাক দিলে এটা আবার নতুন করে স্টার্ট অন ক্রিয়েট কল হচ্ছে না, এই জন্য এইখানেই থাকতেছে। তো এইভাবে আমরা লক কেটে কিন্তু দেখতে পারবো যে কখন কোথায় কি হচ্ছে। তো ঠিক আছে, তাহলে আমরা যেহেতু প্রত্যেকবার ইনিশিয়ালাইজিং ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে সেটা আমরা এখন ঠিক করে ফেলি। তো আমাদের যেহেতু প্রত্যেকবারই আমাদের এই থার্ড অ্যাক্টিভিটিতে, সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমাদের ডিকশনারি লিস্ট অ্যাক্টিভিটিতে প্রত্যেকবারই ইনিশিয়ালাইজিং ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে, আমরা লক কেট দিয়ে বুঝতে পারলাম যে ও আচ্ছা, তার মানে কিন্তু আমাদের এই যে এলসে যাচ্ছে না, কারণ প্রত্যেকবারই মনে করতেছে যে প্রত্যেকবার ফার্স্টবার অন হচ্ছে, শেয়ার প্রেফারেন্সে কোনো কিছু কারণ সেভ করা নেই, এই কারণেই প্রত্যেকবারই কিন্তু ইনিশিয়ালাইজ করছে সবগুলো ডেটাকে। তো আমরা তো এটা চাই না, একবার ডেটাবেসে সেভ হয়ে থাকলে তো প্রত্যেকবার অন করার সময় সেভ করার দরকার নেই। তো এই জন্য আমরা এটাকে শেয়ার প্রেফারেন্সে সেভ করে রাখবো। তো একইভাবে আমাদের শেয়ার প্রেফারেন্সে সেভ করার জন্য শেয়ার প্রেফারেন্স ডট এডিটর ডট এডিটর ইকুয়ালস টু শেয়ার প্রেফারেন্স ডট গেট না এডিটর। তো এই এডিটকে দিয়ে আমরা এখন সেভ করতে চাই যে আমরা প্রথমবার ইনিশিয়ালাইজ করে ফেলছি, মানে একবার ইনিশিয়ালাইজ করা হলে আমরা এটা এডিট করে ফেলতে চাই। তাহলে এডিটর ডট পুট স্ট্রিং। তো স্ট্রিংয়ে আমাদের কোন পুট স্ট্রিং না, তো আমাদের পুট বুলিয়ান ছিল আমাদের। এই যে শেয়ার প্রেফারেন্স, আমরা এখানে গেট শেয়ার প্রেফারেন্সে মধ্যে ইনিশিয়ালাইজডের মধ্যে গেট বুলিয়ান আমরা ইনিশিয়ালাইজডে সেভ করছিলাম, তো এই জন্য আমরা পুট স্ট্রিং না পুট বুলিয়ান আমরা দিতে চাই এখানে। পুট বুলিয়ান, তো কিটা কি ছিল আমাদের, কিটা ছিল হচ্ছে ইনিশিয়ালাইজড। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা একবার যখন আমাদের ইনিশিয়ালাইজ করা হয়ে যাবে আমরা এটাকে ট্রু দিয়ে দিলাম।
তো এই হচ্ছে আমাদের কাজটা। তো এই জিনিসটা কিন্তু লক ক্যাটের কারণে ধরা পড়লো, নাহলে কিন্তু আপনি বুঝতে পারতেন, আপনি হয়তো মনে করতেন যে না প্রত্যেকবারই হয়তো বা এমনিতেই দেরি হচ্ছে। একটু আগে আমাদের এখানে কমিট লেখাটা বাদ পড়ে গিয়েছিল, যার ফলে কিন্তু এটা সেভ হচ্ছিল না, মানে ইনিশিয়ালাইজড এখানে কমিট না করলে কিন্তু শেয়ার প্রেফারেন্সে সেভ হবে না, একটু আগে আমরা বলেছিলাম, কিন্তু নিজেই করতে ভুলে যাওয়ার কারণে এটা সেভ হয় না এবং আমাদের ফোন কিন্তু আবার ইনিশিয়ালাইজিং ফর দ্য ফার্স্ট টাইম করছিল। তো ঠিক আছে, আবার দেখা যাক যে আমাদের ফোনটা এখন বুঝতে পারে কিনা যে ইনিশিয়ালাইজড হয়ে আছে কি হয়ে নেই। তো এখন যদি আমরা দেখি যে আমাদের এই লক ক্যাটের উইন্ডোটা, তাহলে কিন্তু আমরা দেখবো যে সেকেন্ড অ্যাক্টিভিটি স্টার্টেড ডিবি অলরেডি ইনিশিয়ালাইজড, মানে অলরেডি কিন্তু আমাদের ডেটাবেসে ডেটা আছে, যার ফলে আমাদেরকে আর নতুন করে ডেটাবেসে সেভ করতে হচ্ছে না আমাদের টেক্সট ফাইল থেকে, কিন্তু টেক্সট ফাইল থেকে আবার এই অ্যারেতে নিতে হচ্ছে, ডেটাবেস থেকে আবার অ্যারেতে নিতে হচ্ছে। এই কারণে আমাদের হচ্ছে একটু ডিলে হচ্ছে, কারণ অনেকগুলো যেহেতু ডেটা প্রত্যেকবার ডেটাবেস থেকে রিড করতে 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 আমাদের এই অ্যারের মধ্যে নেওয়ার কারণে এটা হচ্ছে একটু টাইম লাগছে। তো আমরা তাহলে তো মোটামুটি লক ক্যাট ব্যবহার করাও শিখে ফেললাম। তো লক ক্যাট হচ্ছে এখানে যখন আপনার ফোন কানেক্টেড থাকবে, আপনারা এখানে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের, তো এখানে যদি আপনি সিলেক্ট করেন ভার্বাস মানে সব কিছু, আর তারপরে ইরর, তারপরে আরও যে ডিবাগ সব কিছু এখানে চলে আসবে। লাল মানে হচ্ছে এরর। তো যখন আমাদের কোনো ফোন ক্র্যাশ করবে বা অন্য কোনো অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে, তখন আপনি এইখানে দেখতে পাবেন যে পুরো স্পেসিফিক কত নাম্বার লাইনে, যে এইভাবে লেখা থাকবে কম ডট আপনার প্রজেক্টের নাম ডট সামথিং লেখা থাকবে এরকম জাভা কত নাম্বার লাইনে। তো আপনি খুঁজে বের করতে পারবেন যে আচ্ছা এই লাইনে কোনো একটা কারণে সমস্যা হচ্ছে। প্লাস নাল পয়েন্টের এক্সেপশন নাকি এই যে ইন্টারাক্ট অ্যাক্রস ইউজার ফুল, এরকম অনেক কিছু লেখা থাকবে যা আপনি লক ক্যাট থেকে দেখতে পারবেন যে আপনার আসলে ফোনে কোন সমস্যা হচ্ছে। তো মোটামুটি তো আমরা তাহলে লক ক্যাট ব্যবহার করাও শিখে ফেললাম। তারপরে আমাদের যে বিষয়গুলো একটু জেনে রাখা দরকার, আজকে যেহেতু লাস্ট ক্লাস, আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জেনে রাখা দরকার, যেটা হচ্ছে আমাদের সব সময় এক্সএমএলে যখন আমরা আমাদের কোডিং করব, কোনো কিছু ডাইমেনশন অথবা স্ট্রিং সবসময় আমাদের রেফারেন্স ইউজ করা উচিত। আমরা যেরকম আজকে সময়ের স্বল্পতার জন্য বা এমনি নর্মালি অলসতার কারণে করলাম না, যেমন ধরুন এরকম অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা এই যেখানে যেমন 20 ডিপি দিয়ে দিলাম, তো এইভাবে 20 ডিপি না দিয়ে যেটা হচ্ছে আসলে করা উচিত এবং যা সবাই করে সাধারণত, তা হচ্ছে আমাদের এইখানে আমরা গেলে দেখবো যে রিসোর্স ফোল্ডারের মধ্যে ভ্যালিউস আছে। তো ভ্যালিউসের মধ্যে আমরা এইখানে ডাইমেনশনের মধ্যে গিয়ে আসলে জিনিসটা ব্যবহার করা উচিত। এখানে যদি আমরা এখানে নতুন একটা ডাইমেনশন ক্রিয়েট করি, ধরুন আমরা আমাদের কোনটা ডাইমেনশন দিচ্ছি সেটা যদি আমরা এখানে লিখি যে ডাইমেন, একটা নেম দিলাম যে আমাদের ধরুন বাটন উইথ, বাটন বর্ডার। তো আমরা হচ্ছে কোনো কারণে এইটাকে হচ্ছে ভ্যারিয়েবল আকারে আমরা ইউজ করতে পারবো। ধরুন বাটন বর্ডার আপনি সব জায়গায় এই জিনিসটা ইউজ করলেন, পরে জাস্ট এইখানে একটা ভ্যালু, এখানে ধরেন আমি হচ্ছে এখন 5 ডিপি দিলাম, তো এখানে ধরুন 5 ডিপি দিলাম। 5 ডিপি দেওয়ার পরে আমাদের এখানে সেভ করলে, তারপরে যদি আমি এই যে অ্যাক্টিভিটি ওয়ার্ডে যাই, ধরুন এইখানে আমি সেটা দিয়ে দিলাম 10 ডিপি। তো এখানে হচ্ছে আমরা ইউজ করার সিস্টেম অ্যাট দিবেন, তারপরে হচ্ছে ডাইমেন, তার মধ্যে দেখতে পারবেন এই যে আমরা বাটন বর্ডার লিখলাম যেটা সেটা। কিন্তু আপনি এখানে একাধিক বাটনের বর্ডার যখন দিবেন তখন একইটা ইউজ করতে পারবেন, এবং সবচেয়ে সুবিধা হলো আপনি যখন এটাকে চেঞ্জ করতে চান তখন হচ্ছে ডাইমেন্সের মধ্যে গিয়ে জাস্ট এখানে 5 ডিপির জায়গায় আপনি ধরুন এখানে 15 ডিপি করে দিতে চান, তো 15 ডিপি করে দিলে আপনার পুরো সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এখানে আপনার এটাকে ভ্যারিয়েবলের মতো করে ইউজ করার জন্য, কারণ সব স্ক্রিনের তো সাইজ না এক না, তো এই কারণে আমরা হচ্ছে এইভাবে রেফারেন্স ইউজ করা উচিত। এটা হচ্ছে অ্যাড দিয়ে ইউজ করা, মানে এটা হচ্ছে আমাদের রিসোর্স ফাইল থেকে রেফারেন্স আকারে ইউজ করা। তো স্ট্রিংও ঠিক তেমনি, স্ট্রিংয়ের মধ্যে স্ট্রিং ডট এক্সএমএল এর মধ্যে এরকম দেখবেন যে এইটা আরও গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে স্ট্রিং বিভিন্ন দেশে তো বিভিন্ন ভাষা, যার জন্য ধরুন আমরা বাংলা ভাষা ইউজ করতে চাইলে জাস্ট এখানে ভ্যালিউস ড্যাশ বিডি সম্ভবত বাংলাদেশের জন্য, ভ্যালিউস ড্যাট বিডি লিখলে যদি কারো ফোনের অপারেটিং সিস্টেম বাংলায় করা থাকে তাহলে সবগুলো আমাদের অ্যাপ্লিকেশনটাও বাংলায় চেঞ্জ হয়ে যাবে। তো এরকম ধরুন শুধু বাংলা না, ফ্রেঞ্চ, জাপানিজ, কোরিয়ান, চাইনিজ বা হচ্ছে জার্মান, যে কোনো ভাষায় আপনি শুধু এখানে ভ্যালিউস ড্যাশ ধরুন কোরিয়ার ক্ষেত্রে কে ও লিখে আরেকটা ফোল্ডার করে, স্ট্রিংয়ের এই নামগুলোর ক্ষেত্রে এখানে যদি আপনি অন্য কোনো ভাষায় লিখে দেন, এখানে যদি আপনি বাংলা ইংলিশে লিখতে চান তো আপনি ধরুন বাংলায় লিখবেন, বাংলায় লিখে পুরো কিবোর্ডে গিয়ে বা কিছু আপনি যদি এখানে লিখলেন তাহলে আপনার পুরো এই হ্যালো ওয়ার্ল্ডের যে জায়গায় যা ছিল সেটা হচ্ছে পুরোটা আপনার চেঞ্জ হয়ে যাবে। ধরুন এখানে আপনি হ্যালো লিখলেন, তো হ্যালো লিখলে ওই জায়গায় যত জায়গায় হ্যালো ওয়ার্ল্ড আপনি ইউজ করছিলেন, কারো যদি অপারেটিং সিস্টেম বাংলা থাকে তাহলে সব কিছু বাংলা হয়ে যাবে। এই ভ্যালুসের মধ্যে চেঞ্জ করবেন না, সেটার জন্য নতুন একটা ফোল্ডার বানাতে হবে আমাদেরকে। আপনার রিসোর্সের মধ্যে এখানে যদি আপনি নিউ গিয়ে আর একটা ফোল্ডার বানান, ওখানে হচ্ছে ফোল্ডার নাম দিতে হবে ভ্যালিউস ড্যাশ, এইভাবে আপনি যদি কান্ট্রির কোড দিয়ে দেন, ধরুন আপনি কোরিয়া হলে কোরিয়া দিলেন, তো এইখানে ভ্যালিউস ড্যাশ কেওর মধ্যে আপনি জাস্ট স্ট্রিং ফাইলটা কপি করে সেই নামগুলো চেঞ্জ করে দিলেই হবে। ধরুন আমাদের এখানে স্ট্রিং এখন যেটা আছে, এখানে হ্যালো ওয়ার্ড ছিল হচ্ছে হ্যালো,
তো আমরা যদি এই স্ট্রিং ফাইলটাকে জাস্ট কপি করি, এখান থেকে Ctrl+C করলাম এবং একইভাবে এইটার মধ্যে পেস্ট করে দিয়ে ওকে দিয়ে আমরা যদি এই যে এর মধ্যে এই স্ট্রিংয়ের যেহেতু সব স্ট্রিংই একইভাবে আছে, এটাকে জাস্ট আমরা অন্য ভাষায় চেঞ্জ করে দিলে, মানে যেই দেশের ভাষা, ধরুন এখানে কোরিয়ান যেহেতু করা আছে, আমি যদি কোরিয়ানে কিছু লিখি এইভাবে, তো সেইখানে কিন্তু সেটাই চেঞ্জ হয়ে যাবে। তো সিমিলারলি আপনি অন্য ভাষার জন্য এখানে প্রত্যেকটার জন্য একটা একটা করে ফোল্ডার করে সেটা করলেই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আমরা হচ্ছে সবসময় রেফারেন্স ইউজ করার চেষ্টা করব আমাদের প্রোগ্রামের মধ্যে। তারপর হচ্ছে হার্ড কোডিং, যেটা বলে এই যে আমরা একটু আগে যেটা বললাম, যে একেবারে আপনি লিখে দিলেন যে হচ্ছে আমার বাটনের হাইট হচ্ছে 10 পিক্সেল, মানে এটা কিন্তু হার্ড কোডিং, মানে পুরো 10 পিক্সেল কার স্ক্রিন কতখানি সেটা হচ্ছে সেইভাবে ইউজ না করাই বেটার। তারপর আমরা যখন গেম ডেভেলপমেন্ট করেছি তখন হচ্ছে সব কিছুই কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন যে আমাদের একটা স্ক্রিনের একটা ফাংশন হিসেবে আমরা ইউজ করেছি, মানে আমাদের স্ক্রিন যদি 1000 হয়, 1000-এর 10 ভাগের 1 ভাগ, মানে আমরা কিন্তু কখনোই বলিনি যে না আমাদের সবসময় 100 লাগবে। তো এরকমভাবে হার্ড কোডিং করাটা অ্যাভয়েড করা উচিত। তারপরে হচ্ছে জেনারেল প্র্যাকটিসগুলো ফলো করা উচিত, যেমন আমরা সবসময় শিখেছি যে এই ক্লাসের নামটা সবসময় বড় হাত দিয়ে শুরু করব এবং ভ্যারিয়েবলের নামটা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করা। তারপরে XML এর মধ্যে হচ্ছে সব ছোট হাতের ইউজ করা। তারপরে এই যে এই ফাইলগুলোও কিন্তু বড় হাতের দিলে বা হচ্ছে অন্য কোনো ক্যারেক্টার লিখলে আসবে না। তো এই জেনারেল নিয়মগুলো আমাদের ফলো করা উচিত। তারপরে হচ্ছে যে বিষয়টা করতে হবে তা হচ্ছে ট্রাই ক্যাচ অনেক ব্যবহার করতে হবে। ধরুন কোনো জায়গায় অনেক সময় বিভিন্ন মানে অনেক যেহেতু থ্রেড চলে, অনেক রকমের এক্সেপশন তৈরি হতে পারে বা কোডের মধ্যেও সমস্যা থাকতে পারে। তো এরকম ট্রাই ক্যাচ স্টেটমেন্ট আমরা দিয়ে বিভিন্ন জায়গায়, যাতে আমাদের অ্যাপটা ক্র্যাশ না করে, সেই জন্য আমাদের বিভিন্ন ট্রাই ক্যাচ স্টেটমেন্টটা আমাদের অনেক ইউজ করাটা শিখতে হবে। তারপরে তো একটু আগে বললাম যে এইভাবে ডিবাগিংয়ের সময় আমরা যখন ডিবাগিংয়ের সময় এইভাবে লগ করছি, এই লগগুলো যখন আমাদের অ্যাপটা শেষ করে আমরা যদি অ্যাপ স্টোরে বা অন্য কোথাও আপলোড করতে চাই, তখন যাতে এই লগ স্টেটমেন্টগুলো আমরা ডিলিট করে বা কমেন্ট আউট করে দিই, নাহলে কিন্তু এই লগিংয়ের কারণে কিন্তু প্রচুর CPU এর অনেক খরচ হয়, CPU এর মানে পারফরমেন্স স্লো হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা যখন আমাদের অ্যাপটা ফাইনাল হয়ে যাবে, তখন এই যে লগ যে ছিল আমাদের লগিং স্টেটমেন্টগুলো, log.d তারপরে log.e, এই যেগুলো আমরা ইউজ করছি, এগুলো হচ্ছে আমরা কমেন্ট আউট করে দেবো অথবা ডিলিট করে দেবো, এটা হচ্ছে দরকার। তারপরে কমেন্টিং, মানে এই যে এখানে ধরুন আমাদের এই পুরো কোডটার মধ্যে যদি আমরা পরে কেউ দেখতে যাই, তো কোথায় কি হচ্ছে সেটা তো কেউ বুঝতে পারবে না। তো সেই বুঝতে না পারার কারণে আমরা যাতে সবসময় কমেন্ট করি, মানে এইভাবে লিখে রাখলাম যে এখানে কি করা হচ্ছে, সেই জিনিসগুলো আমাদেরকে খুব খেয়াল করে রাখতে হবে, যাতে পরে কেউ ইউজ করলে সেটা ভালো মতো বুঝতে পারে। মানে আমরা যখন টিম ওয়ার্ক করবো বা অন্য কারো কোড উপর আমরা আরও মডিফাই করতে যাব, তখন তার সুবিধা হবে। বা নিজেরাও দেখবেন যে 7 দিন বা 1 মাস পর নিজের কোড দেখতে গেলেই বুঝতে পারবেন না যে এখানে কোন কারণে কী জিনিসটা ব্যবহার করা হয়েছে। তো সেই কারণে আমরা কমেন্ট করতে থাকবো। তো আমরা মোটামুটি তাহলে আজকে এই ছিল আমাদের জন্য। সবাইকে আপনাদেরকে পুরো কোর্সে নিয়মিত যারা থেকেছেন বা সময়ের কারণে যারা নিয়মিত দেখতে পারেন নাই বা যাদের আগ্রহ আছে, সবাইকে অনেক ধন্যবাদ। আমার বিভিন্ন কোর্সের সময় ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেবেন এবং সবাই ভালো থাকবেন। বাসায় অনেক করে অ্যান্ড্রয়েড প্র্যাকটিস করবেন। আর যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে মেইল করে জানাতে পারেন, কারণ সবসময় ফেসবুকে বা শিক্ষক.com-এর এখানে কমেন্টিং সেকশানে চোখ রাখা সম্ভব হয় না, যার ফলে যদি কোনো সমস্যা হয় মেল করে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করার জন্য। আর এরপরে যদি আরও কোনো ইন্টারেস্টিং কোনো প্রজেক্ট থাকে বা কোনো সম্ভব হয়, তাহলে আবার এই কোর্সের সাথে অ্যাডিশনাল লেকচার হিসেবে পরে অ্যাড করার চেষ্টা করব, কিন্তু আপাতত সেরকম কোনো প্ল্যান নেই। এবং অলরেডি আমাদের শিক্ষক.com-এ আরেকটি অ্যান্ড্রয়েডের উপর আরেকটি কোর্স চালু হতে যাচ্ছে, যেটি আরও 15-16টি লেকচার নিয়ে হবে। সেটিতেও আপনারা অনেক কিছু শিখতে পারবেন, যেখান থেকে অনেক কিছু, যেমন হচ্ছে কন্টেন্ট প্রোভাইডার, আরও অনেক বিষয় যেগুলো আমার কভার করা সম্ভব হয়নি। তারপরে গুগল প্লে স্টোরে কেমন করে আপলোড করতে হয়, কী করতে হয়, সব কিছুই আপনারা শিখতে পারবেন সেই লেকচার থেকে। এবং আশা করি সবাই সেটাতেও পার্টিসিপেট করবেন। এবং সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই বলেই আমার এই জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও অ্যান্ড্রয়েডের কোর্স এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।